আমাদের আজকের অতিথি আরিয়ান। বর্তমানে সে 25 বছরের এক যুবক। কথা শুনে মনে হতে পারে সে খুবই অস্থির আর চঞ্চল প্রকৃতির ছেলে। তবে ছোটবেলা থেকেই আরিয়ান বেশ শান্ত স্বভাবের এবং ভীতুও। সামান্য কিছুতেই কেঁদে ফেলতেন। তবে ছাত্র হিসেবে সে ছিল খুবই মেধাবী। গোল্ডেন এ প্লাস পাওয়ার পর তাকে যখন ক্রেস্ট দেওয়া হয়, সেই স্মৃতি আজও তার মনে গেঁথে আছে। লেখাপড়ায় ভালো হলেও খেলাধুলার ক্ষেত্রে খুব একটা পারদর্শী ছিলেন না। ফুটবল খেলতে ভালোবাসতেন। আরিয়ান পরিবারের বড় ছেলে। তার ছোট দুটি যমজ ভাই রয়েছে, তবে বয়সের ব্যবধানের কারণে ছোট ভাইরা ভয় পায় তাকে। একসময় যে আরিয়ান সামান্য কিছুতেই ভয় পেয়ে যেত, আজ সে আরিয়ানই অন্যের ভয়ের কারণ হতে পারে। কখনো কি ভেবেছিলেন আরিয়ান? কেমন ছিল আরিয়ানের এই ছোট জীবনের পথ চলা, তা জানাতে আজ তিনি হাজির হয়েছেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। সত্য বলিবতে প্রত্যেকটি অতিথিকে আমরা করে থাকি, সেটা হলো যে আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এরকম একটি চ্যালেঞ্জিং অনুষ্ঠানে আসার মতো সাহস এবং একই সাথে আমি বলবো যে আসার জন্য যে ধরনের মোটিভেশন দরকার হয়, সেটা আপনি ফিল করলেন কেন? আমি এটা কি কারণে ফিল করেছি যে আমি যা করেছি জীবনে, এটা আমার খুব খুব আমাকে পীড়া দিচ্ছিল। এমন ভাবে পীড়া দিচ্ছিল যে আমাকে পাথরের মতো ছিল আমার মনের ভিতরে। আমি পাথরগুলোটা সরাতে চাই এবং আমি পথ থেকে সরে আসতে চাই এবং বাঁচতে চাই। আর আমার যে অবস্থা, যে কোনো সময় আমার কোনো কিছু একটা হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা বলতে চাই। প্রিয় শ্রোতা, আরিয়ান কেন এসছে সেটা পরিষ্কার, কিন্তু কমন একটা ইন্টেনশন সবার থাকে। যারা এখানে আসেন আপনারা নিশ্চয়ই জানেন, তারা সবাই চান যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিবর থিমটা আপনারা জানেন যে আপনার জীবনে কোনো অপরাধ কিংবা ভুল আছে কিনা। যে মানুষটা অপরাধ করেন, ভুল করেন এবং করার পরে সেটা স্বীকার করেন সৎ উদ্দেশ্য থেকে, তারা প্রত্যেকেই চান তাদের মতো অপরাধ ভুল যেন আর কেউ না করে। সে অর্থে আরিয়ানেরও কিন্তু একটা কমন উদ্দেশ্য আছে যে তার মতো ভুল কিংবা অপরাধ যেন কেউ না করে। কিন্তু সেটা কি, তার পেছনের কারণটা কি এবং তার পরিণতি কি, যেটা আমাদের অনুষ্ঠানের স্ট্রাকচার, সেই বিষয়গুলোর দিকে আমরা একে একে যেতে চাই। আরিয়ান, আমরা প্রথমে কোনটা জানবো, যে আপনার জীবনের অপরাধ ভুল, নাকি আপনার জীবনে অপরাধ এবং ভুলের পেছনের কারণগুলো? আমি আমার জীবনে যে অপরাধগুলো করেছি বা ভুলগুলো করেছি, এটা কারণ দিয়ে শুরু করতে চাই আমি। ওকে, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার শৈশব থেকেই মোটামুটি শুরু করতে চাই। শুরু করুন জি প্লিজ। আমার শৈশবটা মোটামুটি আমার একটা ভালো একটা সম্ভ্রান্ত পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। আমাদের এলাকাতেও আমাদের খুব রেসপেক্টেশন। তো আমি বড় হয়েছি বলতে গেলে কি, আমার আত্মীয় স্বজন আমাকে ওইভাবে করতো না। বিশেষ করে আমার যে মামাতো ভাই বা বোন একটাই আমার। তো ওখানে ওরা আমাকে খুব ক্রিটিসাইজ করতো। আমি একটু সরল প্রকৃতির ছিলাম, প্রচন্ড সরল প্রকৃতির ছিলাম। আর ধরেন একটু হাত কেটে গেলে আমি কেটে দিতাম। আচ্ছা আচ্ছা। আর ধরেন আমি মোবাইল তো বেশি দিন হলো আসেনি বাংলাদেশে। তো যখন মোবাইলটা আসলো 3-4 বছর বা 5 বছর পরে আমি মোবাইলটা নিই। মোবাইল আসার বাংলাদেশে। আচ্ছা। তো মোবাইলটা নেওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মোবাইলটা নিয়ে মানুষ কি জন্য ফোন আসছে। জি। তো আমার মামাতো ভাই আমাকে ক্রিটিসাইজ করে বলতেছে, ওরে আরিয়ানের ফোন আসছে। আমার খুব কষ্ট। আরিয়ানের ফোন আসতে পারে না? না, আরিয়ানের ফোন আসতে পারে না। আমি একটা সরল মানুষ, আমাকে প্রচন্ড ক্রিটিসাইজ করতো যে এগুলো সহ্য করার মতো না। আমি আমার বাবা মাকে বললেও বাবা মা কখনো বিশ্বাস করতে পারতো না। বিশেষ করে আমার আরেকটা কথা বলি, যে আমার মামাতো ভাইকে আমার মা আমার রেখেছিল, আমাদের বাসায় রেখেছিল। তো উনি করতো কি, ভাই আমি বলি জি প্লিজ, উনি করতো কি, পাশের বাসায় ধরেন উনি আবার একটু সুন্দর ছিল, খুবই হ্যান্ডসাম ছিল, আমি সেরকম না। তো হ্যান্ডসাম ছিল, উনি করতো কি, মেয়েদের সাথে করতো, ফোনে কথা বলতো, হ্যান করতো, ত্যান করতো। তা আমাদের পাশের বাসায় আমরা থাকতাম 3 তলায়, তো উনি 4 তলার এক মেয়ের সাথে সম্পর্ক করতো। আচ্ছা। তো অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আমাকে যখন পড়াইতে বসতো তখন ওই মেয়ের সাথে করতো, যেটাকে আমরা বাংলাদেশে টাঙ্কি বলি। আচ্ছা আচ্ছা। ওইটাই করতো আর কি। তো ওটা আমার বাবা মা একদিন, বিশেষ করে আমার মা, কেননা আমার মা, আমি একটা কথা বলি, সবচেয়ে বড় কথা হলো আমার জীবনের সবচেয়ে বড়, যদি আমার আঘাত পেয়ে থাকি বা আমি আনন্দ পেয়ে থাকি, বা আমার পাশে যদি বড় কাউকে আমি বলি যে আমার সারা জীবন আমার পাশে ছিল, এই জীবন আমি এখনো পর্যন্ত যে এসেছি, তো এই পর্যন্ত আমার মা সবচেয়ে বড় অবদান। জি। তো আমার মা দেখে ফেললো। তো দেখে ফেলার পরে ওখান থেকে বিচার আসলো। তো বিচার আসার পরে এখন সে আমার উপর রাগ। সে কি করলো, আমাকে প্রচন্ড মারধর করলো।
মানে আপনাকে যিনি পড়ান? হ্যাঁ, আমার মামাতো ভাই। জি, তিন আপনি মানে কি বয়সটা বলবেন? যে বয়সের গল্পটা বলছেন, এটা কোন আমি, বয়স? আম, আপনার কোন ক্লাসে পড়ছেন ওই সময়কার ঘটনা? আমার একটু বয়সটা বলতে পারবো না ঠিক, আমি তখন মোস্ট প্রবলি 4 থেকে। ক্লাস 4 এর ঘটনা, ক্লাস ক্লাস 4 4 এর ঘটনা। সময়ের হ্যাঁ, সময়। তার মানে ধরে নিতে পারে আপনার 9-10 বছর বয়স এরকম। জি। ও, এর ভিতরে আর একটা কথা বলি, এর ভিতরে আমার ছোট চাচা ছিল। জি। মানে ছোট চাচাকেও আনছে আমাকে পড়ানোর জন্য, কিন্তু আম্মুকে বুঝাইতে পারতাম না যে এরা আমাকে কতটুকু কষ্ট দেয়। উনিও আর একটা এরকম জড়িত ছিল একটা রিলেশনশিপে, তো উনিও আমাকে প্রচন্ড মারধর করতো। ওই আম্মুকে ওনার বললেই সাথে রিলেশনশিপের সাথে আপনাকে মারধরের সম্পর্কটা কি? মানে আমার আপনি মা বলে দিতেন ফ্যামিলিতে? না 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 না, আমি বলতাম না। ওই যে উনারা যা করতো এমন ভাবে করতো যে একদম মানে প্রকাশ্য দিবালোকে যে লজ্জা, প্রকাশ্য লজ্জা, মানে ওদের কোনো লজ্জাশম ছিল না। প্রিয় শ্রোতা, আমি একটু সবাইকে অ্যাড্রেস করতে চাই। সাধারণত আমরা সবসময় এই কাজগুলো করার সময় তৃতীয় পক্ষকে অস্বীকার করি। তৃতীয় পক্ষ বলতে আমি যেটা বোঝাচ্ছি, অনেক সময় দেখবেন যে রিকশায় আপনারা বসে থেকে আপনাদের একেবারে গোপন বা পার্সোনাল যে ব্যাপারগুলো বা আলাপগুলো সেগুলো আপনারা করছেন, আপনারা ধারণা করছেন যে রিকশাওয়ালা কিছুই শুনছে না, যেটা ধারণা করা একেবারেই অমূলক। এবং একইভাবে পরিবারের ভেতরে যেটা হয়ে থাকে যে ছোট ছোট বাচ্চা যারা আছে, ক্লাস 4 এ পড়েন, ক্লাস 5 এ পড়েন বা ক্লাস 6 এ পড়েন, এই সময়টাকে ধরে নেওয়া হয় যে ওরা কিছু বোঝে না এবং ওদেরকে এমন ভাবে সাইড করে দেওয়া হয় কিংবা ওদের সামনে এমন ভাবে জিনিসগুলোকে আনা হয় যে ওদেরকে এক ধরনের নেগলিজেন্সি কিংবা বলতে পারি ওদেরকে একরকম সাইড করে রাখা, যেটা মূলত ওদের ইন্টেনশনটাকে আরো বেশি গ্রো করে। এবং কোনো না কোনো ভাবেই, যে কোনো ভাবেই হোক না কেন, এই কিউরিসিটিটা ছোট বাচ্চাদের যখন গ্রো করে তখন তারা তাদের বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করে, কোনো না কোনো ভাবে প্যারেন্টসদের কাছে চলে যায় এবং যাবার পরে প্রথম পেনাল্টিটা কিন্তু এই ছোট বাচ্চাদের উপরেই আসে। সেটা প্যারেন্টসদের কাছ থেকেও আসে এবং যারা এই জিনিসগুলো তাদের সামনে আলোচনা করেন বা ডিসকাস করেন তাদের পক্ষ থেকেও আসে। এবং এই ব্যাচেরই পুরো ব্যাপারটা বুঝতেই পারেন না, বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে পুরো ব্যাপারটা বুঝতেই পারেন না, তাদের কাছে এটা এক ধরনের কার্স বা এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়ায়। ব্যাপারটা আমরা আসলে এরকমই দেখছিলাম আরিয়ানের ক্ষেত্রে। আমরা জানি না সামনের দিনগুলো বা সামনের সময়গুলো কতটা বা কিরকম। হ্যাঁ, তারপর কি হতো? তো তারপরে আমি আম্মুকে বললাম, তো আম্মু এরপরে ভিতরে আমার যখন 9 এ আমি টাইফয়েড হয়ে গেলাম, আমার আচ্ছা, প্রচন্ড টাইফয়েড জ্বরে আমি পড়ে গেলাম। তো ওই সময় আমি পরীক্ষাটা দিতে পারলাম না, কিন্তু ওই সময় আমার একটা আমাকে দিয়ে দিতে চেয়েছিল, কেননা আমার পরীক্ষার রেজাল্টটা বাকি যে আগেগুলো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ওই সময় ওগুলো তো ভালো ছিল। তাই আমার স্যার, ওটা মানে আমাদের প্রিন্সিপাল স্যার, ফাইনাল পরীক্ষাটা দাও না, ফাইনাল পরীক্ষাটা না, আমাকে 9 এর থেকে 10 এ উঠিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এর ভিতরে আবার 9 এ আমি সায়েন্স নিয়েছিলাম। সায়েন্স নিয়েছিলাম, দ্যাটস ওয়াই সায়েন্স অনেক কিছু বুঝতাম না, কেননা ওরা তো প্রেম করতো, আমাকে কি বুঝাবে। হ্যাঁ, তারপরে মারলো। তো তারপরে এখন 9 এ আমি ওই স্যারের প্রতি খুব রাগ ছিলাম। তো আমার স্যার বললো যে না, আপনার ছেলে বুঝে নাই এখনো পর্যন্ত, কেননা সায়েন্স, আমি সায়েন্সে কম পেয়েছিলাম সায়েন্সের সাবজেক্ট গুলাতে। তো দ্যাটস ওয়াই আপনি একটা কাজ করেন, আপনার ছেলেকে আরেকবার 9 এ রাখেন। হ্যাঁ, তো আমি খুব রাগ করেছিলাম যে স্যার আমাকে এই করলো, আমি তো এখন 2007 আমি বের হয়ে যেতে পারতাম, কেন আমাকে বের হতে দিল না, আমি খুব রাগ করছিলাম। কিন্তু পরবর্তীতে আমার কয়েকটা স্যার আছে, আমি এই স্যারগুলোর প্রতি খুবই খুবই মানে কি বলবো, কৃতজ্ঞ। তো উনারা আমাকে অনেক ভালো, আমি গোল্ডেন পেয়ে গেলাম। এসএসসিতে আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে গেলেন। গোল্ডেন এ প্লাস। প্রিয় শ্রোতা, আজকে আমরা এমন একজন গেস্টকে পেয়েছি যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, এবং সেটা কিন্তু খুব বেশি দিন হয়নি। আপনি পাশ করেছেন কবে এসএসসিতে? 2008 সালে। 2008 সে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট। কোন বোর্ড থেকে? ঢাকা বোর্ড থেকে। বুঝতেই পারেন, যাহা বলিব সত্য বলিব, এটা মূলত অপরাধ এবং ভুল স্বীকারের অনুষ্ঠান। এখানে এমন একজনকে আমরা পেয়েছি যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া। আমি বারবার নোট করছি আপনাদেরকে। এবং 2008 আরিয়ান, হ্যাঁ আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, মানে আমার মামাতো ভাই। তো আমি এমন পর্যায়ে আমার মার কান্না আমি সহ্য করতে পারতাম না। আমি এখনো বলি যে আমার মানে চোখ দিয়ে অশ্রু আসতেছে, আমি ঠেলে রাখতে পারি না। আমার মা আমাকে বলতেছে যে বাবা, তুই দেখ, তুই এমন কাজ করছিস যে এখন তুই আল্লাহর কাছে ইউ কর। আমি রাত দিন আল্লাহর কাছে পড়ে থাকতাম, আল্লাহ, আমি যদি তুমি বলে কিছু থেকে থাকো, পৃথিবীতে তুমি বলে যদি কিছু থেকে থাকো, তাহলে আমাকে দেখা দাও, আমি কি করতে পারি, আমার কিচ্ছু দরকার নেই। আমি তারপরে আমার মামাতো ভাই রেজাল্টের আগের দিন রাতে, যেদিন রেজাল্ট পাবলিশ করবে তার মানে 2 দিন আগে, এক কথায় এরকমই দাঁড়ায় যে 2 দিন আগে আমার বাসায় আসছে। বাসায় এসে বলতেছে কি, আমাকে এসে তো বলে তুচ্ছ তাচ্ছিল্য। এর ভিতরে আরেকটা কথা বলি, সে একদম বড় একটা ব্যবসা চলে গেছিল, আদম ব্যবসা, যেটাকে আমরা বলি এক কথায় ট্রাভেল এজেন্সি। আচ্ছা আচ্ছা। তো ওখানে প্রচুর টাকা কামাচ্ছিল। আপনার মামাতো ভাই? হ্যাঁ, মামাতো ভাই। সে এটাই হয়ে গেছে যে আমার হচ্ছে বড় কিছু নেই, তার ভিতরে এটাই চলে আসছে। তখন আমাকে নেগলেন্সি করে বলতেছে, দিশা এভাবে বলতেছে, আমার এখনো মনে আছে, আমার কিচ্ছু ভুলতে পারি না আমি, যে এইভাবে বলতেছে যে পাস করবে না, যদি পাস করে তাহলে এ পাবে এ প্লাস। না, হতে পারে না, এরকম হতে পারে না, তো হতে পারে না। আর ভাই তুই করিস, তুই চিন্তা করিস না, তোর যদি কোনো সমস্যা হয়, যদি এও পাস, আমি তো সবাইকে খাওয়াবো,
যাই হোক একটা মানে একটা নেগলিজেন্সি আপনার প্রতি ছিল, আপনার ফ্যামিলি সারাউন্ডিং পিপল যারা আছে তাদের একটা মারাত্মক রকমের অবহেলিত শৈশব আমরা বলতে পারি। অবহেলিত ঠিক বলবো না, ও কিন্তু প্রচন্ড সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং আপনারা প্রথমেই ইন্ট্রোডাকশনে সেটা সুমনের কাছ থেকে জেনেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ও যে পরিবেশে বড় হয়েছে সেখানে আমরা এখন পর্যন্ত যতটুকু শুনে বুঝতে পেরেছি চারপাশের মানুষ ওকে কোনো না কোনো ভাবে ওর পার্সোনাল অ্যাটিটিউডের দ্বারা হোক, যেভাবেই হোক না কেন, একটা আলাভোলা সরল টাইপের মানুষ, এবং আমরা এরকম মানুষ পেলে সাধারণত যেটা করে থাকি তাদেরকে বিভিন্নভাবে নেগলেক্ট করবার একটা চেষ্টা করি, বা নেগলেক্ট না করলেও এক ধরনের বাজিয়ে দেখা যেটাকে বলে, যেটা অনেক সময় তাদের ক্ষেত্রে তাদের পার্সোনালিটি বিকাশের ক্ষেত্রে অনেক বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। আমরা ঠিক জানি না ওর ক্ষেত্রে কি হয়েছে, আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো ওর ক্ষেত্রে আমরা এসএসসি পর্যন্ত এটা পেয়েছি, ছোটবেলা সেই ক্লাস 4 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত। হ্যাঁ, তারপর কি করলো? তো আমি এই সময় আবার কলেজে পড়াশোনার জন্য, কলেজে ভর্তি হওয়ার জন্য জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার একটা স্যার ছিল, উনাকে বলে রাখছিলাম যে স্যার, উনার আবার একটু মানে একটু এই ছিল, পাওয়ার ছিল, বোর্ডে উনি রেজাল্টটা এনে দিতে পারবে। তো উনাকে বলে রাখছিলাম কি যে স্যার একটু পারলে একটু দেখেন। আচ্ছা। তো আমি তো সবাই বসে আছি, তো বসে থাকার পরে ঠিক রাত্র 12:30 পৌনে একটার দিকে আমাকে বলতেছে, ফোন দিয়ে বলতেছে আমার মা হঠাৎ করে, এই যেছেন তুই তো গোল্ডেন এ প্লেস। বাবা, কংগ্রাচুলেশন। তো তুই তো গোল্ডেন এ প্লেস। আমি তখন কি করব ভাই, আমি তো মানে কি করবো, আমি মানে এমন লাভ দিছি, তখন আমি বিছানা পড়ছিলাম, এমন লাভ দিছি যে আরেকটু হইলে ফ্যানে মাথা কেটে যায়, এরকম অবস্থা। ওকে। তো আমার মা এরকম খামচিতে ধরছে, আমারে গেঞ্জিটা ধরে নামাইছে। তো আমি বললাম যে মা আমি একটু স্যারের কাছে ফোন করবো। তো স্যারের ফোন দিলাম, এই বেটা আমাকে মানে অনেক মানে আদর করতো, এই বেটা তুই তোর হাতে ফোন দিছিস কেন, আর তুই তো গোল্ডেন এ প্লাস পেয়ে গেছিস। তো ভালো কথা। এরপরে যে আমি যেটা বলি যে 9-এতে আমি আমার লাইফটাতে ঢুকতেছি এখন বর্তমানে। তা আমি তো জাস্ট আমার মানে পড়াশোনা সবই বললাম, এই যে আমি যে লাইফটাতে ইনভলভ হয়েছি 9-এ থাকতে। আমি যে বললাম যে আমার টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হওয়ার পরে যে আমি আবার 9-এ থাকলাম, ওই সময়টাতে আমার আরেকটা ব্যাচের সাথে আমার জড়িত ছিলাম। আমি জাস্ট শৈশবটাকে আমি ছোট করে বললাম। তো ওইটা সময় আমি একটা 9-এর একটা আরেকটা ব্যাচের সাথে আমাদের জুনিয়র ব্যাচ, কিন্তু আমি ওই ছেলেটাকে আগে থেকে চিনতাম, আবির রহমান। তো এখন ও বাইরে আছে, না বললাম আমি কোথায় আছে, ঠিক আছে। ওর সাথে আমি খুব ভালো মতো ইনভলভ হয়ে গেছি। তো আমাকে একদিন বলতেছে দোস্ত চল, এই একটা আমার একটা বড় ভাই আছে, তো বড় ভাই করে বিভিন্ন কাজ করে। আমি তো বুঝতাম না তখন, আমি তো মানে আমার আবার বলি 9-এ ওই যে সেকেন্ড টাইম যে 9-এ উঠলাম, তখন আমার পরিবার আমাকে ছেড়ে দিছে, ওই সময়টা থেকে আমাকে ছেড়ে দিছিল, ছেলে তো শেষ, কি করব। তো আমাকে ছেড়ে দিছিল। তো ছেড়ে দেওয়ার পরে তো বলতেছে যে আমার একটা ভাই আছে, ওই ভাইয়ের সাথে একটু চল, মানে একটু দেখা করি, বা এইভাবে প্রায় সময় বলতো। আমি করতাম কি যে না আমি করবো না, দেখা করবো না, বা আমার ভয় পেতাম। তখনও তো আমি মানে বাইরের লাইফটা সম্পর্কে এত কিছু জানি না। তো আমাকে বলতেছে যে ভাইয়ের সাথে দেখা করবো। তো আমি এইভাবে করতে 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 তো ওই ভাইয়ের সাথে আমি দেখা করলাম। ওই ভাইয়ের সাথে দেখা করার পরে উনি আমাকে বললো যে চল, মানে ওই যে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে, তখন আমি দেখা করলাম। দেখা করার পর একদিন আমাকে বলতেছে যে একটা কাজ কর। আমি বসে থাকতাম, তো ওনার পাশে বসে থাকতাম। তো আমাকে বলতেছে যে দেখ ওই যে ওই লোকটা যাচ্ছে, একটা লোক ইন্ডিকেট করে দিল রাস্তা দিয়ে যাচ্ছে। তো ওনার কাছে একটা মোবাইল দেখছি, ওর কাছে একটা মোবাইল দেখছি। এটা মানে এগুলো কাজ শুরু হওয়ার আগে এগুলো ছাত্রামি করায় আমাদেরকে দিয়ে, মানে যারা প্রথমে ঢুকে এদেরকে অনেক নেগলেক্ট করে, কিন্তু একবার ঢুকে গেলে আবার মানে অনেক করে, আপন করে না। তো আমি একটু আপনাকে থামাচ্ছি, আমরা একটু বিষয়টা পরিষ্কার করবার জন্য কিছু কোশ্চেন করতে। যেমন আপনি আবিরের কথা বলছেন, আপনার ফ্রেন্ড, সে আপনার যে জুনিয়র ছিল, রাইট? এক ব্যাচ জুনিয়র ছিল। আবিরের সাথে আপনার কোনো না কোনো ভাবে ইন্টিমেসি হয়ে গিয়েছে, এবং আবির মূলত খারাপ কাজের সাথে জড়িত ছিল, আমরা যতটুকু বুঝেছি। এবং সেই খারাপ কাজের ধরনটা কি ছিনতাই বা না? ছিনতাই না, ওই টাইপের, মানে মাফিয়া টাইপের, ওই টাইপেরই। উনি ওই মাফিয়া টাইপের সাথে জড়িত ছিল, এবং সেটা আপনি আগে থেকে জানতেন? না, আমি তখনও বুঝিনি। তখনও বুঝেননি? না, তখনও বুঝিনি। মানে এই না বোঝার সময়ের গল্প আপনি বলছেন, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরে সেলফোন দেখিয়ে কি বললো? বললো যে ওই যে ওই লোকের কাছে, আমি তো দেখিনি, ওনাদের চোখ তো সেরকম। তো আমাকে বললো যে ওই লোকের কাছে একটা সেলফোন আছে, তুই একটা কাজ কর, ওই সেলফোনটা নিয়ে। না, আমি বললাম যে ভাই আমি কেমনি আনবো, আমি কিভাবে আনবো, আমি তো পারি না এগুলা। পারবি তুই? তা ভাই কি করবো। তখন উনি আমাকে বড় ড্যাগার টাইপের আছে না, ড্যাগার টাইপের ওই যে মানে যেটা ফোল্ডিং গুলা, ছোট ড্যাগার, মানে বড় হয়ে গেলে ড্যাগার হয়ে যায়, ওই টাইপের একটা ছড়ি দিল। আমি বললাম যে ভাই এটা কেমনি লুকাবো, আমি তো তখন কিছু জানি না, হাতে করি, তখন আমার শুরু হচ্ছে। বলতেছে যে এভাবে করতে হয়, আমাকে দেখাই দিল। আমি গেলাম আস্তে করে, আমি কোথা থেকে যে সাহস পেলাম ভাই, আমি যে এমন একটা ছেলে, আমি কোথা থেকে সাহস পেলাম আমি জানি না। নগদ ধরে ফেলে বললাম যে মানে যাই হোক, আমি মানে বললাম যে তুই দিয়ে দে, একদম মেরে ফেলবো। আমি কিভাবে আনলাম, আমি আনার পরে না আমি দিলাম, ভাই হেসে দিল হেসে দেওয়ার পরে আমি চিন্তা করতেছি, তখন বসে পড়লাম যে আমি কি করলাম, এটা আমি পারলাম,
আমি পারলাম। আমি যে ছেলে সামান্য হাত কেটে গেলে কেঁদে দিতাম, সেই ছেলে পারলাম আমি। আপনি এটা তো বুঝতেন যে আবির আপনাকে খারাপ কাজ করতে বলছে, রাইট? হ্যাঁ, ওই এটা সময় যে একটা খারাপ কাজ সেটা তো আপনি বুঝতেন বা কোনো না কোনো ভাবে, কিন্তু তারপরেও আপনি আবিরকে কেন প্রিভিলেজ দিচ্ছিলেন? কেননা এখানেও একটা কাহিনী আছে। মানে আমি ওই স্কুলে পড়ার আগে তো আমি আরেকটা স্কুলে পড়তাম, ওকে, পুরানা পল্টন, ওটাও খুব নাম করা স্কুল, ইংলিশ মিডিয়াম একটা স্কুল। তো ওই স্কুলে আমি পড়তাম। ওই সময় আমার দুটো মেয়ের সাথে মানে যাই হোক ক্লাসমেট, এক কথা তো বাচ্চা মানুষ তখন ক্লাসমেট হতেই পারে, জি। সেটা তো বড় কিছু না। তো একটা দিন তো একটা মেয়ে আমাকে পছন্দ করতো, কিন্তু আমি এটা জানতাম না। তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি ওকে কেন পছন্দ করো, আমার বলতে কি আছে। তো ও পছন্দ করতো। তো ওই সময়টায় ওর সাথে যে 9 সময়টা, যে সেকেন্ড টাইম 9 Okay. ওই সময়টায় আমার ফোন যে আসছিল, ওই যে বললাম যে ফোন আসছিল, তো ফোন ও প্রায় সময় আমাকে ফোন দিত। Okay. তো ওইটা আমার মা আবার দেখে ফেলছে। তখন আমাকে আবার অনেক বকাবকিও করছিল যে এই তুই ওদের সাথে থেকে এগুলো করছিস। আমি তো বলতাম যে আমি থেকে করবো না কি করবো, আমি থেকে করবো না কি করবো, যেভাবে করছো আমি সেভাবে, আমার কিছু করার নেই। মানে একটা মূল কারণ যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার ক্লাস ডিমোশন হওয়াটা। মানে আপনি চাচ্ছেন যে আপনার ব্যাচ যে তারা একটা ব্যাচ উপরে চলে গেল, আপনি এখনো নিচের ব্যাচে পড়ে আছেন, এইটা আপনাকে অনেক বড় একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে Frustration ঢোকাচ্ছিল। হতো, হ্যাঁ। সেখানে কি আপনার ফ্যামিলির কোনো দোষ ছিল? আমি বলছিলাম যে তখন আমি বলছিলাম যে ভয় পেয়েছিলাম যে সায়েন্স নিতে ভয় পেয়েছিলাম, কেননা অনেকে তো বুঝে যে নিজের যোগ্যতা সম্পর্কে বুঝেছে আমি কতটুকু কি করতে পারবো। রাইট, অনেক আপনি আমি- সায়েন্স নিতে চাচ্ছিলেন না? না, চাচ্ছিলাম না, তারপরেও নিয়েছিলাম, কেননা আমার মার জন্য। জোর করেই আপনাকে এক ধরনের। হ্যাঁ, আমার মার জন্য, তারপর আমি নিয়েছিলাম। ওকে, প্রিয় শ্রোতা, বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। ওকে কিছু প্রশ্ন করে করে আমাদের জিনিসগুলো বের করে নিয়ে আসতে হচ্ছে। এক ধরনের ফ্রাস্ট্রেশনের মধ্যে ঢুকে গিয়েছে, যেটা হচ্ছে ক্লাস 9 ও সায়েন্স নিয়ে পড়তে চাইতো না, কিন্তু ফ্যামিলি ডিমান্ডস এর কারণে ওকে সায়েন্স নিয়ে পড়তে হলো, এবং সেটা পড়তে গিয়ে একটা ব্যাচ ডিমোশন হলো। আপনি কারণ পরীক্ষা দিতে পারছিলেন না বা যে কোনো কারণে হোক, আপনার টিচারের পরামর্শে আপনাকে 1 বছর আবার ক্লাস 9 রাখা হলো। সেই সময়েরই আবির, তাই তো? সেই আপনারা সময়। একই সাথে পড়তেন, মানে একই ক্লাসেই ছিলেন এক অর্থে, কিন্তু আপনার জুনিয়র ছিল। এবং আবিরের সাথে আপনার এক ধরনের ইন্টিমেসি, ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, এবং সেই কারণে আবিরের মাধ্যমে আপনি ভুল পথে ধীরে ধীরে পা বাড়াচ্ছেন। আমরা এটুকু মোটামুটি ক্লিয়ার। এবং এই ভুল পথে পা বাড়ানোর যে দুর্বল মানসিকতার আপনি বলছিলেন যে আমি তো অনেক বেশি সফট মাইন্ডের একজন মানুষ, কিন্তু আমি এই ধরনের একটা কাজ করে ফেললাম, সেটার পেছনের কারণ আমি জানতে চাচ্ছিলাম। সেখানে একটা মেয়ের প্রসঙ্গ আসছিল। হ্যাঁ, তারপর? তো আমাকে ফোন দিয়ে বলতো কি, ও যখন আমার সাথেই ছিল, ও কিভাবে ওর বাবা ছিল কানাডাতে, ওখান থেকে ও কানাডা টরন্টোতে চলে যায়। টরন্টো একটা মানে খুব বেশি একটা উন্নত না এরকম একটা এলাকাতে ও থাকতো। ওখান থেকে ভার্সিটি করতো, কেননা ওইখানে তো কলেজ নেই, ওই যে স্কুলে পড়ে ভার্সিটি বা হাই স্কুল যেটাকে বলি আমরা, হাই স্কুলে পড়ে তো ভার্সিটি মনে হয়। তো ওই ভার্সিটিতে পড়তো প্লাস জব করতো। তো ওই জব করতো কি, যে ও যে টাকাটা কামাইতো তার থেকে প্রায় মনে হয় 60% টাকা আমার ফোনের পিছনে ব্যয় করতো। তা আমি বলতাম যে এভাবে একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠছে। তো একসময় ও টরন্টোতে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট, এটা শীতকালে, মানে ওই সময় মেয়েটা? বরফ ওই বরফ মেয়েটা? যখন পড়ে, হ্যাঁ, ওইটা রাস্তাতে স্লিপ করে স্পটেড। তো স্পটেড ও যখন আসলো, মানে আমি তখন তো ফিল করতাম না, কেননা একটা 9 একটা ছিল, আর আমি খুব কম বুঝতাম এইসব জিনিসগুলো। মানে স্পট ডেট কি হলো? আপনার ফ্রেন্ড মারা গেল? হ্যাঁ, ফ্রেন্ড মারা গেল স্পটেড। যে আপনার সঙ্গে ফোনে কথা বলতো? কথা বলতো, আমাকে বলতো কি তুই যে আমার কি জিনিস, তুই আমাকে বলতো, তুই করে বলতো তুই যে আমার কি জিনিস তুই বুঝবি না। আপনারা একেবারেই সমবয়সী ছিলেন? হ্যাঁ, সমবয়সী, প্রায় সমবয়সী। এবং আপনাদের ছেলে, আপনি তো, ও তো মেয়ে ছিল, রাইট? হ্যাঁ, এবং একটা খুব ভালো একটা ইন্টিমেসি বন্ধুত্ব আপনাদের মধ্যে ছিল, কিন্তু সেটাকে লাভিং রিলেশনশিপ কি বলা যায়? না 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 না, Loving কেননা relation আমি ছিল না। আমি আমার যত কিছু ঘটতো, ধরেন আমাকে বাসা মারছে বা বকা দিছে, ওকে ও যখন ফোন করতো 20 মিনিট 40 মিনিট 50 মিনিট এভাবে কথা বলতাম, তখন ওকে সব বলে দিতাম। আর ওর পার্সোনাল লাইফের কথা আপনি জানতেন? হ্যাঁ, মোটামুটি ও পুরোপুরি বলতো না। ওকে, তার মানে আপনি যেহেতু শেয়ারিং করার জন্য একটা মানুষ খুঁজছিলেন বা আপনার একটা ডিমান্ড ছিল, সেই অর্থে সমবয়সী একজন ভালো বন্ধুকে আপনি পেয়েছেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন। এই বন্ধুটি টরন্টোতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। হ্যাঁ, তারপর? তখন ওর যখন লাস্টটা আসলো, ভাই আমি কি বলবো যে আমি কি জানি হারিয়ে ফেলছি। আমার কেননা আমার ফ্যামিলির সাথে তো আমার যোগাযোগ না বেশি একটা, সেভাবে কি জানি হারিয়ে ফেলছি। শেয়ারিং ব্যাপারটা নাই। হ্যাঁ, শেয়ারিং আমি পাগল হয়ে গেলাম, সাইকো। আমি ফুল সাইকো। ওই সময়টাতেই আবির মানে আপনার লাইফে ইন করলো। ওকে, সে ওই জিনিসটাই আমাকে নিল, মানে ওই জিনিসটা যে আমি এখন দুর্বল আছি, দ্যাটস ওয়াই এখন মানে আমি তার জীবনে ইনভলভ হতে পারি, ওই সুযোগটাই সে নিল, নেওয়ার পর আমাকে দিল। তারপরে ওইখানে ওই কাজটা করলাম। এবং একটা কথা বলে রাখি, যে ভাইয়ের কাজটা আমি প্রথম করেছিলাম যে সেট নেওয়াটা, তো উনি ছিল মানে আমাদের কোন এক সাবেক অ্যাটর্নি জেনারেলের ছেলে। ওকে, তো আমি নামটা বললাম না, যাই হোক। এবং তার দাপট প্রচন্ড। তো আমি কিন্তু সাহস পেয়ে গেছি, এখন কিন্তু আমি কাউকে কেয়ার করি না। ওই যে ওই কাজটা করার পর আপনার নিজেকে দুর্দান্ত সাহসী মনে দুর্দান্ত হচ্ছে? সাহসী মনে হলো। তখন ওই আবির আমাকে আরো কিছু কাজের অফার করলো, যেরকম যে গাড়ি চুরি করা,
গাড়ি চুরি করা, এটা আমার সেকেন্ড কাজ শুরু হলো, গাড়ি চুরি করা। গাড়ি চুরি করা। ওকে। তো ওই সময়টা ছিল ভাইয়া যে ওই সময়টা গাড়ি চুরিটা রমরমা একটা ব্যবসা। আচ্ছা। যেরকম ধরেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। Okay. রেন্টাল গাড়ি থেকে একটা গাড়ি নিলাম, বলে দিলাম যে মামা ওই দিক, আমার মামা তো বলেই, তো মামা আমরা নন্দন পার্কে যাবো বা অমুক জায়গায় যাবো। এইটার কাজগুলো হতো কি আশুলিয়ার সাইড গুলা, তো আমরা করতাম কি আসলে একটু সাইডে, যেটা সাইডটা একটু নিরিবিলি, হ্যাঁ। নিরিবিলি ওই সাইডটা ভিতরে আমরা আগে থেকে টার্গেট করে রাখতাম, এই জায়গাটা তোমাদেরকে থামাতে হবে, নাইলে যদি একটু আগে যায় তাহলে আমরা ধরা খেয়ে যাবো। ওকে। মানে আমাদের কিছু পয়েন্ট নির্দেশ করা থাকতো, মানে আমাদের 2টা 3টা 4টা 5টা এরকম লোকেশন নির্ধারণ করা থাকতো। এই লোকেশনগুলো কেন নির্ধারণ করা থাকতো? কেননা ওই জায়গাগুলো থাকতো হলো নির্জন, লোকজন কম যেত বা ভয় পেত, কেননা ওই জায়গাগুলোতে ছিনতাই হতো বা এই টাইপের কিছু হতো। আচ্ছা, এরকম পয়েন্ট আগে থেকে ফিক্সড করে রাখতেন। পয়েন্ট ফিক্স করে রাখতাম। তা আর একটা সবচেয়ে বড় কথা হলো কি, আমার ভাইয়ের ব্যাকআপটা, ওই ব্যাকআপটা ছিল, যেহেতু উনি অ্যাটর্নি জেনারেলের ছেলে, আর আমাদেরকে করতো কি যে ধরেন আমরা ধরা খাবো, ওটারও ব্যবস্থা করে রাখতো না, সে কারণে। প্রিয় শ্রোতা, আমি আপনাদের সবাইকে একটু আজকে মনোযোগ দেবার জন্য অনুরোধ করবো, এই কারণে যারা আপনারা যারা গাড়ি ছিনতাই বা গাড়ি চুরির যে ঘটনাগুলো ঘটে, সেটা কিভাবে ঘটে, কিভাবে হয়, সব প্রসেসটাই আপনারা এখানে জেনে যাবেন, এবং কারা এর পেছনে জড়িত, কোন মাফিয়া গ্রুপ এর পেছনে জড়িত, সেটাও আপনারা অনেকখানি জেনে যাবেন। আশা করছি আজকে যাহা বলিব সত্য বলিব তাদের জন্য অনেক বড় একটা উপকার নিয়ে আসবে। ওকে আরিয়ান, আপনি যে কোনো একটা গাড়ি একেবারে ঠিক যেভাবে ঘটেছে আপনি একটু নাটকের মতো করে বলতে পারবেন? হ্যাঁ, আমি বলতে পারবো এটা। জি প্লিজ। তো ধরেন একটা মাজদা আর এক্সেল, এটা কত আমি মডেলটা এখন ভুলে গিয়েছি, লাল রং মেটে রঙের একটা গাড়ি ছিল, ওটা আমি টার্গেট করেছিলাম। তো টার্গেট কিভাবে টার্গেট করলেন? আমি এটাই বলছি, এটাই আমি যাচ্ছি। তো ধরেন আমাদের ওই এরিয়া দিয়ে, মতিঝিল এরিয়া দিয়ে এই গাড়িটা প্রায় সময় যাতায়াত করতো। তো ওই ভাইটা আবার ওনারও আর কিছু লোক ছিল যে এদের কাজই ছিল যে অমুক গাড়ি, অমুক জায়গায় অমুক গাড়ি, এরা খালি খবর নিয়ে আসতো। ওকে, তার মানে আমরা টার্গেট field এ গ্রুপ ছিলাম। থাকতো। ওকে, টার্গেট গ্রুপ থাকতো একটা আলাদা। হ্যাঁ, Okay. টার্গেট গ্রুপ থাকতো। হ্যাঁ। ওর অনেকগুলো বিভাগ ছিল, এরকম যারা ফিল্ডে কাজ করবে, স্পাই করবে, এরকম টাইপের, ওরা ছিল স্পাই টাইপের। আমরা ছিলাম ফিল্ডে ডাইরেক্ট অপারেশনে। তো ওখানে ওরা খবর নিয়ে আসলো যে মাজদা অমুক অমুক আর এক্সেল অমুক অমুক আছে, এটা আমরা নিব। তো কিভাবে নিব, ওরা সব খবর নিয়ে আসলো যে কখন যায়, কখন কোথায় থামে, কখন কোথায় করে, রাতে কোথায় রাখে বা সকালে কোথায় রাখে, এরকম টাইপের। ওকে। তো করলাম কি, তো আমাদের ভিতরে একটা ছেলে, ওই ও আবার খুব ছিল, মানে পড়াইতে পারতো মানুষকে। ধরেন আপনি 10 মিনিট হয়তো কথা বলবেন, আপনি টেরও পাবেন না আপনি কখন পড়ে গেছেন, এরকম দুর্দান্ত ছিল। তো ওই গাড়ির ড্রাইভারের সাথে করলো, আমার কথা বলতে থাকলো। আমরা ওই সময়টা করতাম কি, ওই সময় আবার টাকা খরচ করতাম ওই ড্রাইভারের পিছনে। মামা তুমি চা খাবা, মামা তুমি সিগারেট খাবা, মামা তুমি খাবা মদ, ডাইরেক্ট আমি এভাবেই বললাম, মদ খাবা, চলো, এভাবেই টাকা খরচ। একটা সম্পর্ক তৈরি করতেন। সম্পর্ক তৈরি করতাম। ধরেন 7 দিন 5-6 দিন হলে একদম পুরা মামা ভাগ্নের মতো সম্পর্ক হয়ে যেত। ওইটাই আমি করতাম কি, ধরেন ওই বলতো কি, মামা এরকম হয়েছে, আমরা একটা জায়গায় যাব, আমরা তো 3-4 ফ্রেন্ড যাবে, তো একটা কাজ করো, তোমার 5,000 বা 10,000 এরকম টাকা দিব। তো ওরা লোভী ছিল, আর আমরা ওগুলোকেই টার্গেট করতাম যারা একটু লোভী প্রকৃতির। ওকে ওকে। যেসব ড্রাইভাররা লোভী প্রকৃতির, ওদেরকে টার্গেট, কেননা একটা কথা আছে যে ভাই, যে ভাত কিন্তু পুরাটা দেখতে হয় না, ভাত কিন্তু একটা টিপলে বোঝা যায় যে পুরা পাতিলে ভাতটা হয়েছে কিনা। রাইট। তো ওরকমই আমরা ওরকম দেখতাম যে মানে কে এটার প্রতি, সিগারেট, নারী, এই টাইপের লোভ কারো রয়েছে। কেননা এই জিনিসটা এমন একটা জিনিস, টাকা বা নারী বা এই জাতীয় ড্রাগস, এটা এমন একটা জিনিস যে না নিয়ে পারবে না সে, করতেই হবে। এগুলো দিয়ে আপনারা টোপ ফেলতেন? এগুলো দিয়ে টোপ ফেলতাম আমরা। এগুলো কাজ করতে হবে আরেকটা গ্রুপ, ওরা নিয়ে আসতো, আমরা খালি দেখতাম বসে বসে কি করে, ওর কোনটাতে পছন্দ কোনটাতে অপছন্দ, আমরাও বসে থাকতাম প্রায় সময়, কিন্তু সব সময় বসে থাকতাম না। ধরেন আজকে আমি গেলাম, কালকে আরেকজন আবির গেল, কালকে আবির গেল, তো আরেকজন পরের দিন এরকম গেল, আমরা সবাই দেখতাম, সবাই এক একটা করে পয়েন্ট খুঁজে আনতাম। তো এভাবে আমরা করলাম। তো ওই গাড়িটারে বললাম যে 10,000 টাকা দিব। তো মামা তো খুবই খুশি, কবে পারবা? তো বলতেছে যে মামা অমুক দিন পারবো আমি। নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে সে। কোথায় টার্গেট করলেন? আশুলিয়া? নন্দন। ওকে। নন্দন তখন কিন্তু পুরোপুরি চালু হয়নি। আমরা বলতেছিলাম যে দেখতে যাবো, আমাদের অমুক আছে তমুক আছে, নন্দনে আমাদের অমুক পরিচালক আছে, আরে তোমার সাথে তো পরিচয় করে দিব। ওকে। পরিচয় করে দিব, তখন তো তুমি এই কাজই করা লাগবে না তোমার, নন্দনই তুমি কাজ করতে পারবো, অনেক টাকা পাবা, হ্যান ত্যান এগুলা। ওকে। তো তারপরে এগুলো বললো, তো ঠিক আছে চলো মামা, কবে যাবো মামা, কবে সুবিধা তোমার? অমুক দিন অমুক সময়, মানে ভোর রাতে বা সন্ধ্যার দিকে, এই টাইমগুলোতে আমরা ফিক্স করতাম, কেননা ভোর রাতেও খুব কম চলে, আর যাই হোক যেগুলো চলে সেগুলো সব দূরপাল্লার বাস চলে, এবং প্লাস পুলিশ এদের সাথেও কিন্তু কানেক্টেড। ওকে।
এরাও কিন্তু খায়। কেননা ধরেন এই যে করতেছি, আমি এমনও জিনিস দেখছি যে ওখানে দাঁড়ায় আছে মানুষ, ছুরি টাকা দিছে, পুলিশ দেখতেছে তো দেখতেছে, কিছু করে না, কোনো ভূমিকা নেই পুলিশ। না 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 না। কেননা আমি এরপরে দেখছি কি, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, কেননা আমার তো ভয় নাই, কেননা আমার পিছনে যে ব্যাকআপ ওরা আসলে তো শেষ। তা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, পুলিশ এসে বলতো কি, এই দে টাকা দে, ডিরেক্ট বলতে টাকা দে। টাকা দে। ওই ধরেন ওই পুলিশের যে হেড, মানে যে পেট্রোলের যে হেড ছিল, সে দিত না, ধরেন সিপাকে পাঠিয়ে দিত। ধরেন সে 5,000 টাকা, এই মানে খ্যাপ যেটাকে বলে, 5,000 টাকা মেরেছে, তো 5,000 টাকা দেখবে বলতো, এই দে 2,500 টাকা দে, বাকি 2,500 টাকা তোর। ধরেন 500, আবার এটাও দেখেছি ভাগাভাগি করতেও দেখেছি, ধরেন 500 টাকা ওই সিপাই নিত, 2,000 টাকা ওই পেট্রোলের যে হেড সে নিত। ওকে, আমি এগুলো দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। তো আমরা ওখান থেকেও শিখতেছি কিন্তু যে কিভাবে কি করা যায়। তো সেদিন সে নিল, তখন আপনি ক্লাস 9-এ পড়েন। ক্লাস 9-এ পড়ি, সেকেন্ড টাইম 9 এটা। ওকে, যদিও আমরা প্রিয় শ্রোতা ওর ক্লাস 10-এর রেজাল্ট আমরা জেনে গিয়েছি, কিন্তু তারপরেও আমরা ঘটনাটাকে একটু রিভার্স করে সামনের দিকে গিয়েছি। ওর অপরাধ জীবন শুরু হয়েছে ক্লাস 9-এ, এবং কেন শুরু হয়েছে সেটার কারণটাও কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি। হ্যাঁ, তারপর তো ও সেদিন নিয়ে গেল। আমরা আবার এই ওষুধের দোকানগুলো চিনতাম, যেরকম যে কেমিক্যাল গুলো বেচে। এখানে আরেকটা কথা বলি যে এগুলো কিভাবে বেচে, এগুলো আমরা ই করি। কেমিক্যালের কেন খবর? হ্যাঁ, আমি এটা বলছি পরে। কেমিক্যাল, তারপরে ধরেন মানে কোথায় চাকু বা অস্ত্র, এটা উনাই সার্ভিস কোথায়, খালি আমাদের কেমিক্যাল যেটা ক্লোরোফর্ম বলে, ক্লোরোফর্ম এটা কোথায় পাওয়া যায় এটা উনি ইন্ডিকেট করে দিত। আর আমরা কখনো কম দামি ক্লোরোফর্ম ইউজ করতাম না, দামি, খুব দামি, জার্মান একটা কোম্পানি। ওকে, ক্লোরোফর্মটা এত হাই কোয়ালিটি যে এতটুকু শিশি, আমি মানে বলবো যে একটা হোমিওপ্যাথি শিশি না, মানে হোমিওপ্যাথি থেকে দুইটা হোমিওপ্যাথি বোতল এক করলে যেটুকু শিশি হয় সেরকম এরকম একটা বোতল। ওটুকুর দামই ছিল ধরেন সেই সময় ছিল আপনার 8,000 থেকে 9,000 টাকা। ওকে, তো ওইটা ইউজ করতাম, কেননা আমরা জানি যে মানে টাকা ঢালছি, আমরা জানি কিন্তু টাকা আসবে, টাকা রিটার্ন আসবে, সমস্যা নেই, টাকা ঢালো। আর ওই সময়টা ওই ভাইটা, আমার যে বড় ভাইটা, উনি কিন্তু সব টাকা করতো, বা আমরাও করতাম, এইভাবে ইনভলভ করে আমরা করতাম। তো ওটাকে কিনলাম, কেনার পরে আর আমরা এর ভিতরে করে ফেলছি কি, নন্দ পার্কে বা ধরেন আমরা বলছি যে ফ্যান্টাসি কিংডমে যাবো ভিতরে, তো ওয়াটার কিংডমে নামবো, তা পোশাক নিয়ে গেছি, এরকম দেখাইছি, যেমন পোশাক নিয়ে গেছি, আমরা নামবো। আমি এর ভিতরে গল্প করতে করতে যাচ্ছি, পান খাবা, অমুক খাবা, তমুক খাবা। তা আমরা তো আমাদের কথা হলো কি যে পানের ভিতরে কিছু দেওয়া যাবে না, কেননা সে গাড়ি চালাচ্ছে, পানের ভিতরে যদি কিছু দিই। এর ভিতরে একটা ছিল, আমাদের গ্রুপে ছিল, আমরা বিভিন্ন মানে কোয়ালিটির লোকজন যেতাম, ধরেন 5 জন গেলাম বা 4 জন গেলাম, এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির লোক আছে। এর ভিতরে একজন ধরেন গাড়ি চালাতে পারে, একজন ধরেন ডাইরেক্ট অপারেশনে, 2 জন এরকম রাখতেন, 2 জন অপারেশনে যেতে পারবে, আর 2 জন ধরেন পুলিশ সামলাইতে পারবে, এরকম টাইপের কাজ ভাগ করা থাকতো। আমি ছিলাম হলো অপারেশনে, মানে ওকে ধরা, এখন আমার অতগুলা সেন্স কাজ করতো না, আমার এগুলো দরকারও নেই। তো এরকম করতাম যে আমাদের কথা ছিল যে ওর ভিতরে দেওয়া যাবে না, কোনো ওষুধ টষুধ দেওয়া যাবে না, দিলেই আমরা অ্যাক্সিডেন্ট করবো। কি করা যায় তো ক্লোরোফর্মটা, ওই যে বললাম যে ক্লোরোফর্মটা কিনেছি, তা আমরা করছি কি, রুমাল দিয়ে মুখ মুছতেছি, একজন দেখাচ্ছে যে রুমাল দিয়ে উফ কি গরম, হ্যান ত্যান। সে সময় ছিল শীতের দিন, কিন্তু আমরা দেখাচ্ছি কি গরম, হ্যান ত্যান, এগুলো মানে মুছতেছি, এর ভিতরে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আর একটা রুমালে কিন্তু আমরা করে ফেলছি, মানে অলরেডি আমরা ক্লোরোফর্মটা দিয়ে ফেলছি। তো ওই সময়টা আরেকটা কথা বলি, ওই সময় সিগারেটও খেতাম। ওই সময় 9-এই আমার কিন্তু সিগারেট প্রথম ধরা হলো, সেকেন্ড টাইম 9-এ। ওই সময় আমি প্রথম সিগারেট ধরলাম। তো সিগারেট ধরার পরে তো আমরা করতেছি কি, ওরাও সিগারেট দিচ্ছি, হ্যান্ড করতেছি। তো এই সময় এখন ও যখন একটা টার্ন নিতে যাবে, বা ধরেন টার্ন নিয়ে ফেলছে, এই সময়টাতে আমরা করলাম কি, আস্তে করে, আমার তো অপারেশনে, আমি তো অপারেশন ফিল্ডে, যেহেতু আমি অপারেশনে যাবো, তো এখন করলো কি, ওর মানে চোখের আড়ালে আমরা হঠাৎ করে, মানে এটা তো তাড়াতাড়ি করতে হবে, কয়েক সেকেন্ডের ভিতরে কাজটা করতে হবে, নাহলে সে যদি বুঝে ফেলে তাহলে তো আমরা করতে পারবো না। কয়েক সেকেন্ডের ভিতরে আমরা আসন চেঞ্জ করে ফেললাম। ধরেন আমি মধ্যখানে ছিলাম, আর যে জানলার কাছে ছিল, মানে ড্রাইভারের পিছনে যে জানলাটা থাকে না, জানলার কাছে বসছে, হঠাৎ করে আমরা টাস করে 2 সেকেন্ড লাগতো আমাদের, চেঞ্জ করে ফেললাম একদম চোখের পলকে, সেটারও পেল না। তা আমরা করতেছি, জাস্ট ইশারা করলাম যে আরেকজন যে ফিল্ডে আমার সাথে আছে, 2 জন যে আমরা মানে এই কাজটা ফিল্ডে করবো, যে তাকে করব। তো করলাম কি, আমার তো সাহস, আমি বলছি, আমি এর আগে বলে গেছি যে আমি এই কাজটা করবো, দেখি আমি পারি কিনা। আরেকটা কাজ করতাম, যে গাড়ি চালাতে পারতো তাকে সবসময় ড্রাইভারের পাশে রাখতেন। এটা তো স্বাভাবিক, কেননা সে সাথে সাথে স্টিয়ারিং কন্ট্রোলে নিয়ে যেতে পারবে। তো ওটা করতাম কি, ওকে সাথে সাথে করলাম, ক্লোরোফর্ম দিয়ে সাথে সাথে ধরে বসলাম, নাকের সামনে রুমাল চেপে। হ্যাঁ, আর এটা এরকমই ভাইয়া যে সামান্য দিলেই, আমি একটু টেস্ট করতে গিয়েছিলাম, আমার মাথা ঘুরে গেছে, কি প্রচন্ড ঝাঁঝালো, আমি মাথা ঘুরে পড়ে গেছি, এত ঝাঁঝালো। তা আর ওকে চেপে ধরলে কি হবে, ও ধরেন 3 সেকেন্ড 4 সেকেন্ড ধস্তাধস্তি করলো, শেষ।
আমরা সাথে সাথে করলাম কি, ওই যে বললাম না যে ড্রাইভার মানে যে পাশে যে driver- ছিল। হ্যাঁ, ওকে বললাম কি, আমার তো শরীরে আমার তো দেখতেছেন আমি মোটামুটি একটা হেলদি পার্সন, তা আমি আর ও করলাম কি টান দিয়ে বের করলাম ওটা ওইখান থেকে, মানে গাড়ি সিটটা running থেকে- অবস্থায়? না না না, রানিং অবস্থা, আর ওই স্টিয়ারিং কিন্তু চালাচ্ছে, স্টিয়ারিং ও ধরে রেখেছে। স্টিয়ারিং ধরে রেখেছে, আর ও মানে একটু লম্বা টাইপের ছিল, আর লম্বা মানুষের তো পাটা অনেক বড় হয়, Okay. ওই পা দিয়ে ই করতেছে, মানে ও মানে তুখর একটা ড্রাইভার। মানে তুখর মানে দুর্দান্ত তুখর না হলে তো সমস্যা হয়ে না যায়। না 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 না, আমরা তো নাইলে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। ওকে, তো ওখান থেকে চালাচ্ছে, আমরা বললাম কি একটা হ্যাচকা টান দিয়ে ওই ড্রাইভারটা তুলে ফেললাম, ড্রাইভারটা তুলে ফেলে ওর সাথে সাথে কাপড় চেঞ্জ করলাম, একটা শার্টের বদলে আরেকটা শার্ট দিলাম ওইখানে। তো আমরা ওই সময় আবার মানে আমার খুব ফিকশন পড়ার খুব ই ছিল, ঝোঁক ছিল, আমি এগুলা বার করতাম যে কখন কি করলে, যে ধরেন তখন কিন্তু র্যাব কিন্তু কুকুর ওই যে ডগ স্কোয়াড নিয়ে আসছিল, জি। তা ওই ডগ স্কোয়াডদের কিভাবে ফাঁকি দেওয়া যায়, বিশেষ করে মাসুদ রানার খুব ভক্ত, কাজী মাসুদ আনোয়ার রানা হোসেনের। পড়তেন, কাজী আনোয়ার হোসেনের ওই স্যারের আমি খুব ভক্ত। তা আমি একটা জায়গায় পড়েছিলাম যে ঘামালা শার্ট যখন একটা গোড়ামরিচ আছে না, গোড়ামরিচ দিয়ে যখন পেঁচাই দিবেন, মানে একটু ই করে ফেলবেন, একটা এক কথা যে পানির ভিতরে যেরকম ধয় না সেরকম কচলাই দিবেন, যত বড় কুকুর হোক না কেন সে ধরতে পারবে না, সে ন্যূনতম 20 মিনিটের জন্য হলেও দিক ভ্রষ্ট হয়ে যাবে। তো ওর ভিতরে আমরা করলাম কি, ওই মরিচের গুঁড়া আমরা দিয়ে ফেললাম, দিয়ে ফেলে তো করলাম কি ওর শার্টটা পাল্টাই দিলাম, এরপরে করলাম যে রশিটা, আমি এবার রশি বাঁধতে পারতাম না, তো ওরে করলাম কি যে আমি ধরে রাখতেছি 2 বাত, আর এটার একটা ঘন্টা ছিল যে ক্লোরোফর্মটার, যে পানির কাছে গেলে আরো ডিপলি ঘুমায় পড়বে, আমাদের ইন্টেনশন ছিল পানির ভিতরে ফেলে দেবো, একদম জ্যান্ত মানে মরে যাক। মরে যাক, কিছু আসে যায় না। আমি এটা কিভাবে করতেছি সেটা বলি আমি আপনাকে। জি। ধরেন ওকে তুই বাদ, লাইলেনের রশি নিয়ে আসতাম ভালো দেখে, ওই লাইলেনের রশিতে পিঠ মানে পিঠ মোড়া দিয়ে বেঁধে তারপরে ওর মুখে স্টেপ দিয়ে দিত, তাহলে চিল্লাই তো না পারে। চিল্লাইতেও না পারে, মরে গেলে যাক। আমার তো ইন্টেনশন, আমি তো সাইকো, আই এম সাইকো, আমার কোন মরে গেলে কি বা বাঁচলে কি আমার কিছু যায় এবং আসে এই না। পরিমাণ পারমিশন আপনাদের উপর থেকে দেয়া থাকতো। হ্যাঁ, দেয়া থাকতো, ওকে, এবং এটা কাজ করতেই হবে, ওকে। তারপর নাহলে আমাদের ভাগ বাটারা টাকা পাবো না তো, নাহলে আমাদেরকে প্রচন্ড টর্চারও করতো। আচ্ছা, সেগুলো আমরা জানবো পরে তারপর কি বলতেছি। করলেন? তো ওকে পেঁচে দিলাম, পেঁচে দেওয়ার পরে ওকে ছালার বস্তা আছে না, বস্তাগুলা যে মোটা চটের বস্তাগুলা, ওটা প্রায় 2টা নিয়ে আসছি আমরা। ওই ব্যাগের ভিতরে যে জার্নি ব্যাগ গুলা ছিল না, ওই টাইমে তো জার্নি ব্যাগ গুলা থেকে চটের বস্তা বের করলাম, চটের বস্তা বের করে ওকে আমি আর ও তুলে চটের বস্তার ভিতরে দিয়ে দিলাম, চটের বস্তার ভিতরে দিয়ে এরপরে করলাম কি আরেকটা চটের বস্তার ভিতরে দিলাম, মরে যাবে, এভাবে রশিদে কোষে বেঁধে ধাক্কা দিলাম, পড়ে গেল একদম পানির ভিতরে। পানি মানে কি, এটা কি মানে ওই যে ওই শীতকালে যে জমিগুলো একটু পানি পানি থাকে না, মানে জমির ভিতরে হাঁটু পানি বা হাঁটু পানি এই টাইপের। আচ্ছা, ওকে। তো আমরা এটা আবার এখানেও জরিপ করে গেছিলাম যে কতটুকু পানি আছে, আমরা দেখলাম যে পুরো হাঁটুর থেকে একটু উপরে পানি আছে, তার মানে যাতে না ডুবে যায়। না ডুবে যায়, ডুবে গেলে আমরা চাচ্ছিলাম যে জাস্ট একটু পানিটুকু লাগুক, তার নাকের ভিতরে লাগুক, মানে পুরোপুরি না ডুবুক। না পুরোপুরি না ডুবুক, কেননা ও যদি মানে প্রচুর ঘুমাই দেবে না, এইটার আবার টাইম ছিল যে যদি 10 ঘন্টার উপরে বা ধরেন 6 ঘন্টা 7 ঘন্টার উপরে যদি এই ঘুমটা হয়ে যায়, সেই মানুষ মারা যাবে। ওকে, কেননা এর ভিতর পানিও ঢুকতেছে, তার শরীরে মানে তার মুখে কিন্তু পানি ঢুকতেছে, মানে পাকস্থলিতে কিন্তু পানি ঢুকতেছে, সে কিন্তু ভারী হয়ে যাচ্ছে, রাইট। ভারী হয়ে যাচ্ছে, তারপর সে নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না, আরো তো সে ঘুম নেশা, ওকে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে সাথে সাথে আমরা গাড়িটা ড্রাইভ করলাম, ড্রাইভ করার পরে ধোলাইখাল, ওই সময় ধোলাইখালে আশেপাশে আমরা নিলাম, এই সময় প্রথম আমি আর্মস ধরলাম, এই প্রথম আমি arms ধরলাম। আমি কেন বলতেছি, যখন আমরা গাড়িটা নিয়ে আসলাম তখন আমাদের আরেকটা ব্যাকআপ টিম ছিল ঢাকায় ঢোকার সাথে সাথে, আসলে তো ঢাকার একটু বাইরে, তা আশুলিয়া থেকে যখন বের আসলাম আমরা, তখন সাথে সাথে আরেকটা ব্যাকআপ টিম আসলো আমাদের। ব্যাকআপ টিম আসার পরে ওরা আমাদের কি করলো কি, যে ঠিক আছে ওকে বস, মানে ফোন দিয়ে দিল যে বস ঢুকে গেছে গাড়ি ঢাকাতে। কি করলো, আমাদেরকে কাজে দিল, আমাদের এই কাজটা কিন্তু করা ছিল না, মানে আমাদের খালি কাজ ছিল যে গাড়িটা ঢাকার ভিতর ঢোকানো, ওই টিমটার কাছে হ্যান্ড ওভার করে দেয়া। হ্যাঁ ওই টিমের কাছে হ্যান্ড ওভার করে দেয়। কিন্তু উনি করলো কি, যে আমাদের যে বস বা বড় ভাই যাই বলি না কেন, উনি করলো কি যে আমাদেরকে বললো যে না ওরাই করবে কাজটা, কেন বললো আমি জানি না, মানে আপনাদের কি করাতে হবে, আমাদের কি আপনাদের করতে হবে। আচ্ছা, হ্যাঁ, হয়তো বা কোনো ভুল কাজ করেছিলাম, এটা শাস্তি। তো করলো কি, প্রথম বললো যে গাড়ি থেকে নাম, একটা গ্যারেজে খুব সুন্দর, কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না এই গ্যারেজে ঢুকানোর পরে জাস্ট অনলি 20 to 25 মিনিটের ভিতর গাড়ি একদম একদম উলঙ্গ হয়ে যাবে। আমাদের ছোট্ট একটা বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রিয় শ্রোতা, আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। তিনি ফোনে
আরিয়ানের জীবনের অপ্রিয় সত্যগুলো, ঢেকে থাকা গোপন সত্যগুলো, যেগুলো আজকে আমরা অনাবৃত করছি হাজার এবং লাখো মানুষের সামনে, সেগুলো তিনি আপনাদের সাথে বসে ফোনে তিনি শুনছেন, রেডিওতে শুনছেন, এবং শোনার একটা পর্যায়ে তাকে আমরা ফোনে লাইভ কানেক্ট রিপোর্ট করবার জন্য। এবং বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলবো, যখন SMS পোল দেওয়া হয়, যারা জেবিএসবি শুনতে থাকেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করব অংশগ্রহণ করবার জন্য, কারণ আপনাদের সাপোর্ট এবং আপনাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি খুবই 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 গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের জন্য। আপনারা যদি কখনো এরকম হয় যে আপনাদের অবিশ্বাস ব্যাপারটি এতটাই বেড়ে গিয়েছে যেটা 50%-এর উপরে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানটিকে থামিয়ে দেব। এবং এটা আমাদের অনুষ্ঠানের যে মূলনীতি, সেই নীতির মধ্যে রয়েছে। আমরা আরিয়ানের জীবনের অপ্রিয় সত্যগুলোকে আজকে অনাবৃত করছি। আমরা ধীরে ধীরে ফিরে যেতে চাই আবার আরিয়ানের কাছে। এ পর্যায়ে আপনাকে বলছি, আপনি যদি চলে আসতে চান আরিয়ানকে দেখার জন্য, আরিয়ানকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দেওয়া আছে। অনেকেই ছবি নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করেন, কেন মুখটা ভালো করে দেখা যায় না, কেন ছবিটাকে পুরোপুরি প্রকাশ করা হয় না। দেখুন, আমরা কিন্তু আরিয়ানকে পেনাল্টি দেবার জন্য, আরিয়ানকে ধরিয়ে দেবার জন্য, কিংবা আরিয়ানকে পুরোপুরি প্রকাশ করবার জন্য জেবিএসবি করছি না। আমাদের জেবিএসবি করার মূল মোটোটা কি? মূল মোটোটা হচ্ছে ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ, এবং সেই মানুষটি নিজের বিবেকের বোধ থেকে যদি এখানে এসে স্বীকার করেন যে কি ভুল করেছেন, এবং তিনি যদি না চান যে তার মতো ভুল আর কেউ না করুক, তাহলে সেই মানুষটাকে পেনালাইজ করা আমার দায়িত্ব না, এবং জেবিএসবি সেটা দায়িত্ব না। এবং প্রিয় শ্রোতা, তিনি যখন এটা স্বীকার করেন তখন লাখো মানুষ তার কাছ থেকে শেখেন এই অর্থে যে তারা তার মতো ভুল করতে পারতেন, কিংবা তার মতো ভুলের মধ্যে রয়েছেন কেউ কেউ, তারা তার পরিণতি দেখে সচেতন হন এবং তারা ওখান থেকে ফিরে আসেন। তো যে মানুষটি এই অর্থে জেবিএসবিতে আসছে, সেই মানুষটিকে আমরা পুরোপুরি ছবি দিয়ে কিংবা আইনের হাতে সোপর্দ করে দিয়ে আমরা তার বিপদটা কেন ডেকে নিয়ে আসবো? একই সাথে আমরা এই কথাটিও বলতে চাই যে যে মানুষটি আজকে এখানে প্রকাশ করছে, তাকে যদি আইনি সংস্থা ধরে, কিংবা সে যদি স্বেচ্ছায় ওখানে সমর্পণ করে, তারপরে এই অনুষ্ঠানটিকে যদি এভিডেন্স হিসেবে ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না, কারণ ইটস আ ওয়ান কাইন্ড অফ এভিডেন্স, এবং এটা এক ধরনের স্বীকারোক্তি। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আমরা হ্যাঁ না এবং সম্পূর্ণ নিরপেক্ষ একটি অবস্থান থেকে অনুষ্ঠানটি প্রচার করছি। ওকে, আরিয়ান, আপনার কাছে আমরা আবারও ফিরে আসতেছি। আপনি একটু আগে বলছিলেন যে 25 মিনিটের মধ্যে সেটা শেষ। আপনি প্রথম যেটা দেখলেন এবং কিভাবে এটা হয়, আপনি একটু আমাদেরকে ধীরে ধীরে বলুন। মানে গাড়িটা কিভাবে পার্টস গুলো খুলে। জি। তো এট ফার্স্ট যখন গাড়িটা, এর ভিতরে আমি একটু বলে নিই, যখন আমরা ঢাকাতে ঢুকালাম, এট ফার্স্ট যখন গাড়িটা নিয়ে আসলাম, জি। তখন আমাদেরকে বললো যে তোরা নাম। তো নামার পরে ভাই গাড়িটা ড্রাইভ করলো। এর ভিতরে উনি চলে আসছেন? হ্যাঁ, উনি চলে আসছে। কেননা আমি জানি না কি জন্য, এখনো পর্যন্ত আমি জানি না সেটা কি জন্য সেদিন উনি আসছিলেন। ওকে। তো উনি বলতেছিলেন যে তোরা নামার পরে যে ব্যাকআপ টিমটার কথা বলেছিলাম, ওই ব্যাকআপ টিমটাকে কি যেন একটা নির্দেশ দিল। নির্দেশ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম 4টা আর্মস বের করলো। ওকে। আর একটা মানে প্রায় রামদা টাইপের একটা বের করলো। তো আমাকে দিল, আমি একটা আর্মস নিলাম, আমাকে আর্মস দিল যে এটা নে। প্রথম আপনি আর্মস ছুলেন? এই প্রথম আমি আর্মস ছুলাম। কি ছিল ওটা? ওটা .65 পিস্তল। ওকে। আমাদেরকে তখন ওই মানে বেশি দামি টাইপের ওটা দেয় নাই, কেননা যে ওটা বুঝে যাবো। তো ওনারা চাই কি যে আস্তে আস্তে বুঝুক। তো গেল, তো নিলাম। নেওয়ার পরে আর একটা যে আমি একটা কথা বললাম না যে আমার সাথে ফিল্ডে আরেকজন ছিল যে একটু আমার থেকেও একটু মানে এই টাইপের হেলদি, তো ওকে দিল রামদা। তো বললো যে তোরা একটা কাজ কর, ও ওইখানে ব্যাকআপ টিমের একজন সদস্য যে মেন ছিল তাকে আমাদের দায়িত্ব দিয়ে দিল। ওকে দায়িত্ব দিয়ে দিল, বললো যে ও আমাদেরকে লিড করলো যে তোমরা এই পয়েন্টগুলোতে দাঁড়াও বা বসো। ওর ভিতরে আরেকটা কথা বলি, ভাইয়ের সাথেও কিন্তু অটোমেটিক ছিল একটা, মানে হচ্ছে পিস্তল। ওটা ছিল 9mm পিস্তল। পিস্তলের কথা অনেক শোনা যায় পত্রপত্রিকাতে। তো এরপরে তো উনি গেল, ওনার সাথে ওই ছেলেটা রামদা নিয়ে ও ঢুকলো। ও করলো কি, পিছনে রামদাটা নিয়ে জাস্ট এমন ভাবে, ওর তো হেলদি আর ওর জ্যাকেট পরছে সে সময়, এটা তা ওইটা রামদাটার আর একটু মানে ছিল, ওর ইটা গলাটা আর একটু উঁচু ছিল, জাস্ট দ্যাটস ওয়াই যে রামদাটার পিছনেটুকু যে দেখবে এটা দেখা যেত। তো এটা উনি ওই দুজন ঢুকলো আর আমাদেরকে 4টা পয়েন্টে বসে দিল, প্লাস ওই ছেলেটা যে আমাদের লিডে ছিল 5টা, সব মিলে 5টা পয়েন্টে। তা আমি নিলাম, আমি দাঁড়ালাম একদম ইসের কাছে, দরজার কাছে, যে ক্যাশে ঢুকলো মানে যে ম্যানেজারের কাছে। এখানে আরেকটা কথা বলে রাখি যে ভালো কিন্তু অনেক ভালো ভালো কার পার্কিং বা কার কোম্পানি এরা কিন্তু এই কাজগুলো করে, এবং এদের সাথে কিন্তু যে গাড়ি চোরাচালানকারী যে মানে এইটা সিন্ডিকেটটা, এদের সাথে কিন্তু এদের খুব ভালো লিঙ্কআপ, খুব ভালো লিঙ্কআপ। আপনি চিন্তাও করতে পারবেন না যে এমন ভালো কোম্পানি এই কাজগুলো করে। কোম্পানির সাথে রিলেশনশিপ আছে, এগুলোর সাথে রিলেশনশিপ আছে। কেননা এটার কারণটা কি এটা বলিনি, যে ধরেন আপনি গ্যারেজে দিলেন,
গ্যারেজে দিলেন গাড়িটা, তো ওই গাড়িটা করে কি ওরা চেসিং নাম্বার বা ওই চেসিং নাম্বারটা না, বিশেষ করে চেসিং নাম্বার বানানোর কোনো ব্যাপার না, এটা ওই যে পার্টস গুলো আছে না, পার্টস গুলো ধরেন যেটা দাম 90,000 সেটা আপনি 50,000 বা 60-70,000 টাকা দিয়ে পাবেন। মানে পুরো গাড়িটা বিক্রি করে না, খুলে খুলে পার্টস গুলো খুলে পার্টস গুলো বিক্রি করে। ওকে, এবং এই খোলার ব্যাপারটা 10 থেকে 15-20 মিনিটের না না, মধ্যে 20-25 মিনিটের ভিতর হয়ে 20-25 মিনিটের মধ্যে তখন হয়ে যায়। তৎকালীন সময়। আচ্ছা, এখন আপনারা আরো যে কম। গাড়িটা চুরি করলেন মাজদা, হ্যাঁ। এটার প্রাইস কত ছিল আনুমানিক? তখন তৎকালীন সময় ছিল প্রায় 15 থেকে 20 লাখ। 15 থেকে 20 লাখ। এই যে এবং এই গাড়িটা তখন নতুন আসছে, Okay. তখন মালদাটা কিন্তু নতুন আসছে। ওকে, এই গাড়িটা যখন আপনারা চুরি করলেন, করার পরে আপনারা যখন এই কাজটা দিলেন, এবং ব্র্যান্ড নিউ, আরেকটা কথা বলি, ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ, আপনারা নিশ্চয়ই অনেকদিন যাবত ফলো করেছেন, ভালো গাড়িগুলোই ফলো করেন। কাটলেন, ভাঙলেন, মুছলেন বা যাই করলেন না কেন, এটা হলো গ্যারেজে হওয়ার পরে এই পার্টস গুলো কি সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো নাকি আলটিমেটলি আবার কোম্পানির কাছে চলে যেত? আমি এটাই বলতেছি যে উনি যখন ঢুকলেন তখন দেখলাম কি যে ওই গ্যারেজটার মালিক বা যাই বলি না কেন, ম্যানেজার ট্যানেজার যাই বলি না কেন, মালিকই, কেননা এগুলো ডিল করে আবার ওই গ্যারেজের মালিকগুলা, বেশিরভাগ সময় 80% এই মালিকগুলাই এটা ডিল করে। তো ওর পাশে আরেকটা লোক প্রায় সম্ভ্রান্ত, বলতে পারে তার চালচলন দেখলে আপনি বুঝতে পারবেন যে হি ইজ এ রেসপেক্টেড পারসন। ওকে, কেননা পরে শুনলাম যে সে একটা ভালো, মোটামুটি একটা ভালো নাম করা বাংলাদেশের পার্টস কোম্পানির যে মানে খুব হাই লেভেল পজিশনে আছে সে। ওকে, পরে জানতে পারছি, এটা অনেকদিন পরে জানতে পারছি আমি। তো তারপরে তো ওই বসে থাকার পরে এট ফার্স্ট উনি করলো কি, আমার বড় ভাইটা, আমি মানে আমার আবার একটা আছে, আমার কতগুলো আমি নিজে মনে করি যে আমার কতগুলো গুণ আছে, যেরকম চোখ দিয়ে বা মানুষের কথা কিছুক্ষণ শুনলে বা মানে লিপ রিডিং যেটাকে বলে, আমি ওরকম মোটামুটি ভালো মতো পড়তে পারি। প্লাস যে আমার ধরেন আমার পিছনে কেউ যদি আমাকে মানে মারতে যাবে, আমি কিন্তু সেটা সেন্স মানে সিক্স সেন্স আমার অটোমেটিক্যালি কাজ করে যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, নেগেটিভ কিছু একটা আসছে, হ্যাঁ কিছু একটা আসছে বা আমাকে কিছু করতে যাচ্ছে, এবং আমার মনের ভিতরে কিন্তু তখন বাড়ি দিতে শুরু করে। ইটস কল্ড সাবসিকুয়েন্ট মাইন্ড অ্যাক্টিভিটিস, এটা নিউ বিজ্ঞানের একটা ব্যাখ্যা আছে। ওকে, ঠিক আছে। তো ধরেন আমার এজন্য এই একটা কারণে, এটা বলে নি ভাইয়া যে এই একটা কারণে কিন্তু আমি খুব কম ধরা খেয়েছি। ওকে, কেননা আমার এবং এই কারণগুলোতেই আমাকে পছন্দ করতো। গ্রুপের মধ্যে ইন্টেলিজেন্ট লোকগুলো কি ওরা প্রিভিলেজ দিত? হ্যাঁ। তারপর কি হলো? আপনি বড় ভাই নিয়ে যেটা বলছেন। তো বড় ভাই তো উনি করলো কি, আস্তে করে পিছনে মাজার পিছন থেকে মানে মেশিনটা বের করে রাখার পরে গৌরে ভাই মানে অনেক মানে হাসি খুশি ভাবে কথা বলতেছে। তো টাকা খেলো, জাস্ট আমি দেখলাম মানে টাকাটা নিতে যতটুকু দিই 30 মিনিট এর ভিতরে জাস্ট গাড়িটা ঢুকালো। যখন গাড়িটা বের করলো ভাই মানে আপনি কি যে কোনো চিনতে পারবে না যে এটা কি সেই গাড়ি ছিল। ও এর ভিতরে একটা কথা বলিনি যে আমাদের যে ড্রাইভারটা ছিল, যে ছেলেটা, ওর আবার ড্রাইভিং লাইসেন্স চোরা একটা ড্রাইভিং লাইসেন্স ছিল এবং খুব শক্তিশালী তার একটা ব্যাকআপ ছিল। এবং আরেকটা কথা বলিনি যে আমরা যে আমাদের যে গ্রুপটা, এরা কিন্তু সবকিছু অধিকাংশ হাই ফ্যামিলি থেকে আসা। ওকে, এবং এক একজনের পড়ালেখা খুব ভালো, এবং গেট আপ দেখলে বলা যাবে না যে হি ইজ এ স্মাগলার বা অল মানে মাফিয়া। ওইটা কাজটা করার পরে আমি তখন এট ফার্স্ট পেলাম মনে হয় 30 থেকে 40 বা 50, কেননা আমি এট ফার্স্ট এইভাবে করতে করতে আরো একটা এইভাবে করলাম। আপনাকে প্রায় কটা গাড়ি করেছেন এরকম? 3 থেকে 4টা। 3 থেকে 4টা গাড়ি আপনি পরপরই ভাবে করে ফেলেন। এর ভিতরে ছিল একটা রেন্টে কার যেটা আপনারা ভাড়া নিয়ে ওই কোম্পানির কাছ থেকে মেরে দিয়েছেন। কোম্পানির কাছ থেকে মেরে দিয়েছি, এবং এটা ছিল ব্র্যান্ড নিউ হাই এসি গুলো আছে না, যে বড় 16 সিটের হাইয়েস্ট, ওই হাইয়েস্টটা। আচ্ছা, তো এই কাজটা কমপ্লিট আপনারা করলেন, আপনি এরকম 3 থেকে 4টা কাজ করেছেন। আপনাকে আমি একটু রিকোয়েস্ট করবো, আমাদের যারা আজকে এখানে শ্রোতা আছে তাদের জন্য কোন সাজেশন কি আপনার পক্ষ থেকে আছে? আমি জানি আপনি আজকে স্বীকার করতে এসেছেন জীবনের অপরাধগুলো, এবং আপনি স্বীকার করবেন, এবং আপনি নিশ্চয়ই চাবেন না যে আপনার জীবনে আপনি যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন সেই ঘটনার ট্র্যাপে আর কেউ পড়ুক। সুতরাং তাদের জন্য আপনারা যারা বিশেষ করে গাড়ির মালিক বা যারা গাড়ি চালান, তারা যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত না হন, তাদের জন্য আপনার কোনো টিপস আছে যে এই কাজটা করলে আপনারা এই ধরনের ভায়োলেন্স থেকে মুক্ত থাকতে পারবেন? যেরকম এরকম একটা আছে, যেরকম যে সবচেয়ে বড় কথা যেটা বলবো, আমি যেটা রিয়েলাইজ করেছি যে নিজেদের সন্তানদের কখনো গাড়ি চালানো বা গাড়ি চালাতে বা গাড়ির লাইসেন্স নিতে দিবেন না, এরাই কিন্তু জড়িত হয়ে যায়। ফার্স্ট কথাই আমি বলবো যে ওদেরকে কখনো আপনারা বা 22, 23 বা 25 বছর যখন ওদের ভিতরে একটা বোঝা আসবে যে না এটা আমার নিজস্ব সম্পত্তি বা এটা আমার বাবা মামার সম্পত্তি, বা ছেলে বা মেয়ে যদি ওরকম হয়ে থাকে তাহলে দিতে পারেন। ওকে, তার আগ পর্যন্ত আপনি লাইসেন্স দেওয়ার কথা মানা করছেন। ওকে, এটা হচ্ছে আপনার সাজেশন 1। 2 নাম্বার হচ্ছে ড্রাইভার সিলেকশনের ক্ষেত্রে। হ্যাঁ, ড্রাইভার, এটা তো আমি বলবো এট ফার্স্ট মানে অনেকে তো বলে যে ড্রাইভার দেখবেন, কিন্তু আমার সবচেয়ে প্রথম কথা হলো ছেলে মেয়েদেরকে দেখতে হবে। আচ্ছা, তার দ্বিতীয়ত আমি ড্রাইভারে বলবো, কিন্তু ড্রাইভারের অনেক সময় আছে কি যে ড্রাইভাররা কিন্তু মানে জাল সার্টিফিকেট বানায়, যে আমি 16 বছর বা 15 বছর অমুক লাইনে তমুক লাইনে, কিন্তু এটা যেন তারা বিশ্বাস না করে। অনেক সার্টিফিকেট কিন্তু জাল করা যায়, এটা হিউজ। হ্যাঁ ঠিক আছে, আমার পছন্দ হয়েছে, আপনি নিজে যাবেন,
বিআরটিসি তে ওনারা যেন নিজে যায়, নিজে যে হ্যাঁ এটা ঠিক আছে, ওকে ওয়েল ডান। আর থার্ড টাইম যে ওনাদের প্রতি যেন খেয়াল রাখে, যেরকম ধরেন অনেকে আছে না যে চোরাই তেলগুলা যে বিক্রি করে, হ্যাঁ। ওদের সাথেও যেন ওই বিশেষ করে ড্রাইভারদেরকে এটা যেন মানে খেয়াল করে যে ওরা কোথায় যাচ্ছে, কি করতেছে, বা কারোর সাথে যোগাযোগ আছে কিনা, প্লাস ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যেন জেনে নেয়। ড্রাইভার খুবই 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আর নিজে চালালেও অনেক সময় ট্র্যাপে পড়ে যেতে পারে, এটাও তো হতে পারে। হ্যাঁ এটাও বলতেছি, এটাও তো বললাম যে আগে বললাম যে নিজে ফ্যামিলি সন্তানদের কথা বললাম। যখন আপনি নিজে চালাচ্ছেন, ওকে ঠিক আছে, আমি আমার আত্মীয় স্বজন ছাড়া বাকি যে ফ্রেন্ড, আমি এটা বলবো যে আমি ফ্রেন্ডকেও বিলিভ করি না। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি ফ্রেন্ডরাই এই কাজগুলো করে। তার মানে নিজে তো আছেই, নিজেকে তো কনভিন্স করা যাবে না, আমার সবচেয়ে কাছের বন্ধুটাকে কনভিন্স করে হলো বা যে কোনো ভাবে হোক আমাকে এই ট্র্যাপে ফেলতে পারে। ওকে প্রিয় শ্রোতা, এই টিপস গুলো আপনাদের জন্য থাকলো ওর পক্ষ থেকে। ও নিজে একজন স্মাগলার ছিল ওই জায়গাটাতে, ও ওর সাজেশনটা দিয়ে গেল। বাকি ইটস আপ টু ইউ, আপনি কতটুকু ভাবে নিজেকে সচেতন রাখবেন। নাও আমরা এর পরে আসতে চাই। তারপর যে আমি ওখান থেকে মানে আরো 3-4টা করলাম, করার পরে তো ওখানেই আমি একটু মানে মোটামুটি ফেমাস হয়ে গেলাম। ক্লাস 9-এ থাকা অবস্থায় আপনার এই মোটামুটি সময়টাতে famous। ফেমাস, এবং আপনি কত টাকা আপনার কাছে ছিল? 1.5 থেকে 2 1.5 থেকে 2, 2.5 কি? 3 এরকম মানে 1.5 থেকে 3 এর ভিতরেই আমি কামাই করেছিলাম। এই সময়টাতে এই টাকার মালিক আপনি ক্লাস 9-এ থাকা অবস্থায়, দ্যাট ইজ এনাফ। এই এনাফ মানি একটা ছেলেকে স্পয়েল করে দেবার জন্য এনাফ। ওকে হ্যাঁ, তারপরে এই সময় আমার আরো বড় অফার আসলো যে আমার একটা আত্মীয়, তার ছেলে একটা মানে সে সময় সরকার দলীয় এক মানে বড় কোনো নেতার আন্ডারে ছিল। জি। তো উনি আমাকে চাচ্ছিল না, কিন্তু উনি করেছে কি উনার যে টিমের আরেকটা মানে এন্টি পক্ষ, তো মানে নিজেদের দলের ভিতরে তো এন্টি পার্টি থাকে, Right. তো উনি করলো কি যে আরেক ভাই এসে আমাকে অফার দিল যে আরিয়ান তোকে এরকম এরকম করবো, এরকম একটা পজিশনে নিয়ে যাবো, বা এরকম। আমি তখন আরেকটা কথা বলি, আর্মসের প্রতি আমার প্রচন্ড ঝোঁক, আর্মসের প্রতি প্রচন্ড ঝোঁক আমার ছোটবেলা থেকে। এটা আমি কাউকে জানি না, আমার মা বাবা পর্যন্ত জানে না। আর্মস দেখলে ভালো লাগে? আর্মস দেখলে আমি যে মুভিগুলো দেখতেন সেই মুভিগুলো action, সব অ্যাকশন মুভি, এবং সবচেয়ে বেশি দেখতাম আর্মস দেখলে মানে অনেকে বলে না যে খাবার দেখলে মানুষের মুখ দিয়ে লালা পড়ে, এরকম arms আমার আর্মস দেখলে মুখ দিয়ে লালা পড়ে। আর আমি বেশি ইউজ করতাম মানে ছোট আর্মস, স্মল আর্মস। প্লাস আমি এখন ইউজ করতে মানে এখনো আমার কাছে আছে, আমি ইউজ বলবো না, এখনো আমার কাছে 2টা আছে। কি ইউজ করেন এখন আমি 0.9 mm, যে আমার স্বপ্ন ছিল, ওই যে ভাইয়ের কাছে আমি দেখছি, আমার Okay. সেটা স্বপ্ন ছিল, এবং ওটা আমি 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে কিনেছি নিজে। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ যেতে চাই প্রিয় শ্রোতা। আপনি বিশ্বাসও করতে পারবেন না যে আজকে যাহা বলিব সত্য বলিব লাস্ট এন্ডটা আসলে কি। ওকে হ্যাঁ, তারপরে আপনার একটা অফার আসলো, সেই সময়ের কথা আপনি বলছিলেন। হ্যাঁ, তারপর তো অফার আসলো, বললো যে তোর এটা দিব, তুই আয়। তো আমার তো তখন মনে হলো যে আমি তো করে ফেলছি অনেকগুলা, তো আমার সাহস আছে। তো এখন আমি আর একটা কথা বলি, আমি কিন্তু ভাইয়ের সামনে কখনো যেতাম না, কেননা আমি জানি যে আমার ভাই এই একই গ্রুপে কাজ করে, কিন্তু মানে উনি করতো কি ওই নেতাটার আবার পক্ষ এন্টি পক্ষ দুটাই ছিল, মানে ওনার নিজের দলের ভিতরেই। ওকে, যে ধরেন আমি ভালো কাজ পারছি, ওই লোকটা ভালো কাজ পারতো, যে ওর কাছে বেশি কাজ আসতো, ওর কাছে বেশি কাজ কম কাজ আসতো। এই যে এখানে একটা মানে তৈরি হয় ইগোনেস, কেন না আমি এত বছর ধরে কাজ করতেছি, ভাইয়ের সাথে আসি, আমাকে এত কম কাজ দেয় কেন, আমাকে এত বেশি কাজ দেয় না কেন, এটা একটা যে আক্রোশ। আপনার আক্রোশ তৈরি না আমার না, ওই যে আমার যে এন্টি পক্ষে যে আমাকে অফার দিয়েছে, হ্যাঁ আমার ভাইয়ের প্রতি তার একটা আক্রোশ ছিল। আচ্ছা, এক ধরনের পার্সোনাল দ্বন্দ্ব ছিল। তার কথা ছিল যে আমি যেভাবে হোক, আমার কম আছে, আমি এমন একটা ছেলেকে ইনভলভ করব যে আমার গ্রুপটাকে উপরে তুলে দেবে। এবং সেক্ষেত্রে টার্গেট ছিলেন আপনি। আমি জানতাম ওই লোকটা ওখানে আছে, তারপরে আমি ঢুকেছি, কেননা আমার অফারটা কিন্তু অন্য যে কাজগুলা যারা করতো তাদের থেকে বেশি। ঢোকার পরে এট ফার্স্ট আমি পেলাম 2টা আর্মস, দেওয়ার পরে আমি ইউজ করতেছি। এর ভিতরে একটা কথা বলি, তো ওই ভাইয়ের সাথে আমার মানে কাজ আমি অটোমেটিক্যালি করে যাচ্ছি, কিন্তু আমার ওই সময় আর এসএসসি আমি 10-এ উঠে গিয়েছি, এবং আমার এসএসসি বলতে গেলে 1 বছর আছে আর হাতে। এসএসসি পরীক্ষা, বড় পরীক্ষার এটা একটা ক্রুশিয়াল টাইম। তো আমি 9 মাস মানে 12 মাস, তো 9 মাস ওই লাইনটাতে ছিলাম, ঠিক আছে। আর বাকি এর আগে 3 মাস আমি ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, ওটা পরে আসতেছি। তো ওই সময় যখন ছিলাম, তো ওটার পরে আরো 2টা অস্ত্র পেলাম। যখন আমার হাত দেখলো তখন আরো 2টা অস্ত্র দিল। কিন্তু এই অস্ত্রগুলো আপনাকে একের পর এক কেন দিচ্ছে? আপনি তো এই অস্ত্র দিয়ে আপাতত কোনো পারপাস সার্ভ করছেন না। আই এম দ্য সুপিরিয়র। ও, আপনি বস, সেই অর্থে আই এম দ্য সুপিরিয়র, মানে চালানোর জন্য। ফর দিস দ্যাটস ওয়াই যারা ভালো চালাতে পারে তাদের কাছেই দেওয়া হচ্ছে। আমি এক কথা বলতেছিলাম যে তার ডান হাত, সো ওয়ান কাইন্ড অফ বডিগার্ডও বলা যেতে পারে। সো আপনি যখন এগুলো নিচ্ছেন এই সময়টাতে আপনি কোনো ফায়ারিং করেছেন, অপারেশন করেছেন? অবশ্যই, এটাই আমি বলতে চাচ্ছি। যেরকম সে সময় যে সরকার দলীয় যে দলটা ছিল, তার যে মানে বিরোধী দল, তো এর ভিতরে একটা কথা বলি যে বিরোধী যে পক্ষটা ছিল ওই সময় একটা বড় সন্ত্রাসী ছিল, ওর সাথে আমার যে আমি যার হয়ে কাজ করতাম, প্লাস যে আমার যে লোকটা
আমার যে পরিচিত লোকটা, ওর সাথেও একটা দ্বন্দ্ব ছিল। ওর সময় হলো কি যে দুজনের ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু যখন একই যখন মানে বলে না যে শত্রু কিন্তু মানে শত্রু কিন্তু তোমার বন্ধু, একটা কথা আছে, রাইট। শত্রু কিন্তু তোমার বন্ধু। অতএব সেই হিসাবে ওর যেহেতু আমরা দুজন শত্রু, তাহলে ওর একই শত্রু, আমাদের কিন্তু একই শত্রু, তাহলে আমরা Right. বললাম কি বন্ধু হয়ে ওকে এলে এক করে দিলাম, জাস্ট ওই একটা কারণে ওকে মারবো। এখন আমরা করে দিলাম, এক হলাম। এবং আমাদের একটা ইচ্ছা ছিল যে এখন তো শুধু শুধু মানে ঝগড়া করা যাবে না, কি করা যায়, আমরা কোন একটা বিষয় তৈরি করলাম, এই কারণে আমরা তৈরি করবো, আমরা এই কারণটাতে আমরা ঝগড়া করবো। তো আমরা এর দায়িত্ব দিল বড় ভাইকে। যাই হোক, মানে আমি এখানে বলতেছি না কোন বড় ভাই, যে কোনো একটা বড় ভাইকে দেওয়া হলো। ওকে, যারা আন্ডারে আপনি কাজ করছেন। হ্যাঁ, তো দিল। তা এর ভিতর করলাম কি যে ওই জিনিসটা তো ওর ভিতর ঢুকাই দিলাম যে আমাকে অপমান করছে, এখন আমি প্রতিশোধ নিব। অপমান আমরা বুঝতে পারিনি। মানে তাকে এমন ভাবে ফাঁদে ট্র্যাপে ফেলছি যে সে চরম অপমান হয়েছে। যাই হোক, এটা আমি আগে বলছিলাম না যে মেয়ে সম্পর্কিত ওই টাইপের কিছু, আমি পরে জানতে পারছি ওই টাইপের তাকে কোনো কিছু একটা করা হয়েছিল। আমি একটু কনফিউজ, আমি বিষয়টাকে একটু পরিষ্কার করতে চাই আমাদের শ্রোতাদের জন্য। সেটা হচ্ছে যে আপনি একটা গ্রুপে, যখন আপনি আবিরের সাথে ছিলেন তখন এক ভাইয়ের সাথে আপনি কাজ করতেন, ভালো একটা অফার পেয়ে আপনি গ্রুপটা শিফট করলেন, এবং যে গ্রুপে আপনি গেলেন সেই গ্রুপ মোটামুটি ভালো কাজ পেত না, কিন্তু আপনাকে টার্গেট করে আপনাকে ওরা হায়ার করেছে। কিন্তু আমরা জানতে পেরেছি সেই গ্রুপটা মোটামুটি একটা খুব ভালো পলিটিক্যাল নেতার আশ্রয়ে সেই সময় ছিল, সেই সময় সরকার দলীয় যারা ছিলেন সেই নেতার কোন একজনের আশ্রয়ে কাজ করত। আপনাদের এই দুই গ্রুপের মধ্যে একটা খারাপ সম্পর্ক ছিল, এবং সেই খারাপ সম্পর্কটা এই কারণেই যে কাজ পাওয়া না পাওয়া নিয়ে, এবং কোন একটা প্রজেক্টে, কোন একটা অপারেশনে এই দুই গ্রুপই এক হয়ে গিয়েছে, কারণ দুই গ্রুপের শত্রু মূলত একজন। হ্যাঁ, এবং সেই জায়গাটায় আপনি মান সম্মানের কোন একটা বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি একটু জানতে চাই মান সম্মানের বিষয়টা আসলে কার? মান সম্মানের বিষয়টা যে আমরা যাকে হেয় করছি, যে মানে বিরোধী দলের লোকটা, যে আমাদের টার্গেট, যে আপনাদের টার্গেট, তার মান সম্মানে কোন একটা কিছু করেছে, এটা একটু পরিষ্কার করে বলুন। মানে আমরা তাকে মেইনলি কোন একটা জাতীয় ভাবে তাকে হেয় করছি। পুরো ঘটনাটা স্টেপ বাই স্টেপ বলেন। ধরেন এদের সাথে যে বড় বড় নেতাদের, যার সে আবার খুব প্রস্টিটিউট টাইপের, মানে ওই জায়গায় যেতে খুব পছন্দ করতো, প্রস্টিটিউশনে যেতে সে খুব পছন্দ করতো। মানে প্রস্টিটিউশন বলতে গেলে কি ওই সব মেয়েদের কাছে যেতে সে খুব পছন্দ করতো। যে নেতাকে আপনারা টার্গেট করেছেন? না, তাহলে না, আমার যে বস, আপনি যার আন্ডারে কাজ করছেন সে প্রস্টিটিউটদের কাছে যেতে খুব পছন্দ করতো। ওকে, হ্যাঁ। তো করছে কি যে ওখানে কয়েকটা মেয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, তা ও বলছে যে এই নাম্বারটা, এই কয়েকটা নাম্বার রাখো, তো রেখে তাহলে ওকে তুমি ফোন দিবা, ফোন দিয়ে করবা, তাকে একটা কোন ট্র্যাপে ফেলাবা। ওকে। এবং সেরকম একটা হাইলি মানে সেরকম মাইন্ডের একটা মেয়ে তারা পেয়ে গেছিল, এবং সেই মেয়েটা তাকে ফেলে দেয়, মানে ট্র্যাপে ফেলে। আপনার জানা ছিল যে ট্র্যাপটা আসলে? হ্যাঁ, আমি বলছি সেটাই। ধরেন সে বলে কি যে মানে অনেকে বলে না যে ফোনে বলে না জান প্রাণ, এই সব টাইপের কনভিন্স করেছে। হ্যাঁ, কনভিন্স করেছে। করার পরে তাকে একটা রুমে নিয়ে আসছে। রুমে নিয়ে আসার পরে এখন শারীরিক সম্পর্ক করবে। এই সময়টাতে ওই ওদের আগে থেকে বলা ছিল যে এই সময়টাতে আমরা ইন করবো। ওকে, ইন করবো এবং ফটো বা ভিডিও বা যে লুকানো যে ক্যামেরা, হাইট ক্যামেরা গুলা, ওটা দিয়ে কোন একটা ভিডিও করবো। ভিডিও করে তাকে আমি ট্র্যাপে ফেলবো। এবং আরেকটা কথা বলি, যে বিরোধী দলের যে ছেলেটা, আমার নেতা বলতে গেলে, যে আমাদের টার্গেটে ছিল, সে কিন্তু একজন মানে তার বাবা মার কোনো পরিচয় নেই। ওকে, তার সম্পর্কে আমাদের জানা দরকার নেই, আমরা শুধুমাত্র একের পর এক। এবং খুব বড় একটা সে লিডার ছিল, খুব পাওয়ারফুল একজন লিডার ছিল, পাওয়ারফুল। ওকে, তো ওকে আমরা ট্র্যাপে ফেললাম। তো ভিডিও আমিও অত সব জানি না, যাই হোক তাকে কোনো কিছু একটা করছে। ওইখানে যে অপমান বোধটা হয়েছে, তাকে বলা হয়েছে যে আমরা কিন্তু ছড়াই দেবো, তুই কিন্তু দাঁড়াইলে বা অমুক করলে তমুক করলে কিন্তু ছড়াই দিব। ও ইলেকশনে যাতে না দাঁড়াতে পারে, ইলেকশন বা ওর প্রার্থীর হয়ে কাজ না করতে পারে, এক ধরনের ট্র্যাপ করে রেখে দিয়েছে। তুই যদি দাঁড়াস ইলেকশনে বা কোনো প্রার্থীর হয়ে কাজ করা শুরু করিস, তাহলে তোর নাম ইজ্জত তো ডুববে, সাথে ওনারটাও ডুববে। দিস ইজ আ ট্র্যাপ। এতক্ষণ পরে আমরা পরিষ্কার হলাম, এই ট্র্যাপটা ওরা করে রাখলো। তারপর এই যে অপমানটা করলাম, তার তো ইগোতে লাগছে। একদিন হয়েছে কি, আমরা তখন প্রস্তুত ছিলাম না। আমরা তো প্রস্তুতি নেই বা এরকম আমাদেরকে তো মানে স্পাই থাকে যে কোন সময় কখন কি থাকে। আমরা তখন মানে আল্লাহর কি বলবো, যাই হোক ওই দিন আল্লাহ মানে কি একটা কথা বলবো, যে ওই সময় ফেস টু ফেস হয়ে গেছি ওনার সাথে। এবং আমাদের কিন্তু যে আমাদের যে ওই লোকটার যে পক্ষ, আমার পক্ষটা ফেস টু ফেস হয়ে গেছি। আমি যে পক্ষে কাজ করতাম সেই পক্ষটা ফেস টু ফেস হয়ে গেছি। যে আরেকটা যে আমরা দুই গ্রুপ একসাথে হয়েছিলাম, সেকেন্ড যে কমান্ড সে কিন্তু ছিল না তখন সেদিন। ওকে, আমরা ছিলাম ধরেন সেই বসটা, আর ছিলাম হলো আমরা প্রায় 8 থেকে 9 জন 10 জন এরকম সবসময় চলতাম। কিন্তু আমাদের গ্রুপটা ছিল প্রায় 30 থেকে 40 জনের একটা গ্রুপ, এবং খুব বড় এবং খুব পাওয়ারফুল একটা গ্রুপ। ওকে, এবং আমার কারণেই সেটা, কেননা আমি যখন বুঝতাম, আমি কিন্তু শিখতাম। আমি বললাম না যে আমি বার্ডস কিভাবে এগুলো বসে বসে শিখতাম কিন্তু, এবং আমি যখন শিখে ফেলছি তখন ওরা কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে।
ওকে, তো দ্যাটস ওয়াই আমরা তখন 10 জন বা 12 জন এরকম ছিলাম, একসাথে চলতেছি, তখন আমাদের মুখামুখি হয়ে গেছে। আর ও তো মানে ইসের মতো খুঁজে বেড়াচ্ছে আমাদেরকে, যে ধন্যবাদ। কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, দেখে মানে ফেস টু ফেস হয়ে গেছে। তখন হয়েছে কি যে আমাদের বসকে তখন সে তার কোনো ভয় ছিল না, সে এমন একটা পার্সন ছিল, মানে কিভাবে কি করলো আমি বুঝতে পারি নাই। সে এখান থেকে অস্ত্রটা টান দিয়ে বের করলো, টান দিয়ে বের করে ফায়ার করলো 2টা। বসকে? বসকে, আমার বসকে হ্যাঁ, ফায়ার করলো। আমি করলাম কি, আমি কিছুক্ষণ আমি তো পড়ে গেলাম, পাশে ছিল ময়লার ওই যে কর্পোরেশনের, সিটি কর্পোরেশনের যে ময়লার গুলো আছে না, এগুলো কি বলে, ট্রলি বা ডাস্টবিন, যাই হোক না হ্যাঁ কেন। বড় বড় ট্রলিটা, হ্যাঁ। আমি লাভ দিয়ে পড়লাম ওর ভিতরে। আর আমার লোকজন সব ছত্রভঙ্গ করলো। আর একটা ছেলে বললো কি বসরে টান দিয়ে ওর উপর শুয়ে পড়লো, বসরে নিচে ফেলাই দিল, লাগলো ওর লাগুক। এইভাবে করার পরে আমাদের কাছে ছিল আমার কাছে ছিল তখন 4টা। তখন আমি করলাম কি 2টা বের করলাম আর বললাম কি যে বাকি যে যারা পারস তারা আমার পিছনের থেকে বাইর করে ফায়ার করা শুরু কর, নাহলে বাঁচতে পারবো না, এখান থেকে মরে যাবো, আমরা মরে যাবো। কেননা ওরা তো ওইভাবেই করে আসছে যে আমাদেরকে মেরে ফেলবে, কিন্তু আমরা তো সেভাবে প্রস্তুত নাই। ওরা কয়জন ছিল? ওরা প্রায় 30 থেকে 40 জনের মতো ছিল, ওকে মানে কি আমাদের ডাবল এক কথা। ওকে, তো এখন আমরা তো এই ফাইটটা কোন এলাকায় হচ্ছিল? এটা হচ্ছিল যে তেজগাঁও, ওই 7 রাস্তার ওইদিকে। তেজগাঁও 7 রাস্তা, ওকে। এবং আর একটা কথা বলি যে আমার মানে 40% বা 50% বলতে পারেন এই আশেপাশেই হয়েছে। তো ওখানে ফাইটটা হলো 7 রাস্তায়। আর একটু যে ইগুলা ছাড়া পাম্প টাম্পের আগে যে ইগুলা আছে না, টেক্সটাইল, বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউট, বা ওই যে যে খালি জায়গাগুলো আছে ওইখানে, ওই যে মানে একটা রোড গুলা, যে রোড গুলা ওইখানে বাদে গেল আমাদের ওইটা। তারপর কি করলেন? ওখানে তো গোলাগুলি করলাম, কোনো মতে হাসরে পাশে বেঁচে আসলাম। আপনার বসের কোনো গুলি লেগেছিল? না, লাগেনি, আমাদের জন্যই। কেউ কোনো হতাহত হয়নি? হ্যাঁ, 2 জন আমাদেরকে, মানে একজন স্পট ডেড আর একজন আহত, গুরুতর আহত হয়েছিল। যে স্পট ডেট হলো তার লাশটা নিতে পেরেছিলেন? লাস্টটা পরে আমরা খুঁজে পাইনি, এবং আপনারা জানেনও না? তারা মনে হয় শোডাউন করছে। এবং আমাদের আরেকটা কথা বলি, এটা নিয়ম ছিল যে শোডাউন করা। শোডাউন মানে? শোডাউন মানে তার লাশ নিয়ে বলতো যে এই দেখ আমরা এটা মারছি, চিনো সমগ্র, এরকম এরকম বলতো আর কি, যে ওই দলের অমুকরে মেরে ফেলছি। কিন্তু সেই সময়টাতে যে গোলাগুলিটা হলো, পরের দিন কোনো পত্রপত্রিকাতে বা কোনো জায়গায় এই খবরটা এসেছিল? হ্যাঁ। কোন পত্রিকাতে এসেছিল? এটা হলো প্রবলেম মনে হয় জনকণ্ঠতে। হ্যাঁ, তারপর? তো ওরা ফলো করে প্রচার করতেও দিল না, খুব ছোট করে আসলো, খুবই ছোট করে আসলো, আমরা পরে দেখতে পারছি। তো গেল, আমি তখন বললাম কি যে আল্লাহ আমার এই পথে আর দরকার নেই। ভয় পেলেন প্রথমে? আমি এই প্রথম ভয় পেলাম, কেননা যে পরিমাণে আমি শুট আউট করে, আমি আর একটা কথা বলি, সেখানে শুট আউট করে আমি 5-6 জনকে ফেলে দিছিলাম, মানে আহত করছিলাম। আহত করেছিলেন? গুরুতর আহত আমার শুটে হয়েছে। তখন পর্যন্ত মার্ডার এই টাইপের কোনো কিছু তো আমি জড়াইনি। তখন পর্যন্ত আপনার হাত দিয়ে কোনো মার্ডার হয়নি? না। ক্লাস 9-এ পড়ছেন আপনি? ওকে। না, আমি 10-এ উঠছি তখন আপনি 10-এ উঠে গিয়েছি। ওকে, তারপর? তো আর আল্লাহ কি ভাগ্য বলো, তখন 4-5 মাস আগে আমার তখন আমার জ্ঞানটা ফিরলো, তখন আমি করলাম কি ওটা বাদ দিয়েছিলাম, এবং খুবই কষ্ট হয়েছে ওর কাছ থেকে ছুটার জন্য। আপনি মানে যেই নতুন বসের আন্ডারে গেলেন, ওনার কাছ থেকে আপনি ছুটতে চাচ্ছেন সেই মুহূর্তে? হ্যাঁ, ছুটতে চাচ্ছি, এবং খুব কষ্ট আমি ছুটছি। কেন কষ্ট লুকাইছিলাম? হলো? কেন কষ্ট হলো? লুকাইছিলাম কেননা আমি তার কিন্তু অধিকাংশ মানে ধরেন খুঁটিনাটি খবরগুলো কিন্তু জানতাম, জেনে ফেলেছিলাম, কেননা তার সাথে চলতে হতো আমাকে। এক কথা আপনি যে বললেন না যে মানে বডিগার্ড টাইপের, ওইরকম হয়ে গেছিলাম। অতএব তার খুঁটিনাটি মোটামুটি সবকিছু জেনে ফেলছি না। তা এটা হলো কি আমাদের আর একটা কথা বলি, এখানে আরেকটা নিয়ম আছে, ধরেন আপনাকে হয় কাজ করতে হবে, আর না হলে আপনাকে মরে যেতে হবে, মার্ডার করে ফেলবে। ওকে। আর না হলে আপনাকে খুব কষ্টে লুকায় থাকতে হবে, আপনার একটাই শাস্তি, সেটা হলো মার্ডার। মানে এইখানে আপনার পা দেয়া মানে হচ্ছে আপনি এখান থেকে কখনো বের হতে পারবেন না, বের হইলে মার্ডার, আর না হলে খুব কষ্টে, যদি কোনো হাই সোসাইটি ফ্যামিলি হয় তার বিদেশ চলে যায় বা খুব গোপনে থাকে। তো আপনি ওই সময়টাতে গোপনে চলে গেলেন? গোপনে চলে গেলাম। আপনার ফ্যামিলি সম্পর্কে উনি জানতো না? না, আমার ফ্যামিলি কখনো কেউ, কেননা আমি এমন ভাবে করতাম, ধরেন আমি স্কুলের ড্রেস পরে গেছি, ড্রেস পরে যাওয়ার পরে আমি কাজ টাজ করে আবার সুন্দর মতো স্কুলের ড্রেস পরে আবার শাওয়ারটা নিয়ে আমি আবার আসতাম। না, যেই বড় ভাইয়ের আন্ডারে আপনি এই কাজটা করছেন, তিনি আপনার ফ্যামিলি সম্পর্কে জানতো না? আমার ফ্যামিলি, ওই যে আমার যে ইটা ছিল, ওই যে লোকটা আমাদের কাছাকাছি ছিল, ও সম্পর্কে জানছে, ও আমার কি হয় বা কি হয় সবকিছু তো ও বের করে আনছে, নাইলে তো আমাকে ওর মানে দলে ইনভলভ করতো না। ওকে, যাই হোক না কেন, আপনি এক ধরনের হাইড অ্যান্ড সিক গেম যেটাকে বলে, আপনি এক ধরনের বের হয়ে আসার চেষ্টা করলেন এবং আপনি সেটা পারলেন 6 মাসের মাথায়। তারপর? তো এর ভেতরে আমি বললাম তো 6 মাসে খুব পড়ালেখা করলাম এবং গোল্ডেন প্লাস আমি পেয়ে ফেললাম, যে বললাম যে এট ফার্স্ট আমি মানে আপনি মাত্র 6 মাস পড়াশোনা করেছেন? ওকে, বুঝতেই পারছেন যে কতটা মেধাবী, প্রচন্ড মেধাবী। ওর বর্ণনাতে মাসুদ রানার গল্প এসছে বেশ কয়েকবার। যাই হোক, হ্যাঁ, তারপর?
তো আমি করলাম। ওর পরে আমি মোটামুটি ভালোই জীবন কাটাচ্ছিলাম। এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাবো। ওখানে আর একটা সমস্যা হলো যে আমার জীবনে খুব একটা ইচ্ছা ছিল আমি সিএ পড়বো। আমার মানে বা ইঞ্জিনিয়ারিং লাইনে আসার খুব কোনো ইচ্ছা ছিল না। এখানে আবার আমার ফ্যামিলিকে টেনে আনছি, এখানে আমার ফ্যামিলিও দাঁড়িয়ে গেছে। আমার মানে এই কারণটা আরেকটা দায়ী, মানে আপনার পড়ালেখার family যে তখন- ডিমোশনটা আবার যে শুরু হলো, এই ডিমোশনের জন্য আমার ফ্যামিলি আবার দায়ী। মানে আপনি চাচ্ছিলেন যে এসএসসি পাশ করার পরে আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে যান, কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে কিন্তু যাবো। আপনার ফ্যামিলি বলছিল যে না তোমাকে না, science ইঞ্জিনিয়ারই নিতে হতে হবে। হবে, ইঞ্জিনিয়ারই হতে হ্যাঁ, হবে। ইঞ্জিনিয়ার হতে হবে। এবং আমার মা, বললাম না যে আমি আমার মার প্রতি খুবই দুর্বল, আমার মা যদি একটু গেলে দেয় আমি শেষ। ওকে, তখন আমার মা বললো যে বাবা, আর আমি একটা কথা বলি যে আমাদের এরকম একটা ফ্যামিলি যে আমার ভাই বোন কেউ কোনো ডাক্তার বা কোনো কমার্স লাইনে নেই, আমরা সব ইঞ্জিনিয়ার। অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলি, আমি প্রথমেই বলে নিয়েছি যে অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানও, এবং ওর জীবনে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা এতটুকুতে নিশ্চয়ই আজ করতে পেরেছেন যে ও ধীরে ধীরে কোন জায়গাটায় যাচ্ছে, কিন্তু এর মাঝখানে ওর যে ব্রিলিয়েন্সি সেটাও কিন্তু আমরা ফোকাস করেছি। দেখা যাক আমরা শেষ পর্যন্ত কিসের মুখোমুখি হই। হ্যাঁ, তো আপনাকে বাধ্য করলো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ার জন্য। ইঞ্জিনিয়ারিং তো আমার বাবা, আবার একটা কথা বলি, আমার বাবা আমার মাকে খুবই ভালোবাসে। তো দ্যাটস ওয়াই আমার মার জন্য আমার বাবারও ইচ্ছে ছিল যে আমি, কেননা আমার বাবা কিন্তু খুব ভালো, এবং আমাদের বাবার যে ফ্যামিলিটা, জি। ওই ফ্যামিলির ভিতরে আমার বাবা প্লাস আমার ছোট চাচা আর আমার আরেক চাচা বিশ্বজিৎ চাচা, ওই চাচাটা মানে খালি এডুকেটেড ছিল। প্লাস এখানে আমার বাবা ছিল 1971-এ, ওনার বয়স ছিল প্রায়, আমার বাবা বলছে যেটুকু যে 10, 12 বা 15 বছর এরকম ছিল, উনি যুদ্ধ দেখছে। এবং আরেকটা কথা বলিনি, আমার সবচেয়ে এখানে গর্ব যে আমার নানা একজন ফ্রিডম ফাইটার প্লাস কমান্ডার, এবং যিনি পাকিস্তান আমলের দারোগা ছিল। প্রিয় শ্রোতা, আবারও বলি যে ও আসলেই অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, কিন্তু ওর যে কাজগুলো সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখা শেষ পর্যন্ত সম্ভব কিনা আমরা জানি না। হ্যাঁ, তারপরে গেলাম, যাওয়ার পরে তো আমি ওখান থেকে ছেড়ে চলে আসলাম আল্লাহর রহমতে। ওখানে কোনো মতে ভালো মতো করে আসলাম। তো ওখানে গোল্ডেন প্লাস পেলাম। তা আমার বাবার আমার ইচ্ছা ছিল সিএ পড়ার। আমার বাবা বলতেছিল যে মানে ভালো একটা কলেজে, খুব নাম করা একটা কলেজে ভর্তি করে দিবে। আমার বাবা যেখানে পড়ছে, জি। যার বিএ যেখানে পার করে আসছে, বিএ এটা কি বলে, ডিগ্রি যেখানে পাস করে আসছে, ওখানে তিনি আমাকে ভর্তি করে দিবেন। তখন আমার মা বললো না। পরে আমার মা বললো ইঞ্জিনিয়ার হতে হবে। তখন আমি তো মানে আমি জানতাম যে একটা মানুষ কিন্তু বুঝতে পারে তার যোগ্যতা কতটুকু। অনেক মানুষ বুঝতে পারে যে আমার যোগ্যতা কতটুকু, যে আমি সায়েন্স নিয়ে কি ক্যারি করতে পারবো না কি পারবো না, ওকে, বা আমি কমার্সে গেলে কতটুকু আমি সাইন করতে পারবো, জি। আমি কিন্তু বুঝতাম। কিন্তু আমার মার জন্য আমি পারিনি। ওকে গেল, এর জন্য আমার মা এখনো আমাকে দোষারোপ করে। তো এরপরে আমি নিলাম, তো আমি একটা ভালো কলেজে করে ফেললাম। আমার হয়ে গেল খুব নাম করে একটা কলেজে আমি ঢুকে গেলাম। তো ওই ঢুকে যাওয়ার পরে ওখানে আমার মা পড়াবে না, আর একটা ঝামেলা হলো, ওখানে আমার মা পড়াবে না, আমাকে এলাকায় একটা ভালো একটা নাম করা কলেজে ওখানে এসে পড়াবে। আমি বলছি না, আমি ওখানেই পড়বো না। আমার মা বলে না, ওখানে পড়াবো। এই নিয়ে লাগালাগি, মানে ঝগড়াঝাটি এক পর্যায়ে। পরে এই যে এলাকাটাতে আছি, এই এলাকারই কোন এক মানে বাংলাদেশে খুব নাম করা একটা কলেজে আমি চান্স নিলাম। ওকে, তো চান্স নেওয়ার পর This track was downloaded from FusionBD.com. ওটা ছিল সরকারি কলেজ, আর সায়েন্সের যেহেতু কলেজ, তো সরকারি কলেজ। আর বুঝেন তো সরকারি, কেননা আমি একটা মানে এক কথা বলতে গেলে আধা সরকারি বা প্রাইভেট একটা স্কুলে থেকে বের হয়েছি। আমি যেরকম একটা মানে ইসের ভিতর থেকে এসেছি, রেস্ট্রিকশনটা অনেক বেশি ওপেন হয়ে গেল। জি। তো এখানে আমি মানে খারাপ রেজাল্ট করে ফেললাম। আর আমি এটাও বলি যে আমার সায়েন্স তখন ধরতো না, আমার মাথা ধরতো না, কেননা এসএসসি সায়েন্স আর ইন্টারের সায়েন্স কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। ওকে, আমার কাছে মনে হয় যা আমার কাছে। তো ইন্টারে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, গেল। তারপরে কোনো মতে আল্লাহর রহমতে আমি রিনাউন্ড একটা ভার্সিটিতে, মানে যখন রেজাল্ট বেরোর পর রিনাউন্ড একটা ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। কোনো মতে আল্লাহর রহমত, আমি জানি না আল্লাহর কোন রহমত ছিল আমার। ওকে, সরকারি আর বেসরকারি? আধা সরকারি। ওকে, আধা সরকারি একটা বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়ে গেলেন, তারপর? তো আধা সরকারি ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। তো এরপরে এখানে আমি বলি যে যখন বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেলাম,
চান্স পাওয়ার পরে তখনও কিন্তু আমার লাইফটা ভালো মতো চলতেছে। আমি তখন 1 to 1 পার করছি। 1 in 2 তে যখন আমি আসলাম তখন আমার একটা ছোট ভাই ছিল, ওর বাবা ছিল টিচার, এবং আমার যে ছোট দুইটা ভাই, এই ছোট দুইটা ভাইকে, আমার ছোট দুইটা ভাই আছে, তো এদেরকে পড়াইতো এবং আমার স্কুলেই তারা চান্স পেয়েছে, এখনো তারা স্টিল না পড়তেছে। ওকে, তো ওখানে চান্স পাওয়ার পরে করলো, মানে চান্স পেলো এবং ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল, এবং ওনার ছেলেকে আমি আমার ছোট ভাইয়ের মতোই দেখতাম, কেননা আমার ছোট ছিল, সে ওকে, অনেক ছোট ছিল, তো ছোট ভাইয়ের মতো দেখতাম। তখন সে একদিন আমাকে বলতেছে, ও এর ভিতরে একটা কথা বলে নি, আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। কোন সময়টাতে এটা? এটা হলো আমি যখন মানে ভার্সিটিতে ভর্তি হব। ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়টাতে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক আগে থেকে ছিল, সেই মেয়েটার কথা বলছেন? হ্যাঁ, এখন বলতেছি। সেই মেয়েটার সাথে সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে? এটাই বলছি যে আমার যে চাচা, আমার চাচার মানে শালার কাকার মেয়ে, খুব দুঃসম্পর্কের আত্মীয়, আমার খুবই দুঃসম্পর্কের আত্মীয়, আমার সে হতে আমি তার মামা হই। ওকে, খুবই দুঃসম্পর্কের আত্মীয়। তা যাই হোক, ওটা বেশি দিন টিকে নেই, তো ওটার জন্য আমি মানে ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম। তো ওইটার সময় তখন ওই ছেলেটা আমাকে রিং করলো যে ভাই আমার কাছে একটা আসছে, আচ্ছা এই যে আমি আমার ইসের ভিতর ঢুকছি এখন বর্তমানে, যেটা আসল লাইফটা, যেটা এখন আপনি যে লাইফটা লিড করছেন, এটার ভিতরে আমি কিন্তু এখন ঢুকতেছি। জি। তো আমার একটা আছে, অমুক একটা আপু আছে, তো ওর সাথে একটু কথা বলো, তো তোমার ভালো লাগবে। কোন ছেলে এটা? কোন ছেলে আপনাকে এটা বললো? এটা হলো যে আমার ভাই দুটাকে যে স্যারটা পড়াইতো তারই ছেলে। তার ছেলে কেন আপনাকে এটা বলতে যাবে? তার সাথে আমি ছিলাম, আরো অনেক কিছু শেয়ার করতাম আমি। শেয়ারিং একটা ব্যাপার ছিল তার সাথে, এবং সে বুঝতো যে আপনি একটা মেয়ের সাথে আপনার সম্পর্কটা ভেঙে গিয়েছে, যে কোনো কারণেই হোক ব্রেকআপ হয়েছে, এবং সেটার জন্য আপনি একটা ফ্রাস্ট্রেশনে ভোগেন, এবং সে কারণে সে একটা হেল্প করতে চাইলো, রাইট? ওকে, তারপর? তো আমাকে বললো যে অমুক একটা মেয়ে আছে, তো তুমি তার সাথে কথা বলতে পারো। এই সময় আমি বাড়ি যাচ্ছিলাম, গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, কোন একটা কারণবশত আমাদের জমি সংক্রান্ত। তো আমি গেলাম, তো এর ভিতরে আমাকে বললাম আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তাই আমি যখন গ্রামের বাড়ি যাওয়ার পরে তুই আমাকে দিস, তার নাম্বারটা দিস, পরে আমি তার সাথে কথা বলবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তার 2 দিন পর আবার আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ভাই তুমি কি এখন নিবা? তো আমি হ্যাঁ দে। ও তখন আবার এয়ারফোর্সে যোগ দিছে, এয়ারফোর্সে মানে রাডার পজিশনে সে যোগ দিছে। ওকে। তো সে এখান থেকে আমাকে ফোন করতো, তো মেয়ের ফোন নাম্বারটা দিল, ফোন নিলাম, এই যে মানে ফোন নাম্বারটা নিলাম, ফোন দিলাম, দেওয়ার পরে তার নাম ছিল রুবিনা পারভিন সীমা। তো সে ছিল টাঙ্গাইল জেলায়, ওখানে ছিল, ওখানকার একটা মেয়ে ছিল। তো যাই হোক, তো আমি তার সাথে কথা বললাম, কথা বলার পরে তো কথা বলতেছি, তো ভালো একটা সম্পর্ক হয়ে গেল। তখন আমার মনে হলো যে এর ভিতরে একটা কথা বলি, যে মেয়েটার সাথে যখন আমার সম্পর্ক হলো, এট ফার্স্ট সে আমাকে বললো কি, যে আমি তাকে বললাম যে আমি বিএসসি করতেছি অমুক একটা ভার্সিটিতে। তো আমাকে বলতেছে, তো আমাকে চমক দেওয়ার জন্য একদিন মানে তার সাথে সকালবেলা কথা বলছি, তো ওই গ্রামের বাড়িতেই ছিলাম তখন। ওই সময় আমাকে বললো যে আমি মাস্টার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার এই কথাটা শোনার পরে আমার মাথায় এমন একটা ঘুরলি দিল, মানে আমি কি কথা বললাম এতদিন, কার সাথে কথা বললাম? ও আমার থেকে 2 থেকে 3 বছরের বড়। এবং এটা কি মানে কতদিন সম্পর্ক যাওয়ার পরে? 20 থেকে 25 দিন যাওয়ার পরে সে আমাকে এই কথাটা বলে, যখন আপনি অলরেডি ডুবে গেছেন। ডুবে গেছি। ওকে। তো কোথায় পড়ো? আমি আনন্দমোহন কলেজে। টাঙ্গাইল থেকে সে আনন্দমোহন কলেজে, ময়মনসিংহ আনন্দমোহন, সেখানে কি এসে পড়ো? তো বাংলাতে মাস্টার্স করতেছি আমি ফার্স্ট ইয়ার। ওকে। তো এরপরে তো গেল, আমি তখন মানে বললাম ঠিক আছে আমি একটু রাখি, তোমাকে পরে ফোন দিতে। তো ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে, আমি তখন চিন্তা করলাম 10-15-20 মিনিট, আমি খুব তাড়াতাড়ি মানে করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, এটাও আমার গুণ আছে। তো সিদ্ধান্ত নিলাম যে না ঠিক আছে, আল্লাহ আমাকে যেভাবে দিছে সেটা তো এখন আল্লাহর হাতে। হ্যাঁ, আমি যেহেতু মনে মনে পছন্দ করে ফেলছি, তাহলে আমি এখন কি করব? পছন্দ ব্যাপারটা কি আপনারা দুজনের মধ্যে জানাজানি হয়ে গিয়েছে? না, তখনও হয়নি। না, মানে যে একটা মনে যে একটা এটা। আর যে ছেলেটির মাধ্যমে আপনি মেয়েটির পরিচয় পেলেন, ওই ছেলেটির কাছ থেকে আপনি মেয়েটির সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করেননি? জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে কিছু বলতো না, ধর্ষা রাখতো। তো যাই হোক, পরবর্তীতে আমি তাকে একটা মেসেজ পাঠাইলাম যে পৃথিবীতে তো বন্ধুত্ব মানে হয়, এরকম হয় না, তো মানুষ তো অনেকে এই যে বিয়ে করে, অনেকে এই যে হয়, তা আমি কোনো সমস্যা নেই, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার কোনো সমস্যা নেই। তখন আপনি মেয়েটাকে দেখেননি? না, দেখিনি। না দেখেই এই ধরনের একটা এফেকশন আপনার মধ্যে তৈরি হয়েছে, কেননা আমি তখন মানে কোনো একটা সঙ্গ খুঁজছিলাম, এবং আপনি কারোর সাথে শেয়ার করতে চাইতেন। চাইতাম। তখন কি আপনি আপনার জীবনের পাস্ট যে স্টোরিগুলো, পাস্ট যে গল্পগুলো
যে দুর্ধর্ষ গল্পগুলো সেগুলো তার কাছে বলেছিলেন? হ্যাঁ, আমি একটা কথা বলি যে মাঝে মাঝে অনেকে বলে যে বা অনেক অনুষ্ঠানে শুনেছি যে সত্য বলতে হয়। আমি কিন্তু তার কাছে সমস্ত সত্য কথা বলেছি যে আমার এরকম একটা সম্পর্ক ছিল, বা আমার ওই যে একটা ফ্রেন্ড মারা গিয়েছে টরন্টোতে, ওগুলো সব আমি বলেছি, এবং আমি যে লাইফটা লিড করে আসছি সেটাও আমি মানে আপনি কিছুই লুকাননি তার কাছে? এটা শোনার পরে সে কি বলেছিল? সে আমাকে বললো, ও তারপরে আমি যখন অফার করলাম আমি তোমাকে ভালোবাসি, তারপরে এর আগে কিন্তু আমি তাকে বলে রাখছি তারপর ভালোবাসি এটা বললাম। তো বলার পরে সে আমাকে বলতেছে, মজা করে কিনা জানি না আমি, সে আমাকে বলতেছে আমিও তোমাকে ভালোবাসি। তা আমি তখন আমি বুঝতে পারি না, তখন তো পাগল ছিলাম যে আমি পেয়ে গেছি মনে হয় ওকে। এরকম একটা। তো আমি 1 মাস পরে তার সাথে আমার দেখা হলো, আমার এখনো মনে আছে 2010 সালের 7 ডিসেম্বর। তো ওর সাথে আমার যখন দেখা হলো, ওকে দেখে মানে আমি জানি না বিধাতা মনে হয় আমার মানে আমার ইসের ভিতরে এসে বলছে যে এই নে তোর ভালোবাসা। মানে এত ভালো লেগেছে আপনার? এত ভালো লেগেছে তাকে আমার। কেন? আমি আমি জানি না কি জন্য। মানে ইউ ফিল গুড টু সি হার অর শি ওয়াজ সো মাচ বিউটিফুল? সো মাচ আমার কাছে লেগেছে, সো মাচ বিউটিফুল। একটা গান আছে, আপনারা নিশ্চয়ই জানবেন, যে প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ওর চোখে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর মানুষটা তখন সেই সময়টাতে দাঁড়িয়ে। নাও ইউ ক্যান ফিল, যদি আপনি কাউকে লাভ করে থাকেন এবং সেই মানুষটা যদি আপনার চোখে এরকম হয় তাহলে ফিলিংসটা কেমন। ওকে, তারপর? তো আমি তারপরে বললাম, তো আমার সাথে তার সাথে আনন্দমোহন কলেজের মাঠে যে আমি তার সাথে দেখা করলাম এট ফার্স্ট। তো আমি বললাম কি যে চলো আমরা একটু কথা বলি। এর ভিতরে একটা কথা হলো যে আমি একটু কথা বললাম না যে আমার একটা মানে ছিল পাওয়ারফুল, আমার নিজের ব্যাকআপ ছিল, আমার ফ্যামিলি ব্যাকআপ তো ছিলই, মানে ওটা আমি কেয়ার করতাম না, আমার তো একটা ব্যাকআপ ছিল, ওটা আমার খুব প্রচন্ড ব্যাকআপ ছিল। যেরকম ময়মনসিংহে গিয়েছি, ওই যেখানে গিয়েছে দেখা করতে, সেখানে দেখা করার পরে মানে ওখানে খুবই পাওয়ারফুল একটা মানে লোকের ছেলেকে নিয়ে গেছি আমি, এবং সে আমার বন্ধু ছিল। ওকে। তো আমি তো জানি যে কোনো সমস্যা হবে না। তো দেখা করতে গেছি, দেখা করার পরে এখন আমাকে বলতেছে যে আমি তোমার সাথে যা করছি মজা করছি। ফার্স্ট দেখাতে সে আপনার সঙ্গে কথা আমাকে বলল? এটাই বলতেছে। আমি তখন ওটা এর আগে আমি তাকে এই কথাটা বলতেছিলাম যে দেখো তুমি আমাকে একবার আই লাভ ইউ বলো, একবার আই লাভ ইউ বলো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। ওই সময়টাতে আপনি বলছিলেন তাকে? হ্যাঁ, আমি তাকে বলছিলাম, রিক্সা ছিলাম তখন, আমরা রিক্সা দিয়ে ঘুরতেছি। তো বলতেছে আসার পথে আবার বলতেছে আমার ক্লাস করা লাগবে। তো ঠিক আছে, ক্লাস করা লাগবে। এরকম কি হতে পারতো না যে আপনি তাকে দেখেছেন এবং আপনার প্রচন্ড পছন্দ হয়েছে, কিন্তু তার আপনাকে পছন্দ হয়নি? আমি মানে জানি না। আপনাকে তার পছন্দ হয়নি, এরকমও তো হতে পারতো? হ্যাঁ, এরকম হতে পারতো, তার কথাবার্তা মনে বুঝতাম। আমি পরে আসতেছি, কতগুলো পয়েন্ট আছে। তো আমি ওকে বলতেছে যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে মজা করছি। তুমি মজা করছো, ঠিক আছে সমস্যা নেই। আমি তো পাগল হয়ে গেলাম। ওই প্রথম আমি উইক্স ধরলাম। উইক্স কি জিনিস? মানে গাঁজা। ওকে, স্টিক যেটাকে বলে। তো স্টিক ধরলাম। আমার ফ্রেন্ড সার্কেল তখন আমাকে, আমি কখনো, আমি তো মানে সিগারেট স্মোকার, তো আমি তো কখনো এই স্টিকটা টানিনি। তখন আমি স্টিকটা হালকা পাতলা টানলাম। তখন আমার মাথায়, আমার তো ও তো আমার সম্পর্কে জানে না, মানে আমার ওই যে ও খালি শুনছে, কিন্তু যে খালি শুনছে সে খালি শুনিয়ে যায়, কিন্তু একটা কথা আছে সে খালি শুনে যায়, সে কিন্তু ফিল করতে পারবে না। সে যে ফিল্ডে থাকে সেই ফিল করতে পারবে যে জীবনটা কি। তো সে তো খালি শুনে গেছে, সে মনে করছে যে এটা কি ছেলে, সে পারবে না। আমার কথা এর ভিতরে আমি তাকে ফোন করছি কয়েকবার। সে আমাকে বলে কি আমি অমুক ছেলের সাথে কথা বলতেছি, তমুক ছেলের সাথে কথা বলতেছি, আমি ক্লাসে আসি, এই আসি, তেন আসি। তো আমি বললাম কি থাক সমস্যা নাই, তুমি আমার সাথে পরে কথা বলো। তাহলে একটা কথা বলি, আমি আরিয়ান যে কি মানুষ তুমি এটা বুঝতে পারো নি। আমি তোমাকে টার্গেট দিয়ে গেলাম, তুমি আমাকে ডাকবা, এই এলাকায় আমার আবার পাড়া পড়বে তোমার ডাকে, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তুমি কি ছেলে পছন্দ করছো তুমি জানো না এটা। আমার ওই যে মাথা ব্যথা ভূত চাপলো, আমি পাগল। এবং তারপরে অনেক কিছু করলাম, তো তাকে বলে আসলাম। তা আমি আর একটা কথা বলিনি, যে এই কারণটাতে এই কথাগুলো বলতেছি যে অনেকে আছে না ভালোবেসে ফেলে মুহের বসে বা পাগল হয়ে যায় কারো রূপ দেখে, বা এই কোনো একটা অ্যাটিচিউড দেখে পাগল হয়ে যায়। আমি খালি একটা রিকোয়েস্টই করবো, যেন অ্যাটিচিউড দেখে পাগল না হয়, তার মানে স্বভাব চরিত্র যেন দেখে। মানে রূপ যদি না দেখে, আপনি বলছেন যে রূপ না দেখে স্বভাব চরিত্র দেখা উচিত? স্বভাব চরিত্র বেস্ট সবচেয়ে। কেননা যাই হোক, আমি তো পাগল হয়ে গেছি। এখন আমাকে তো আমি এর ভিতরে সে প্রায় সময় দেখতাম তার মোবাইল মিটিং, তা আমি কোনো কিছু বলতাম না। তা আর আমার একটা ফ্রেন্ড ছিল, সে মোটামুটি আমার সাথে, সেও ছিল টাঙ্গাইল এলাকার, সে আমাকে কথা বলতে কি দেখ দোস্ত, যে মেয়েটা যেহেতু মাস্টার্স পাস করছে, তো অতএব তার যাওয়ার পথে বা চলতে অনেকের সাথে তার হতে পারে, কথা হতে পারে বা ফ্রেন্ডশিপ হতে পারে, তুই এটাকে এই হিসেবেই দেখ, তুই তার যেটুকু দরকার সেটা করবি তুই। তো আমি কথা বলতাম ওই ভিতরে। তো তার মোবাইলে আমি ব্যালেন্স দিতাম, বিভিন্ন জিনিস করতাম। আর যে বললাম যে টাকাগুলো কামাইছি, কেননা ওই টাকাগুলো উড়াই দিছি, কিছু টাকা আমার পকেটে ছিল, ওই টাকা দিয়ে আমি করতাম। ওকে।
তো এর ভিতরে কথা বলতে বলতে সে একদিন আমি রাত্র 2টার দিকে আমি তাকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে দেখি ওয়েটিং নেওয়ার পর সে আমাকে কনফারেন্সে নিছে। কনফারেন্সে নেওয়ার পর সে আমি শুনতেছি যে আরেক ছেলেকে, এর ভিতরে আমি তাকে একবার বলেছিলাম যে আমি তোমাকে 7 দিনের ভিতরে বিয়ে করবো। মানে আমি রাগ তোমাকে করে বলেছেন? হ্যাঁ, রাগ করে মাথা গরম হয়ে আমি তোমাকে 7 দিনের ভিতরে বিয়ে করবো, দেখি কি ঠেকায়। আমি কিন্তু তার সম্পর্কে তখন এমন কিছু জানতাম না যে সে কোথায় থাকে, কি করে। আমি পাগল বসত আমি বলে ফেলছি। তখন সে একটা ছেলেকে ইসে নিল, ওই কনফারেন্সে নিল। সে আরেকটা ছেলের সাথে কথা বলতেছিল রাত 2টার সময়। তো কথা বলতেছিল, আমাকে নিল। তখন বলতেছে যে আপনি কে? ছেলেটা বলতেছে কে? আমি কে আপনি তো জানেনই। না, আমার জানা লাগবে আপনি কে। তো বলতেছি, আমি তো বলার পরে এখন বলতেছি কি, শুনেন আমাদের কিন্তু 20-21 দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে। তা আমি বললাম কি, ভাই আমাকে বলছে 7 দিন, আপনারা বলছে 20-21 দিন, তাহলে তো আপনার সাথে বিয়েই হবে না। আমাকে বলে 7 দিন, আপনারা বলে 20-21 দিন। তো এই মেয়ে কি জিনিস আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেন নাই। সেই ছেলে পাগলের মতো আমার কত বসে ক্লাস করছে। আমি খালি বলছি তুই ভাগ্যটা ভালো, তুই আমার সামনে পড়স নাই। আমার সামনে পড়লে তোর কি যে অবস্থা হতো তুই জীবনে জানি। আমার বলছে আমি অমুক এলাকা তমুক এলাকা। আমাকে এলাকা মানি না, আমি যে কি জিনিস এখনো পর্যন্ত তোমার প্রেমিকাও বুঝে নেই। আমি তারপরে আরেকটা কথা বললাম যে আপনি কি ধরনের প্রেমিক? আপনার প্রেমিকা আমার সাথে প্রেম করে, আপনি এটা দেখেন না। আর দেখেও যদি বা শুনেন না, আর শুনেও যদি আপনি যদি করেন, মানে সেটাকে সাপোর্ট করেন, তাহলে আপনি একটা খারাপ মানুষ, বা আপনি ওই টাইপেরই একটা মানুষ। ওকে, তো আমি বললাম যে সে আমাকে প্রচন্ড গালিগালাজ করছে। আমি শেষের দিকে একটা কথা বললাম যে তুই তোর সবচেয়ে বড় ভাগ্য ভালো, তুই আমার সামনে পড়স নাই। তাহলে কি হবে? পরবর্তীতে পরদিন সকালে আমি তাকে ফোন দিলাম, অকত বসে গালিগালাজ করলাম। আমার মাথা তো গরম। গালিগালাজ করার পরে তারপরে হয়েছে কি, আমি 2 দিন কথা বলিনি। তা এখন তো আমার অভ্যাস হয়ে দাঁড়াইছে, কথা না বললে আমার কেমন জানি লাগে। তা আমি নিজের থেকেই আবার ব্যাক করলাম তার কাছে, মেয়ের কাছে। এর ভিতরে হঠাৎ করে এই যে আমি বললাম না যে আমার করা লাগবে, মানে আমি তাকে দিয়ে আসছিলাম, যে চ্যালেঞ্জ করে আসছিলাম তুমি আমাকে ডাকবা এবং তোমার জন্য আমি আসবো। তো ও আমাকে আমাদের রিলেশনশিপের 3 থেকে 3.5 মাস বা 4 মাস পরে মোস্ট প্রবাবলি আমাকে বলতেছে যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তো বললাম যে কি কথা? বললাম কি ঠিক আছে রাতের বেলা আমি তোমাকে বলবো। আমাকে রাতের বেলা বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি পুরো হতভম্ব, কি বলে মেয়ে, আমি এখানে দাঁড়াইতেই পারলাম না, আমাকে বিয়ে করবে কেন? আমি বললাম দেখো তোমার, আমি তখন কিন্তু মনের ভিতরে একটা করে ফেলছি, নিজেকে কন্ট্রোল করে ফেলছি যে না সমস্যা নেই, আমার যে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি অনেক ভালো মেয়ে পাবো। কিন্তু ওই যে আমার ভিতরে যে ওকে নিয়ে পাওয়ার একটা বাসনা ছিল, ওটাই আমাকে কাজ করছে। তখন তারপরে আমাকে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তা ঠিক আছে, আমি আমার বাবা মার সাথে এই যে শুরু হইলো আমার সবচেয়ে খারাপ জায়গা, আমার বাবা মার সাথে আমি সবচেয়ে খারাপ বিহেভ ক্লাস শুরু করলাম। কেন আপনি বাবা মার সাথে খারাপ ব্যবহার করলেন? কেননা আমার বাবা মা চাইতো না। ও সবচেয়ে বড় কথা হলো, আমার বাবা মা, আমার ফ্যামিলিতে একটা বিয়ে হয়েছিল আমার একটা চাচার, ওনার যে একটা টিচারের, ও ছিল টিচারের মেয়ে। আমি জানতাম না, পরে জেনেছি। যখন ও আমাকে বিয়ে করতেছে তখন অনেক কিছু জেনেছি। তারপর বলতেছে টিচারের মেয়ে, উনি আবার এটা সহ্য করতে পারতো না। আমি জানি না কি, মানে ওই কারণটাতেই সহ্য করতে পারতো, কারণ আমাদের অনেক ভোগাইছে আমার ওই চাচিটা। দ্যাটস ওয়াই আমার মা তাকে টিচারের কোনো মেয়েকে সহ্য করতে পারতো না। মানে আপনি যে মেয়েটাকে লাভ করতেন সে মেয়েটা টিচারের মেয়ে ছিল? টিচারের কোনো এক স্কুলের হেড স্যারের মেয়ে ছিল। কোন এক স্কুলের শিক্ষকের মেয়ে সে, এবং সেইভাবে একটা ছেলের সাথে এভাবে সম্পর্ক করছে, এবং একই সাথে এক ধরনের ট্র্যাপ বা মন নিয়ে যে খেলাধুলা করার যে ব্যাপারটা সেটা সে করছে। হ্যাঁ, করছে। আদর্শের জায়গাটা আসলে কোন জায়গাটা সেটাই প্রশ্ন। ওকে, তারপরে আপনি তার জন্যই, আপনি যে মেয়েটা বললো যে না বিয়ে করবো না, আপনি তার জন্যই তার না, মধ্যে বিয়ে করবো, আমাকে বলছে যে বিয়ে করবো। এটা তো আপনার তখনও অবিশ্বাস হতে পারতো, কারণ যে মেয়েটা আপনাকে এতদিন সম্পর্ক থাকার পরে গিয়ে বললো যে আমি এটা আমার জন্য ফান ছিল বা এটা আমার পক্ষ থেকে ফান ছিল, সেই মেয়েটা হঠাৎ করে রাতে বেলা ফোন দিয়ে আমিও তো অবিশ্বাস, তারপরও আপনি আপনার ভালোবাসার জায়গা থেকে, আপনি আপনার ফিলিংস এর জায়গা থেকে আপনার ফ্যামিলিতে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, এবং আমার বাবা মার সাথে প্রচন্ড ভাবে খারাপ বিহেভ শুরু করলাম। তো এর ভিতরে আমি কিন্তু ট্রাই করতেছি যে বিভিন্ন কোম্পানিতে জব খুঁজবো বা একটা ইউকে পড়াবো, স্টুডেন্টকে পড়াবো, যাই হোক আমার কিছু মানে টাকা আসবে। তখন আমি ভালো হয়ে থাকতে চাচ্ছিলাম, কিন্তু আমি ভালো হয়ে থাকতে পারতেছিলাম না। তো আমি অনেক জায়গায় ট্রাই করছি যে কিভাবে আপনি আমাকে বলতে পারেন যে তো আপনি কেন আবার এইটাতে ইনভলভ হলেন। কারণ আমি অনেক জায়গায় ট্রাই করছি, আমার অনেক ভাই ছিল, তারা বড় বড় ভালো ভালো কোম্পানিতে, খুব নাম করা কোম্পানিতে তারা জব করতো, এবং তাদের মাধ্যমেই, এবং এমনও আছে যে বাংলাদেশের কোনো একটা রিনাউন্ড একটা রেডিও স্টেশন, ওখানেও আমি জব নেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি। ওকে, তারপর তো আমি তখন কি করবো, ভালো আর কতক্ষণ থাকা যায়, কেননা আমি এদিক দিকে চাই আমার ভালোবাসা মানুষকে। আমি তখন যে মানুষ পাগল হয়ে গেলে যে কি করে, তখন আমি বুঝতে পারছি যে মানে পাগল হয়ে গেছে। আমার বাবা মার কোনো কথা শুনি না, কিচ্ছু করি না, আমার বাবা মাকে অকথ্য ভাষা গালিগালাজ করি। আমি বলি আমি কি যে আমি মানে মাঝে মাঝে লজ্জা পাই, মাঝে মাঝে ঘৃণাও লাগে নিজের পর, যে আমার মাকে বলতেছি ওই মেয়েকে আংটি পরে আসো, আমি ওই ছেলে থাকতে পারবো না, আমি তো পাগল তার জন্য। আর ওই মেয়ে তো খেলতেছি আমাকে নিয়ে, আমি তো তখন বুঝতে পারিনি।
ওকে, তো যাই হোক, এর ভিতরে একটা কি বলে ভাই, লাখো লিসেনার আমাকে শুনছে, আমি লাখো লিসেনারের কাছে খালি একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা আমার মনের ভিতর খুব জিয়া আছে, যে মানুষ মাস্টার্স পাস করলে কি মানুষ কি বাস্তবতা বেশি বুঝে, নাকি আমি যে ফিল্ডগুলোতে কাজ করেছি বা আমি যে জগৎটাতে ছিলাম আমি বাস্তবতা বেশি বুঝি? এইটুকু প্রশ্ন আমি সবার কাছে করলাম। ও আমাকে একটাই দিত যে আমি মাস্টার্স পাস। ভাইয়া আমি একটা কথা বলি, যে হয়তো বা এখন দেখতেছেন যে আমি কাঁদতে পারছি না, কেননা কাঁদতে কাঁদতে আমি শুকিয়ে গেছি, আমার আর কাঁদার কোনো জায়গা নেই। ও বারবার আপনাকে বলতো আমি মাস্টার্স পাস। আমি মাস্টার্স, আমি তোমার থেকে বাস্তবতা বেশি বুঝি। এটা কি ভালোবাসার সংজ্ঞা? যাই হোক, আপনাদের ভিতরে একটা প্রচন্ড রকম ডিস্যাটিসফ্যাকশন বোথ সাইড থেকে ছিল, এবং যেটা আপনার জীবনে চরম একটা প্রভাব রাখতে যাচ্ছে আমরা জানি। তারপরে আমি আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করলাম। খারাপ ব্যবহার করা শুরু করলে এই যে মানে আমি এর ভিতরে আমার একটা দাদা ছিল, ঠিক আছে, আমি ওই ঈশা আমলে ভার্সিটিতেই আমার একটা দাদা ছিল। আমি মোটামুটি জানতাম যে উনি কোন একটা গ্যাং এর সাথে জড়িত। তো ওই গ্যাং এর সাথে যে জড়িত, তো উনি এই দাদা আমাকে দিতে চাইছিল কাজ, কিন্তু আমি করিনি। তখন আমার মানে বোধ হয়েছিল যে আমি করবো না, আমি তো লাইফটা দেখে আসছি, আমি আর যাইতে চাই না। তখন যখন আমি ই করলাম, না আমি তো আর পারতেছি না, আমি কি করব, কোথায় পাচ্ছি না, চাকরি পাচ্ছি না, না একটা টিউশনি পাচ্ছি। আমি একটা কথা বলি, ওই এলাকাটাতে আমাকে এখনো সবাই চিনে, আমি ওখানেও পাগলামি করছি, পাগলের মতো আচরণ করছি ওই মেয়েকে পাওয়ার জন্য। কি করেছিলেন? আমি মানে এমনও আছে মনে হয় আমি তার সাথে কথা বলতে বলতে এত হয়ে গেছি, লাথি দিয়ে দোকান ভেঙে ফেলছি। ক্রেজিনেস গুলো আসলে জীবনের পাওয়া না পাওয়া গুলোতেই মানুষ অনেক বেশি চরমে তুলে ফেলে, ক্রেজিনেসের ব্যাপারগুলোকে। এবং লাভের ব্যাপারটাতে যতটুকু বুঝি যে লাভ যদি আপনি কাউকে করে ফেলেন এবং যাকে করবেন সেই জায়গাটা থেকে যত বেশি না আসবে, তত বেশি আপনার তীব্র আকর্ষণ, সাইকোলজিক্যাল জায়গা থেকে তত বেশি তীব্র আকর্ষণ আপনি ফিল করবেন। এবং এটাই স্বাভাবিক। মানুষের এই যে বিরোধ শক্তি দেখবেন যে মাস কিন্তু স্রোতের বিপরীতে চলে। প্রকৃতির একটা অদ্ভুত রকমের ডিলেমা এই জায়গাটাতে আছে। যে মেয়েটি আপনাকে পছন্দ করবে না, সেই মানুষটিকে দেখবেন যে আপনার অনেক বেশি বেশি পছন্দ হচ্ছে। এই অদ্ভুত ব্যাপারগুলো, এই কেমিস্ট্রিগুলো আমাদের মনোজাগতিক, এবং এই মনোজাগতিক ব্যাপারগুলো আসলে আমাদেরকে কখনো কখনো মানুষ থেকে দুর্ধর্ষ অমানুষ বানিয়ে ফেলতে পারে। আমরা সেই মানুষটার দিকে ধীরে ধীরে এগোচ্ছি, প্রিয় শ্রোতা। তারপর আমি পাগলের মতো আচরণ শুরু করলাম। এখন আমি কোথায় কি পাই, কিন্তু আমার একটা কথা কি, আমার নিজের প্রতি একটা বিশ্বাস আছে যে আমি যদি কোথাও করতে পারি, আমাকে যদি একটু শিখাই দেয় আমি পারবো। এটা আমার প্রতি একটা বিশ্বাস, আমার নিজের বোধ বুদ্ধির প্রতি, এক কথা যেটাকে বলা যায় বাংলাতে। তো বোধ বুদ্ধি আমি কোথাও পাইনি। তখন আমি করলাম কি, যে যা আসলে আমার কপালে কি আছে আমি আবার ঢুকবো। এরপর আমি তো খোঁজ নিলাম। এরপরে এখানে আবার একটা কাজ আছে, যে এখানে কিছুদিন অপেক্ষা করতে হয়, 2 মাস বা 3 মাস এরকম অপেক্ষা করতে হয়, কেননা ওদের থেকে কল আসতে হয়, ওই মানে ওদের গ্রুপ থেকে কল আসতে হয় যে আমি চাই, তোমাকে চাই। তো ঠিক আছে, আমি এভাবে করতে করতে আমি এমন একটা গ্রুপের মানে শরণাপন্ন হলাম। এরা না রাজনীতি না কিছু, তারা পুরো রাজনীতি চালায়। তাদের কাছে এমন এমন লোক আছে, এবং তারা আন্তর্জাতিক মাফিয়া সংগঠন। কত সালে? এটা রিসেন্টলি বলা যেতে পারে, ধরেন আমি ইনভলভ হয়েছি 2010-এ। 2010 স্টিল ইউ আর ইনভলভ। ওকে, তারপর? এবং আপনারা যেটাকে বলেন যে যেসব এলাকা মাফিয়ার জন্য বিখ্যাত, তারা কিন্তু সেই এলাকাগুলোর ভিতরেই পড়ে। ওকে, এটা কি শুধুমাত্র বাংলাদেশি গ্রুপ আর ইন্টারন্যাশনাল? না, ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনাল মাফিয়া। তার মানে আপনি ইন্টারন্যাশনাল মাফিয়ার সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ। এবং আপনি আশ্চর্য হবেন যে আমি আল্লাহর রহমত, আমি এটা জানি এটা খুব খারাপ। আমরা এরকম জেবিএসবিতে এরকম মানুষও পেয়েছি যে আল্লাহর নাম নিয়ে সে খারাপ কাজ করতে গেছে, এবং সে যাওয়ার আগে বলে যাচ্ছে। 2-1 সপ্তাহ আগে আমরা আজকে সম্রাটের গল্প এখানে প্রচার করেছি, আপনারা দেখেছেন যে ও কিশোর অপরাধী ছিল, এবং ও প্রত্যেকটা অপরাধ করবার আগে আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাত করে যেত যে আল্লাহ আমার যেন কোনো ক্ষতি না হয়, আমি তো ভুল করতে চাচ্ছি, আমাকে মাফ করে দিও। ওটা ওর সাইকোলজি। এখন ও জানে যে ও খারাপ কাজ করেছে, করার পরেও ঠিক ওই মুহূর্তেও একজন পাপী হিসেবে ও আল্লাহর নাম নিচ্ছে। আমরা জানি না এটা ওর সাইকোলজি থেকে ওটা এরকম ফিল হয়েছে। টু রিভিল দ্য ট্রুথ, এই অনুষ্ঠানে সত্যকে তুলে ধরা হয়। সেই জায়গাটা থেকে ও যেটা ফিল করেছে সেটাই ও এখানে প্রকাশ করছে। সেটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে সেটা আপনি শুনে আপনার জায়গা থেকে জাজমেন্ট করবেন। কিন্তু আমাদের মূলত একটা জায়গাতে কমন মেসেজ, সেটা হচ্ছে আরিয়ানের মতো জীবন যেন কারো না হয়, এবং আরিয়ানের মতো জীবন হতে পারে যে কারণগুলোতে, সেই কারণগুলো আরিয়ানের মতো যারা রয়েছে সমাজে, পরিবারে, তাদের সাথে যেন সেই অ্যাটিটিউডটা না করা হয়। এটা হচ্ছে কমন মেসেজ। আপনি এই মেসেজটি পেলেই আমাদের প্রোগ্রামটি সাকসেস। ওকে, হ্যাঁ, তারপরে মানে এর ভিতরে তো ওর সাথে আমার সম্পর্ক চলতেছে, এবং আমি একটা মাফিয়া মানে আন্তর্জাতিক মাফিয়া সংগঠনের সাথে যুক্ত হয়ে গেলাম। তো ওদের যে বিজনেস গুলো ছিল সেগুলো ছিল ডায়মন্ড,
আর্মস এবং এদের অনেকগুলো বিভাগ ছিল। যেরকম আর্মসের যে সাইডটা বা ডায়মন্ডের যে সাইডটা যে দেখতো তাকে অন্য সাইডগুলোতে দেওয়া হতো না। যেরকম অনেকে আছে যে আমার বসের মানে আমার যে বাংলাদেশের যে বসটা সে যে টিমটা চালাতো তার অনেকগুলো ভাগ ছিল, ধরেন ল্যাবরেটরি ভাগ, তারপরে ডায়মন্ড অ্যান্ড আর্মস বিভাগ, এরকম অনেক ছিল। যে ল্যাবরেটরি সাইডটা দেখতো বা মানে ধরেন কোকেন টোকেন যা সেগুলো আনতো, এই টাইপের জিনিসগুলো যারা আনতো তাদেরকে কখনো ওই সাইডে আনতো না, ডায়মন্ডের সাইডে বা আর্মসের সাইডে আনতো না। আর যাকে আর্মসের সাইডে দিত তাকে কখনো আবার ল্যাবরেটরি সাইডে আনতো না। ওকে, এবং তার সাথে মিট হয়েছে আমার মাত্র 2 বার, এবং তার সম্পর্কে যা জানছি এবং আমার স্কিল দেখে উনি আমাকে একটা পরিষদ, মানে এটাকে বলি আমরা হলো ব্ল্যাক ডায়মন্ড সভা, ব্ল্যাক ডায়মন্ড মিটিং। ওকে, ব্ল্যাক ডায়মন্ড মিটিং। এবং এর ভিতরে যারা ছিলেন, বিশেষ করে আমার বস, আপনি চিন্তা করতে পারবেন না ডিইউ এর ইতিহাসে 10 বছরের রেকর্ড ভেঙেছে চারুকলার ফার্স্ট স্টুডেন্ট। ওকে, এবং আমাদের সেকেন্ড ইন কমান্ড, আপনি তো মাত্র এটুকু শুনলে আপনি করলেন, সেকেন্ড ইন কমান্ড সে আমেরিকা থেকে জেনেটিক্স বিষয়ে পড়াশোনা করে আসছে, 2 জন সিএ, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং আরো অনেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অনেক। এবং আমরা 10 থেকে 12 জনের একটা ব্ল্যাক ডায়মন্ড ছিল আমাদের গ্রুপ, এরা আমরাই চালাইতাম, মানে আমরাই এটার মানে পুরা ডিল, মানে ওই গ্যাংটার পুরা বলতে গেলে প্রধান মাথা ছিলাম আমরা। টোটালি স্পিচলেস। আমার মনে হয় যারা আজকে শুনছে তারা স্পিচলেস হয়ে যাবে। হ্যাঁ, তারপর তো ওনার সাথে আমি কয়েকবার মাত্র মিট করেছি। পরবর্তীতে আমাকে আর এখানে আর কিছু কথা বলি, এখানে ইনভলভ হওয়ার আরো কিছু কারণ ছিল। আমাকে প্রায় সময় বলতো যে মাস্টার্স পাস, এর আগে মনে হয় বলেছিলাম আপনাদেরকে। তো মাস্টার্স পাস, আমি পাগল হয়ে যেতাম, আমি কার জন্য করতেছি, কি জন্য করতেছি। তারপরেও না, আমি যখন ওর একটু ভালো মতো কথা বলতাম আমি বলে যেতাম, পাগল হয়ে যেতাম তার জন্য। বিকজ ইউ রিয়েলি লাভ হার। হ্যাঁ, আমি সত্যি কথা এখনো বলি, আমি সবার সামনে, লাখো শ্রোতার সামনে আমি এটুকু বলতে পারবো যে আমি এখনো তাকে ভালোবাসি। ওকে, আপনার এই জায়গাটার প্রতি আমাদের সম্মান আছে, এই ফিলিংসটার প্রতি সম্মান আছে, কিন্তু এই ফিলিংস এর জন্য আপনি যে খারাপ ব্যবহারগুলো করবেন বা যে অ্যাটিটিউড গুলো করবেন সেগুলো নিয়ে সেগুলোর প্রতি আমাদের কোনো সে নাই, সেটা প্রত্যেকের জায়গা থেকে বিশ্লেষণ করবে, কিন্তু ফিলিংসটার প্রতি আমাদের রেসপেক্ট তো আছে। আমাকে ওখানে নিল, আমি করলাম। ফার্স্ট আমার ছিল ডায়মন্ডের একটা স্মাগলিং, ওইটা নিয়ে আসতে হবে আমাকে। তো কোথা থেকে নিয়ে আসতে হবে এটা নিয়ে আসতে হবে এট ফার্স্ট হলো আখাউড়া বর্ডার থেকে। ওকে, ওখানে খুব মানে এটা যদি করতে হয়, আনা নেওয়া করতে হয়, সবচেয়ে জলসীমাটা সবচেয়ে বেটার, স্থলসীমা থেকে জলসীমাটাই সবচেয়ে বেটার। ওকে, বিকজ ওখানে কারণ আছে, পরে বলতেছি আমি। তো স্থলসীমা থেকে ওখানে আমি খুব কষ্টে এবং খুবই মানে ইসের সাথেই আমি সাকসেসফুলের সাথে আমি ওটা করলাম। তো ডায়মন্ডের চালানটা নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা কথা বলি, ওকে আমি প্রায় সময় সব কথা বলতাম যে আমি অমুক জায়গায় এটা করতেছি, ওটা করতেছি, ও কিন্তু জানতো। এবং একদিনও আমাকে বলছিল, আমি এই জায়গাটায় ওকে সবচেয়ে বেশি বিলিভ করতাম, যে আমাকে বলছিল যে তোমার যে লাইফটা তুমি লিড করে আসছো এটার জন্য আমি তোমাকে বেশি ভালোবাসি, কেননা তুমি এমন একটা, আমি জানি না ও আমার এইটা নিয়ে খেলা করছে কিনা, এখন আমার জানা নেই। তো আমাকে বলছে যে এই কারণটাতে আমি তোমাকে বেশি ভালোবাসি, কারণটা হচ্ছে যে তুমি যে লাইফটা আমি যে প্রথম যে শৈশবটা আমি বলে আসলাম, বা আমার মানে এসএসসির আগের লাইফটা যেটা বলে আসলাম আপনাদেরকে, ওটার কথা শুনে সে আমাকে এই কথাটা বলছিল, আমি তোমাকে এই যেন বেশি ভালোবাসি। কেননা আমি একটা দুঃখের ভিতরে পার করে আসছি, আমি কারো মানে ফ্রেন্ড ছিল না, বা আমার ফ্রেন্ড থাকা সত্ত্বেও সে হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই। তো ওইটা আমার বেশি লাগছে। আমি তখন বললাম যে আল্লাহ, তাহলে ঠিক আছে, আমি এর জন্য আরো করবো, আমার যদি মরে যায়, মানে আমি যদি মরে যাই সমস্যা নেই, ওর একটু সিম্পেথি পাওয়ার জন্য, ওর একটু ভালো লাগা পাওয়ার জন্য, ভালো লাগা পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। আমি মানে কি বলবো, মানে করেছি, আমি সেরকমও করেছি। তারপরে আমি যেটার জন্য আসছি আজকে বললি এখন, সেটা হচ্ছে তারপরে আমি ডায়মন্ডের চালানটা নিলাম, নেওয়ার পরে এভাবে আমাদের এরপরে একটা আসলো প্রায় 30 কোটি টাকার একটা চালান। ডায়মন্ডের কত টাকা ছিল ওইখানে? ডায়মন্ডের ছিল প্রায় 5 থেকে 6 কোটি টাকার। এটা পুরোপুরি আপনার লিডারশিপে হয়েছে? এবং আর্মস ক্যারি করতেন? হ্যাঁ, আর্মস, এটার জন্য আর্মস ক্যারি করতে হবেই। এটার জন্য যদি আমাদের যেটা বলে যে হচ্ছে, যখন আপনি এই ডিলটা করছিলেন আপনাদের প্রতিপক্ষ কারা ছিল? মানে আমাদের যে থ্রেট ফ্যাক্টর যেটাকে বলে, যে আপনি যে কোনো সময় গুলি খেতে পারেন, যে কোনো সময় পুলিশ আসতে পারে, আলটিমেটলি থ্রেট ফ্যাক্টর গুলো কি ছিল? একটা মাফিয়া, আমাদের এন্টিপক্ষ, মানে এন্টিপক্ষ আপনাদের একটা থ্রেট ফ্যাক্টর। আর তারপরে আমাদের মানে যে পুলিশ বা বিডিআর, ওকে, এই টাইপের। তারপরে তো এখানে তো আর ছিল সেনাবাহিনী। তার মানে আপনারা সব ধরনের বাহিনীর সাথে ফাইট করার মতো প্রিপারেশন নিয়ে আপনারা করতেন? আমাদের ছিল, এবং স্টিল নাও আছে। ওকে, তারপর তো আমি এতটুকু জানতাম যে আমি যদি ধরা খাই, কারো সাধ্য নাই আমাকে আটকায় রাখবে। আমার বাবা মা প্রায় আমাকে বলতো যে তোকে র্যাবে ধরে দেবো, আমাকে ধরে দেবো, ধরা দাও, সমস্যা নেই। বাবা মা বলতো?
বাবা মা জানলো কবে? জানলো আমি এই যে করতাম, আমি মানে মাঝে মধ্যে করতাম, রাতে করে বাসায় ফিরতাম, প্রচুর রাত করে বাসায় ফিরতাম। তারপরে ধীরে ধীরে জেনেছে যে আপনি এটাতে হ্যাঁ, মানে আমাকে চাপ প্রয়োগ করতো। ও এর ভিতরে আরেকটা কথা বলি, এর ভিতরে আমার একটা স্যার ছিল, ওইখান থেকে আমার ক্লাস 9 থেকে আমাকে কলেজ লাইফ পর্যন্ত পড়াচ্ছে। ওই স্যারের সাথে আমি আবার খুব ছিলাম, এবং ওনাকে শেয়ার করতেন? শেয়ার করতাম কি, মানে হালকা হালকা টাচ দিতাম। তো ওই স্যারটাই সাথে আমার মানে লাইফের অনেকখানি জড়ায় আছে। তার তার মানে বুঝতে পারলাম যে এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কান, তারপরে ফ্যামিলির কাছে গিয়েছে, ফ্যামিলি একদিন জানতে চেয়েছে, 2 দিনের দিন শিওর হয়েছে, 3 দিনের দিন শিওর না, মানে আমি তাদেরকে বলতাম কি আমি আবার গাড়ি চালাবে, মানে ওই যে গাড়ির যে বলতাম ওটা বানা বলতাম আমি তাদেরকে, কেননা আমি বলতে চাইতাম না আমি এত বড় একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছি। ওকে, আপনি আসলে বড় গ্যাংয়ের সাথে জড়িত থাকতেন, কিন্তু ফোকাস করতেন যে না আমি আসলে ছোটখাটো, এবং কাজ করি। তারপর আপনার ফ্যামিলি চাইতো আপনাকে র্যাবে ধরিয়ে দিতে, পুলিশে ধরিয়ে দিতে, কেননা আমাকে বাঁচাতে চাইতো তারা, আমি এখন বুঝি আমাকে বাঁচাতে চাইতো আর আপনি কি আর করতেন না এগুলো? না। আমি জানতাম যে আমাকে যদি ধরায় দেয় হয়তো বা 1 দিন 2 দিন 48 ঘন্টা এর ভিতরে আমাকে ছুটে নিয়ে আসবে, সে যত বড় হোক না কেন। ওকে, হ্যাঁ, তারপর আপনি 30 কোটি টাকার একটা প্রজেক্টের কথা বলছিলেন। ওটা ছিল যে আর্মসের, অনলি আর্মস। এটা ছিল যাই হোক আমাদের মানে কোন একটা বিদ্রোহী গ্রুপের ওদের কাছে আমাদেরকে এটা দিতে হবে। এটা হলো মানে ইউরোপ ঘুরে, আমি দেশটার নাম ইঙ্গিত করতে চাচ্ছি না, ইউরোপ ঘুরে ডাইরেক্ট দুবাই হয়ে, ইউরোপ দুবাই ওটা হয়ে আমাদের দেশে আসছে, এবং এটা আমাদের কোন একটা পার্শ্ববর্তী দেশে তাদের কোন একটা বিদ্রোহী গ্রুপের কাছে আমাদেরকে এটা দিয়ে আসতে হবে। আমাদের পার্শ্ববর্তী কোন একটা দেশ? হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী কোন একটা দেশে, এবং সেই দেশের বিদ্রোহী গ্রুপের কাছে এটা যাবে, এবং সেই আর্মসটা ইউরোপ ঘুরে দুবাই ঘুরে আমাদের কাছে এসছে। তার মানে এটা ইন্টারন্যাশনাল মাফিয়া কন্ট্রোল করছে। যেহেতু আপনারা ইন্টারন্যাশনাল মাফিয়ার একটা পার্ট, তার মানে ওইটার একটা ডিলারশিপ আপনারা পেয়েছেন, হ্যাঁ, এবং সেটা আপনি কন্ট্রোল করছেন। হ্যাঁ, আমি Okay. কন্ট্রোল করেছি কি, মানে ভাগ্যক্রমে পেয়ে গেছি। আমাদের তো অনেকগুলো সেকশন খোলা থাকতো, অনেকগুলো, মানে টোটালি সব সেকশনই চলতো সবসময়। ওকে, তারপর কি করলেন? তো আমি ওটা করলাম। তা ওর সময় ওকে বলে গেলাম যে দেখো আমি এগুলো একটা কাজ পেয়েছি। আমি তো আগে বলছি যে ওকে সবকিছু শেয়ার করতাম আমি। তো তখন আমি ওর কথাবার্তার ভিতরে একটা লোভ জিনিস, মানে বাপরে বাপ, ছেলে এত টাকা কামাচ্ছে, 30 কোটি টাকার ভিতরে ন্যূনতম তো আমি 50,000 টাকা তো পাবো, এত টাকা কামাচ্ছে। আমি তো তার ভিতরে লোভ একটা কথার ভিতরে আমি বলতাম না যে আমি মানুষকে বুঝি যে তার কথাবার্তা গুলা, Okay. তার ভিতরে একটা লোভ ভাব পেতাম। মানে তার কথার মধ্যে একটা গ্রিডিনেস আপনি খুঁজে পেলেন। হ্যাঁ। লাইক আপনাকে কখনো বলতো না যে যেও না, এসব করো না, এসব না, মাঝে মধ্যে বলতো হ্যাঁ যেও না, আমি তোমার জন্য এরকম গানে, কিন্তু তার যে একটা মানে একটা কথা আছে না যে ভালোবাসার মানুষ কিন্তু তাকে আঁকড়ায় ধরে রাখতে চায়, যে ধরো তোমাকে আমি যেতে দিব না, যেতে দিলে মানে আমি তোমার সাথে থাকবো না, বা এই টাইপের কিছু। সে ধরেন একবার বলতো, দ্বিতীয়বার বলতো না, তৃতীয়বার বলতো না, হ্যাঁ যাইতো না, যাও না এরকম। ওকে, তো আপনি লোভী ব্যাপারটা খুঁজে পেলেন, তারপর? তো আমি তো আর ভিতরে আর একটা কথা বলি, এই যে আমি আগে বলে আসলাম না যে আমার যে মানে ক্ষুদ্রতার এগুলো নিয়ে আমার ফ্যামিলি খুব করতো, আমার ফ্যামিলি মেম্বার্সরা আমাকে খুব ছোট করতো। তো ওরও এই একই স্বভাবটাই আমি তার ভিতরে খুঁজে পেয়েছিলাম। এই ধরেন আমাকে বলতো যে তুমি তো আমার থেকে কয়েক বছরের ছোট, হে হাসতো বা করতো। আমি তোকে অনেকবার বলছি যে দেখো, হ্যাঁ তুমি তো আমার সাথে করছো, আমি তো তোমাকে ঝাঁপ দিয়ে, হ্যাঁ কোন সময় হয়তো বা ঝাঁপ দিয়ে গেছিলাম তোমাকে দেখে, কিন্তু আমি তো পরবর্তীতে তোমার সাথে ঝাঁপ দিয়ে যাইনি। আমি তো মানে তুমি আমাকে করছো, আমি গেছি। ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে ওর ফ্যামিলির কাছ থেকে একটা আন্ডারস্টিমেট ব্যাপার তো আগে থেকেও ছিল, এবং যে মেয়েটাকে ও জীবনের চেয়েও বেশি ভালোবাসছে সেই মেয়েটার মধ্যেও একটা আন্ডারস্টিমেট। তার মানে ওর পুরো জীবনে এই দুর্ধর্ষ ঘটনার মুখোমুখি হবার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে চারপাশের মানুষ ওকে সবসময় আন্ডারস্টিমেট করেছে। আচ্ছা, 30 কোটি টাকার প্রজেক্টের ব্যাপারগুলো আমরা একটু খোলসা হতে চাই। আপনি অস্ত্রের ডিলের কথা বলছিলেন, কি করলেন? তো তারপরে একটা বিজেপি গ্রুপ, এবং ওটা আমি তখন পরবর্তীতে দেখলাম, আমার জীবনে প্রথম দেখলাম যে কিভাবে ডিলটা আসে। তো আমি ওটা জানার পরে, এবং আমি এটুকু বলতে পারি ওটা ছিল মানে প্রায় 20 থেকে 22টা ক্রেট ছিল। গ্রেনেড? ক্রেট গুলা যে ওকে ওকে, এক ধরনের ফলের ঝুড়ির মতো ঝুড়ি? না, বাক্স, যে চারকোনা বড় বড় বাক্স। হ্যাঁ, আমরা চিনি, ওভাবে ফলো আসে বাংলাদেশে। যাই হোক, ওকে, হোয়াটএভার। যাই হোক, তো ওই ক্রেট গুলা ছিল, এবং ওগুলো ছিল পাইন কাঠের। কেননা এটা এখানে একটা কথা বলি যে এই পাইন কাঠের বা সেগুন গাছের ভিতরে যদি আপনি অস্ত্র ক্যারি করে আনেন কখনো জং ধরবে না, এটা একটা গুণ। ওকে, তো আর এর ভিতরে ছিল যে তার পিনতেল আছে না, তার পিনতেল উপর দিয়ে ওগুলাকে ঢেকে রেখে ওর উপরে তার পিনতেল দিছে, তার পিনতেল দেওয়ার পরে আর ওই যে প্রত্যেকটা পার্টসের ভিতরে গ্রিজ দেয়া। এবং প্রথম আমি দেখছি, আমি আগে তো মানে তেল ইউজ করতাম, এখন প্রথম দেখলাম যে গ্রিজ ইউজ করে। খুলে দেখেছেন? খুলে দেখেছি। আমাকে দেখতে হবে না যে আমার যে মালগুলো আসছে ঠিক মতো আসছে কিনা। কি ছিল অস্ত্রগুলো? ওই যে বললাম না, এগুলা ছিল আগে। তখন আমরা করতাম কি যে ওই ভালো ভালো অস্ত্রগুলা আমরা নিয়ে আসতাম, মানে ভালো কালমুনি সব বা এই টাইপের 9mm। তো
এটা আমি দেখলাম। তো দেখার পরে আমরা প্রায় 30 থেকে 40 জনের মতো লোক, 30 জনের মতো আমি লিড দিছি সেই টাইমটাতে, বিকজ এটা হলো বড় একটা চালান। আর এটা আমাদেরকে, আমি বিশেষ করে আমি পাবো ভালো একটা অ্যামাউন্ট, Okay. ভালো অ্যামাউন্ট। কত অ্যামাউন্ট সেটা? প্রায় ধরেন 40 লক্ষ টাকা। লক্ষ টাকার মতো, 35 থেকে 40 লক্ষ টাকার মতো এটা আপনার পুরো গ্রুপই পাবে, শুধুমাত্র আপনি আমি পাবো যে লিড দিচ্ছে। বিনিময়ে আপনি তামা হয়ে যেতে পারেন, আপনার লাশও কেউ খুঁজে না পেতে পারে। না পেতে পারে, সমস্যা কি? ওকে, হ্যাঁ, তারপর? এবং আমরা সেরকমই কিন্তু ব্যাকআপ নিয়ে গেছি, কেননা আমাদের কাছে যে অস্ত্রগুলো ছিল সেটা একটা ছোটখাটো আর্মি বলতে পারেন, ওকে, ছোটখাটো একটা আর্মি। এবং আমরা নিজেদেরকে এভাবেই তুলে ধরেছিলাম যে ধরেন মানে কমব্যাট যে গ্রুপগুলা বলে হয়, যে সেনাবাহিনী যে কমব্যাট গ্রুপ, যে মানে অনেক তাড়াতাড়ি যারা দুর্গম অঞ্চলে, আমরা সেভাবেই তৈরি হয়েছিলাম। প্র্যাকটিসও করতেন? প্র্যাকটিস মোটামুটি করতাম, আমাদের সমস্যা হতো না আমাদের অনেক, কেননা আমরা তো সবই তো একই লাইনের মানুষ। ওকে, হ্যাঁ, তারপর কি করলেন? তো গেলাম, তো এখন এটা করলাম কোনো মতে, ওই 8 গেট বা 10 গেট যেটাই হোক, আমি মনে আসতেছে না ঠিক। এটা কোন এরিয়াতে বুঝিয়ে নিলেন? এটা হলো শিলিগুড়ি। শিলিগুড়িতে আপনারা এটা বুঝিয়ে নিলেন? হ্যাঁ। ওকে, তো শিলিগুড়িতে ওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তো এখানে মানুষ, ওদেরকে ডিল করলাম মানুষের মাধ্যমে, আমাদের লোকদের মাধ্যমে মানে ডিল করলাম। আমরা একটা পর্যায়ে নিয়ে আসলাম, পরবর্তীতে ওখান থেকে বিদ্রোহী গ্রুপের খুব বড় একটা পর্যায়ের লোক ওখানে এসে দেখলো যে জিনিসগুলো ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তারপর সে নিয়ে গেল তার নিজস্ব তত্ত্বাবধানে। আমরা জাস্ট বাংলাদেশ থেকে বের করে দেওয়ার জন্য যতটুকু দরকার হয় আমরা ততটুকু করলাম, বাকি সব দায়িত্ব ওর। এই ব্যাপারগুলো কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা জানতো না? হ্যাঁ, উপর লেভেলের অনেক মানুষ জানতো। আমি তাদেরকে সাথে তাদেরকে ফেস করতে হয়েছে নাকি আপনার উপরে? আমি দেখতাম আমি, কেননা আমি তো ছিলাম, কেননা আমরা বললাম তো যে 10-12 জনের একটা সভা ছিল, ব্ল্যাক ডায়মন্ড গ্রুপ, মানে তারা যখন মিটিং এ বসতো কিন্তু আমরাই কিন্তু ওদেরকে পাহারা দিতাম। এর ভিতরে কেউ জানতো না যে এরা হলো রত্ন, এই গ্রুপের রত্ন হচ্ছে তারা। এবং এই মানুষগুলোর সাথে একদম সমাজের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উঁচু লেভেল থেকে শুরু করে, এবং আপনি বুঝতে পারবেন না যে মানে আমাদের রাজনৈতিক দলের অনেক বড় বড় নেতা যাদেরকে আপনারা খুব শ্রদ্ধা করেন, খুবই শ্রদ্ধা করেন বা করেন, সালাম ঠোকেন বা স্যার বলতে বলতে শেষ হয়ে যান, কিন্তু তাদেরকেও আমি দেখেছি তারা নিজেরা অস্ত্র দেখতেছে, এডিট করতেছে, অনেক কিছু করতেছে, তারা নিজেরাই করতেছে। মানে এদের সাথে ইনভলভ কোনো না কোনো ভাবে, এদের কাছ থেকে সাপোর্ট নেয়। হ্যাঁ, সাপোর্ট নেয়, প্লাস তারা টাকাও দেয় বা টাকাও খায় ওদের কাছ থেকে। তারপর তো এরপরে তো তারা নেওয়ার পরে এভাবে আমি আরো কয়েকটা পেলাম। আমার যে মানে এটা তো সাকসেস করলেন? হ্যাঁ, সাকসেস করলাম। আপনি টাকাটা পেলেন? হ্যাঁ, টাকাটা পেয়েছি আমি। 40 লাখ টাকার মালিক আপনি? 30 লাখ। 30 লাখ টাকা। এবং যখন আপনার পকেটে কোনো টাকা পয়সা নেই, আপনি যখন চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছেন, না তার ভিতরে তো এর ভিতরে যে ফার্স্ট যে ডায়মন্ডটা, ওটা টাকাও তো আমি পেয়েছি। ওটার টাকাও পেলেন, সবকিছু মিলিয়ে আপনি প্রায় 50 লাখ টাকার মালিক সেই মুহূর্তে। হ্যাঁ। কত সালে? এটা হলো 2010 এর শেষের দিকে বা 11 এর শুরুর দিকে। ওকে, এবং এটা সম্পর্কে আপনার যাকে আপনি লাভ করেন সে জানতো? আমি তো বললামই তো ভাইয়া যে আমি তাকে সব বলে যেতাম। এবং সে জানতো যে আপনি 50 লাখ টাকার মালিক? তাকে কখনো এরকম বিশাল আকারে ধারণা দেয়নি, কিন্তু সে ধারণা করতে পারছে যে কোন একটা বড় একটা অ্যামাউন্টের আমি একটা মালিক। আমি একটু জানতে চাই যে পরিমাণ টাকা আপনি রোজগার করলেন ওই মুহূর্তে, 50 থেকে 60 লাখ টাকা আপনি সেই সময়, 40 থেকে 50, এই টাকাটা থেকে বড় কোনো অ্যামাউন্ট কি আপনি সে মেয়েটাকে দিয়েছেন? আমি তার মানে করতাম, প্রায় সময় দিতাম, এবং এমন সময় গেছে মনে হয় আমি তাকে 10,000 টাকাও দিয়েছি। না, বড় অ্যামাউন্ট বলতে মনে হচ্ছে দেখা গেল যে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে দিয়েছেন। আমি ওটা দিতাম না, কেননা তাকে চলার মতো দিতাম। কেননা আমি আবার একটা কাজ করতাম যে তাকে ধরে রাখতাম, তার একটা গ্রিডিনেস আমি যখন টের পেয়েছি তার একটা গ্রিডিনেস আছে, আমি ওটাকেই করতে, মানে ওটাকে ধরে হলো আপনি কাছে রাখার চেষ্টা করছেন, অল্প অল্প করে দিয়ে। ওকে, হ্যাঁ, তারপরে এভাবে গেল। তো ওর সাথে আমার চলতেছে, ও যখন দিতে পারি তখন খুব ভালো ব্যাপার, যখন একটু টান পড়ে তখন যে কি ব্যবহার, তখন মনে হয় ইবলিস ফেল, পাগল হয়ে যেতাম। আমার মা যে হয়তো বা অনেকে আছে না, যে অনেক ফ্যামিলি আছে না মেনে নেয় শেষের দিকে, বা হ্যাঁ ছেলেটা যখন এত লাভ করতেছে, হোক না সে বড় বা হোক না সে ছোট বড় ফ্যামিলি, এগুলো মেনে নেবে। ও আমার সাথে এমন বিহেভ করতো, আমি বাসাটা সব মাথা তুলে রাখতাম। তখন আমার মা কিভাবে আগাবে একটা মা? তো আমার মাও তো আমার লাইফ গুলো দেখতেছে যে কি করতেছি, বা রাতের বেলা আসি, বা আমার মা খুবই কান্ত, আমি এগুলো কেয়ার করতাম না। এর ভিতরে আমি একটা কথা বলি যে আমি আপনার আরো দুটা মানে এভাবে করতে করতে আমার দুটা এর ভিতরে আমি মানে যেহেতু গ্যাঙ্গে মানে ঝগড়া চলে এইসব কাজগুলাতে, তো আমি এর ভিতরে মার্ডার করা অলরেডি জীবনের প্রথম মার্ডার করলাম। আপনি মার্ডার করলেন? হ্যাঁ, জীবনের প্রথম মার্ডার করলাম। এই যে মানে গ্যাঙ্গে রেশারেশির কোন একটা সময় প্রথম মার্ডার করলাম। কিভাবে করলেন? ওই আমার সাথে ধরেন এই সিম্পল একটা কারণে, কিন্তু আমার টার্গেট ছিল গ্যাংকে আমি ধসা দিব,
ওই গ্যাংয়ের মানে ওরা ছোটখাটো মানে মাঝারি টাইপের একটা গ্যাং ছিল। আমার ছিল যে মানে ওই গ্যাংয়ের যে থিঙ্ক ট্যাঙ্ক তাকে আমি ধসাই দিব, শেষ করে দিব। ধরেন ওই যে বললাম না আমরা মানে ড্রিঙ্কস করতাম, ওই ড্রিঙ্কস এর ভিতরে মানে এক সময় বেঁধে গেছে। আমি তাদের সাথে তো ড্রিঙ্কস একই সাথে করছেন, এই সময় বেঁধে গিয়েছে। বেঁধে গিয়েছে, কিন্তু আমি তো হুশে আছি। আমার তো টার্গেট হলো ওকে শেষ করে দিব। আপনি যে ওকে খুন করবেন সেটা আপনার দলের লোকজন জানতো? হ্যাঁ, আমার দলের লোকজন চারপাশ দিয়ে বসে আছে, ও টেরও পায় নেই। তারপর? তো আমি বলতেছি লেগে গেছে, জাস্ট আমি আমার অস্ত্রটা বের করে তার হার্টে জাস্ট একটা শুট করলাম, বাস। এখন যাতে সেকেন্ড টাইম যে মাস্ট মরবে, তখন আমি করলাম কি কপালে আর একটা শুট করলাম, একদম ঠেকায় ঠেকায়, দুইটাই ঠেকায় ঠেকায় শুট করছি, একদম এখানে ঠেকায় শুট করছি দুইটাই, এখানে একটা এখানে একটা। কত সালে করলেন এটা? এটা 2011 এর মাঝামাঝি সময়, মাত্র কিছুদিন আগে। ওকে, প্রথম খুন আপনি করলেন, ওই সময়ের ফিলিংসটা আপনি আমাকে বলতে পারেন যে আপনার ভিতরে? আমি তো জানি না, আমি তো ছিলাম, এডিক্টেড ছিলাম। খুন করার পরবর্তীতে গিয়েও আপনার কখনো মনে হয়নি যে আপনি একটা অপরাধ করে ফেলেছেন? আমার তারপরে তো আরো বেশি ড্রিঙ্কস করছি, যাতে ভুলে যাই। এই সময়টা তো ওই মেয়েটার সাথে সম্পর্ক হ্যাঁ, আপনার ওই ছিল? সময় ও এর কারণে আরেকটা হয়েছিল, ওরও কিছু কারণ ছিল। ওই যে আমাকে বলতো যে তুমি তো আমার থেকে ছোট, আমি মাস্টার্স পাস, আমি ডালে ডালে চলি, তুমি চলো পাতায় পাতায়, এইসব টাইপের বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলতো। আর ওর ফ্যামিলির মেম্বার গুলো এমন ভাবে বিহেভ করতাম, পাগল হয়ে থাকতাম। সবকিছু চাপ, আপনি এই ধরনের একটা জঘন্যতম কাজ করলেন। তারপর? এখানে আরেকটা কথা বলি, আমার ফ্যামিলির তো চাপ ছিল, যেহেতু ওই মেয়েটাকে বিয়ে করা যাবে না, ওইটারও চাপ, মানে সব চাপ মিলে আমি পাগল হয়ে গেছি। ওকে, দেন? তো দেন এরপরে আরো 3-4টা ডিল করলাম, মোটামুটি টাকা পেলাম। আমি পাওয়ার পরে তো এর ভিতর হয়েছে কি, আমার বসের থেকে ডিরেক্টলি বস মানে আমার সেকেন্ড ইন কমান্ড, তার কাছ থেকে কি একটা লোক কিছু জিনিস কিনছিল, আপনারা যেটাকে বলেন। তো কেনার পরে লোকটা ছিল একটু অন্য ধর্মাবলম্বী। আমাকে বললো যে ওই লোকের কাছে আমি টাকা পাই, তো ওইখানে কত টাকা পান ভাই? 1 থেকে 1.5 কোটি টাকার মতো পাই। কি নিছিল ভাই? আমরা এখানে আবার আর একটা কথা বলতাম, আমরা কোডে কথা বলতাম, লোহা রেঞ্জ নিছিল, রেঞ্জ আর সরি স্ক্রু নিছিল। মানে এটা হচ্ছে অস্ত্র? ওকে, স্ক্রু আর রেঞ্জ নিছিল। তো ঠিক আছে, বুঝতে পারছি ভাই, আর বলা লাগবে না। ভাই কোথায়? অমুক জায়গায়। তো গেলাম। ও আবার ছিল খুবই মানে একটা খাওড়া প্রকৃতি, মানে একটা মানে খুব নিজের খুব বড় মনে করতো, এই টাইপের একটা লোক ছিল। তার কেননা সেই এলাকায়, আমি ওই এলাকায় যে করলাম কি, তো ওর ছিল চালের আড়ত 2টো, আর একটা স্বর্ণের দোকান ছিল, জুয়েলার্সের দোকান। সে অনেক ভালো একটা পর্যায়ে ছিল। যাই হোক, আমি করলাম কি, ওকে যে বললাম যে দেখ তুই দিয়ে দে। আমাকে বলতেছে তোমার মতো ছেলে, এরকম ছোট ছেলে আমাকে এসে, তুমি জানো তোমার বাপের থেকে আমি বড়, দুধ তুই রাখ, বাপের থেকে বড়, তুমি চিনোস। আমি বললাম কি, আমি তো ফার্স্ট আমি চাইনি যে মানে ডাইরেক্ট অস্ত্র ইউজ করবো। আমি করলাম কি, বাঁশের কঞ্চি বড় পাইলাম, একটা বড় একটা সাইজের বাঁশের কঞ্চি দিয়ে সমান তালে পিটানো শুরু করলাম। পিটায় রক্তত্ব বানা ফেললাম। তখন মাথা গেছে আরো গরম হয়। তো আমি আবার চারপাশ দিয়ে লোক বসায় রাখছি, কেউ যেন না ঢুকতে পারে এর ভিতরে। তো আমি আর যে আরেকটা ছেলে ছিল ওকে রাখছি যে আমাকে যেন দিস। তো পরে করলাম কি, ও চালের আড়তের ভিতরে ওকে মারা শুরু করছি আমি, কারণ ওইটাই হল তার মেন চালের আড়ত, এবং ওখানে তার লকারটা আছে, আমি এটা জানতাম। ওখানে টাকাটা পাওয়া যাবে? ওখানে টাকাটা পাওয়া যাবে। ওখানে মারা শুরু করছি। মারা শুরু করে এক পর্যায়ে আমার এমন রাগ আসছে, আমি যে অস্ত্রটা বের করবো এটা আমার মাথা ছিল না। পাইছি সামনে যে বড় বড় যে চালের আড়তে বড় বড় যে বাটখারা গুলো আছে না, অনেক ভারী, কিন্তু এটা আমার কিভাবে যে রাগে চোটে মানে মাথা গরম হয়ে যে এত শক্তি আসলো, বাটখারা তুলে ফেললাম। বাটখারা তুলে ফেলে মাথায় ভালো মতো ছেঁচলাম, ছেঁচে একদম রক্তাক্ত বানিয়ে ফেললাম তাকে। বাস, হাসপাতালে নিতে সে শেষ। এটা আমার সেকেন্ড মার্ডার। ওকে, আপনি সেকেন্ড খুনটাও করলেন। প্রথম খুনের সাথে সেকেন্ড খুনের সময়ের পার্থক্যটা কতটুকু ছিল? এটা 2 থেকে 3 মাস পরে। তখন কি মাথার ভিতরে জিনিসটা কাজ করতো যে একটা অপরাধ তো করেই ফেলেছি? ওই যে আমি পাগল ছিলাম, ও আমাকে অল টাইম মানে ধরেন সপ্তাহে 7 দিনের ভিতরে 2 দিন ভালো ব্যবহার করতো, 5 দিন আমাকে পাগল করে রাখতো। এবং এই খারাপ ব্যবহারগুলো আপনার কাজে কর্মে আপনি প্রকাশ করতেন? হ্যাঁ, আমি কার করবো, কেননা আমি ছিলাম ঢাকায়, ও ছিল টাঙ্গাইল, বা ও ছিল থাকতাম আমি। ও কি জানতো এটা যে আপনি এই ধরনের অপরাধ করছেন? হ্যাঁ জানতো, ও খালি জানতো না মার্ডার করছি, এটা বলতেন না? আমার ফ্যামিলিও জানে না। আজকে প্রথম আপনি স্বীকার করলেন? প্রথম আমি স্বীকার করছি। আর জানে, আর আমার মানে যে ইসের কথা বললাম, আমার দাদাটা, উনি জানেন যে এন্টিপকের গ্যাংটা যেটা ছিল। এট ফার্স্ট উনি যে সেকেন্ড যেবার ঢুকতে গেলাম, ওই সময় যে আমাকে করছে, চাইছিল যে তার গ্যাংয়ে ঢুকাবে বা তার কোন একটা পরিচিতর মাধ্যমে ঢুকাবে। ওকে, তারপর? এর ভিতরে আমি তো তারপরে করতেছি। এর ভিতরে আমার সবচেয়ে যে লাইফের যে সবচেয়ে ট্র্যাজিক অধ্যায়টা, এটা হলো মানে তার
থেকে 2-2.5 মাস পরে আমার একটা ডিল আসে টেকনাফ। কিসের ডিল এটা? এটা ডায়মন্ড প্লাস আর্মস। ওকে। এখানে আমরা মাত্র 2টা নিয়ে গিয়েছিলাম বোট, সেটা বর্ষা মৌসুম ছিল। এবং এই যে ডায়মন্ডের ডিলটা বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি হয়। বিকজ যে আপনি যে ইলিশ গুলো আসে এদের পেটের ভিতরে বা অন্য কোনো ভাবে হলেও এটা চালান হয়ে যায়। আমি কিন্তু সাঁতার জানি না, আমি খালি ভেসে থাকা জানি। আমি তাও সেইভাবে আমি গেছি এত বড় ইসের ভিতরে। তারপর তো আমি গেলাম, যার পরে আমার ডিলটা আসার কথা ছিল 2 দিন পরে। আমি তো বোট নিয়ে আসি, তো বোট নিয়ে আসার পরে থাকার পরে 2টা ছিল, একটা ছিল মানে এক জায়গায়, আরেকটা আমরা জানি যে কোথায় কোন কোন পয়েন্টে আছে। আমি কোন পয়েন্টে, ও কোন পয়েন্টে, আমার সাথে ওর সাথে যোগাযোগ হচ্ছে যেভাবেই হোক। তো ওখানে আমি গেলাম, যাওয়ার পরে তো এখানে 4 দিন লাগলো। যে কোনো কারণেই হোক জাহাজ আসতে দেরি করছে। এবং এর আপনি শুনে আশ্চর্য হবেন যে এগুলা কিন্তু বিদেশি কোম্পানির যে জাহাজগুলো, যেরকম পর্তুগিজ বা ইন্ডিয়ান নাবিক বা সাউথ আমেরিকান, এরা কিন্তু খুব জড়িত থাকে এসব বিষয়ে। কেননা ধরেন কোন একটা কোম্পানি বা কোন একটা বড় কোম্পানি ভালো একটা অ্যামাউন্টের একটা ডায়মন্ড, ওরা ধরেন 40% বা 60% ডায়মন্ড, এরকম বড় একটা যতটুকু চাইতাম আমরা যখন যে সময়, ওদের সাথে ছিল ডলারে বা পাউন্ডে আমরা পে করে দিতাম। তো ওরা থাকতো, আসতো, দিত, বাস আমরা এইভাবে পাচার করতাম বা আমরা তীরে নিয়ে আসতাম। এইগুলা আমরা কোস্টগার্ড বা নৌবাহিনী, এদের সমস্ত ঝামেলা আমরা আমরা সামাল দিতাম। আর আমরা তীরে আনতাম, তীরে থেকে এনে আরেকটা পক্ষের কাছে, একটা নির্দিষ্ট জায়গায় যে আরেকটা পক্ষের কাছে দিতাম, ওই পক্ষটা আবার এভাবে হাত ভেঙে ভেঙে ডিল হইতো, ডায়মন্ডটা বিশেষ করে। আর অস্ত্রটা ওটা ডিরেক্টলি ডিল হইতো। তো এর ভিতরে 4 দিন আমার লাগছে সময়। তো এর ভিতরে আমি 4 দিন টানা একটা ট্রাউজার, একটা শার্ট পরা ছিল। তখন আমি তো এখানে নোনা হয়ে গেছে। 4 দিন একই শার্ট, একেবারে না গোসল না পানি, খাওয়া দাওয়ার ভিতরে বলতে গেলে ওই যে নোনা ইলিশ, ওই নোনা ইলিশ আমাকে ভেজে দিত, ওই খাইতাম। আর হলো পাতার বিড়ি। পাতার বিড়ি আমি বিড়ি প্রথম ধরছি ওইখানে, পাতার বিড়ি। তারপর এর ভিতরে একটা কথা বলিনি, এর ভিতরে সবচেয়ে হলো যে আমি যখন যাবো, যখন কাজটাতে যাব, তখন ওকে আমি ফোন করছিলাম, 72টা কল দিছিলাম। এখন আমার মনে আছে সে আমাকে বলছিল 72টা কল দিছি, 72টা কল দিছি, সে একটা কলও ধরেনি রাতের বেলা। কে? আপনার গার্লফ্রেন্ড? আলটিমেটলি আপনার পক্ষ থেকে গার্লফ্রেন্ড। ওকে, যাই হোক, তারপর তো 72টা কল একটা কলও ধরে নাই। তো আমি এদিক থেকে তো কাজে যাব নাকি ওকে সময় দিব, এখন আমি কি করব? তো আমি চলে গেলাম কাজে, কেননা এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে। গুরুত্বপূর্ণ লাগার পরে তো আমি গেলাম, যাওয়ার পরে এর ভিতরেও আমাকে কল দিচ্ছে। এর ভিতরে আমি সেটটা রেখে গেছি আরেকজনের কাছে, আমার খুব কাছের একটা ইসের কাছে, আমার গ্যাংয়ের লোকের যে কোনো একজনের কাছে রেখে গেছি। আমি রেখে যাওয়ার পরে আর ওরা জানতো যে এটা ভাইয়ের গার্লফ্রেন্ড, এটা করা যাবে না, এনার সাথে কোনো করা যাবে না। ওরা ধরেও নাই, আর নাম্বারটা তারা চিনতো। জি, দ্যাটস ওয়াই তারা ধরেও নাই। আর আমি যখন আসছি, আমি তো প্রচন্ড ক্লান্ত, 4 দিন কোনো নাওয়া নাই, ঘুম নাই, খাওয়া বলতে গেলে ওই মাছ আর হলো পাতা বিড়ি। তো ওইটা খাইছি, আর পানি বলতে গেলে সামান্য। আমার শরীরের অবস্থা শেষ। আমি পাহাড়ে উঠছি, পাহাড়ে ওঠার পরে আমাকে বলতেছে যে ভাই ভাবি তো অনেকগুলো কল দিছে। আমি বললাম কি ঠিক আছে, আমি বলি আমি কিছুক্ষণ পরেই করবো, আমি গোসল করে নিই আর খেয়ে নিই। আমার মনে হয় তখন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষুধাটা সেদিন লাগছিল। আমি 4 গামলা ভাত খেয়ে ফেলছি খালি ডাল দিয়ে। ওকে। তো এরপরে ঘুমাইলাম। তো ঘুমানোর ভিতরে সকালবেলা ও আমাকে ফোন দেওয়ার পর 18টা কল দিছে। তো আমার কথা সবচেয়ে বড় বক্তব্য এটাই যে আমার 72টা কল যখন তুমি একটা কলও ধরলা না, তোমার 18টা কল কি সবচেয়ে বড় হয়ে গেল? আর 4 দিন তোমার সাথে যোগাযোগ নেই, তোমার কি এতটুকু নাই, সেন্স নাই যে ও মারা গেছে না কি হইলো? সে আমাকে ফোন দিয়ে বলতেছে, ফোন দেওয়ার পর আমি কখন যে ঘুমিয়ে পড়ছি তাও আমি জানি না। আমি ওকে কেটে দিয়ে আমি ফোন ব্যাক করছি, আমি কখন যে ঘুমিয়ে পড়ছি তা জানি না। আবার কেটে দিছি, ও কেটে দেওয়ার পর আবার ফোন ব্যাক করছে। ফোন ব্যাক করে আমি কেটে দিয়ে আমি ফোন দিছি। আমার তার প্রথম কথা শুনলে এখনো আমার কানে বাজে, কোন মায়ের নিয়ে শুয়ে আছিস? আমি কি বলবো? আমি কিছু বললাম না, আমি বললাম যে থাক ঠিক আছে। আমার তো তখন মাথা খারাপ, আমি তো ঘুমাইতে পারিনি। ঠিক আছে, আমি 2 ঘন্টা পরে তোমার সাথে কথা বলবো। 2 ঘন্টা পরে আমি তোমার সাথে কথা বলবো। এরপরে আমাকে বলতেছে যে, আর আমার সবচেয়ে কষ্টটা পাইছি কি, আমি আর একটা কথা বলি যে ওর সাথে যখন রিলেশনশিপ হয়েছে, আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই, কোনো মেয়ের দিকে অশ্রদ্ধা ভরে তাকাই নাই। আমি তাকে এতটুকু ভালোবাসতাম। আরেকটা কথা বলি, আমি কিন্তু জানি যে অমুক ভাইয়ের সাথে কথা বলে, সে তমুক ভাইয়ের সাথে কথা বলে, তমুক ছোট ভাই আছে, তার অমুক ছোট ভাই আছে, আমি কিছুই বলতাম না। আমি এখন সকালবেলা ওকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমাকে তো ওই কথাটা বললো, আমি কিচ্ছু বলতে পারি না। আমি সেদিন চুপ করেছিলাম। আমি কি করলাম, আমি কার জন্য কি করলাম?
এখন এর ভিতরে ও আমাকে আমাকে বিয়ের চাপ দিত। বিয়ের চাপ দেওয়ার পরে আমি ওকে 2বার আমি ট্রাই করছিলাম, কিন্তু ওর ফ্যামিলি থেকে আমাকে করতে দেওয়া হয়নি। এর ভিতরে শুরু হইলো আমার প্রচন্ড অসুস্থতা, এমন অসুস্থতা যেরকম ধরেন হঠাৎ করে কাশি আসলে ভমিটিং মানে বমি হয়, বমির সাথে এমন পরিমাণে রক্ত বের হয় যে রক্তে প্লাবন বয়ে যাচ্ছে মনে হয় কোথাও। কোথায় হলো এটা, যেখানে আপনি প্রজেক্টটা করতে গিয়েছেন সেখানেই হচ্ছে নাকি ফিরে আসার পর? ফিরে আসার পরে প্রজেক্টটা সাকসেস হলো? প্রজেক্টটা সাকসেস হয়েছে। তারপর প্রায় আমাদের ওইটা ছিল 4.5 কোটি টাকার প্রজেক্ট। তো আমি প্রজেক্টে সাকসেস করে আসলাম, তো এমন পরিমাণে ভমিটিং শুরু হলো যে আমার মানে রক্ত বের হচ্ছে গলা দিয়ে। আমি কি করব না করবো আমি কিছু করতে পারি না। আমি ডাক্তার দেখাই, ডাক্তার কিছু বলতে পারে না। ডাক্তার বলে কি আপনি ওই করছিলেন বা তমক করছিলেন। এর ভিতরে আমি কিন্তু কয়েকবার অ্যাটাক হয়েছি এবং কয়েকবার আমাকে মরতে বেঁচে গেছি। আমার ফ্যামিলি আজও পর্যন্ত জানে না, ওই মেয়েও জানে না। অ্যাটাক হয়েছি, বেঁচে গেছি, এর ভিতরে প্রচন্ড মায়েরও খেয়েছি। যাই হোক, তো আমি মনে করছি যে আমিও তাদেরকে বলতাম যে এরকম এরকম হয়েছে, মায়েরটা খেয়েছে। তখন বলতেছে যে হয়তো বা ওটার কোনো সাইড ইফেক্ট হয়েছে, এই জন্যই আপনার এরকম হচ্ছে, হয় সেরে যাবে। ওষুধ দিতে কোনো কাজ হতো না। আমি কিন্তু এর ভিতরে কাজ করে যাচ্ছি। তা আমি ডাক্তার দেখাতে মানে কোনো কেউ ধরা পড়ে না। এক সময় কোন একটা মানে রিনাউন্ড একটা হসপিটালে একটা ডাক্তার আমাকে একদিন মানে একটা হসপিটালে দেখাচ্ছিলাম, ওখান দিয়ে উনি যাচ্ছিল, উনি ছিল মানে নাক কান গলা বিশেষজ্ঞ এই টাইপের। তো উনি খুব আমাকে বললো, উনি নিজে আগ্রহ করে বললো যে আজকে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দেখতে চাই, তোমার রিপোর্ট গুলো দাও। তো দিলাম, দেওয়ার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে এই কয়েকটা এইগুলো করে নিয়ে আসো তুমি, আমার টেস্ট গুলো করে নিয়ে আসো। টেস্ট গুলো করালাম। তো আমাকে বলতেছে যে টেস্ট গুলো দেখার পরে, বাবা প্রথম কথা ছিল, বাবা তুমি কি স্মোকিং করো? হ্যাঁ আঙ্কেল আমি করি। তো বললাম যে কি মানে তুমি কি কখনো পাতার বিড়ি খেয়েছো? হ্যাঁ আঙ্কেল আমি খাইছি। আমি কিন্তু জানতাম না পাতা বিড়ি সম্পর্কে এত কিছু। আমি কিন্তু ওই প্রথম 4 দিন টানা কিন্তু খেয়েছি, প্রায় 250 পাতা বিড়ি খেয়েছি আমি, ক্ষুধা মেটানোর জন্য। 4 দিনে 250 পাতা বিড়ি খেয়েছি। হ্যাঁ আঙ্কেল খাইছি। কিন্তু কত খাইছো তুমি? আমাকে বলতেছে এরকম, কত খাইছো তুমি? আমি তো মানে লুকানোর জন্য ভয় পেয়ে গেছি। তো আমি বলতেছি যে এই তো ধরেন আঙ্কেল এই তো 50-60টা। না তুমি আরো বেশি খাইছো। উনি বুঝে গেছে কিভাবে হয়তো বা আঙ্কেল খেতে পারি। না তুমি আমার কাছে মিথ্যা কথা বলেন, তুমি এর চেয়ে বেশি খেয়েছো। কেন আঙ্কেল কি হয়েছে আপনি আমাকে বলেন। তো আমাকে বলতেছে যে তোমার এমন একটা রোগ হয়েছে, আমাকে যা বলছে ডাক্তার, লিউকোমিয়াজেনেসিস। এটা হলো মানে রক্তের, আমাকে যেটুকু বলছে তিনি, আমি বলছে যে রক্তের কোষগুলোকে খেয়ে ফেলে এবং নতুন যে সেলগুলো গঠিত হয় ওগুলোকে গঠিত হতে দেয় না, এবং এটাকে ভমিটিং আকারে বের হয়ে যায়। আমি দেখলাম যে পয়েন্ট টু পয়েন্ট মিলে যাচ্ছে সবকিছু। কিন্তু এবং এটা বলছে যে যখন মানুষ বেশি উত্তেজনা হয়, তারপরে যখন মানে মানুষ মানে ফ্রাস্ট্রেশনে ভোগে, তখন এইগুলো হয়, তখনই সুযোগটা হয়, তখনই ভমিটিং আকারে বের হয়। কাশি প্লাস ভমিটিং, প্রায় সময় আমার কাশি হইতো, আমি কাশিতে ভুগতাম। ভমিটিংটা খুব কম হইতো এবং ভমিটিং এর সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হইতো। এটা আপনার এখনো কন্টিনিউ হচ্ছে? হ্যাঁ আছে, এই রিসেন্টলি মনে হয় 2 সপ্তাহ আগে হয়েছে। এবং আপনি ডাক্তার দেখাচ্ছেন কন্টিনিউ? না। কেন দেখান না? আমি কি করব, আমি যার জন্য এত কিছু করলাম, বেঁচে থেকে তো লাভ নেই। সে মেয়েটা কি অবস্থায় আছে? সে বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলেছে? কত সালে বিয়ে করলো? 2013 মনে হয় এই তো 3-4 মাস আগে আমাদেরকে ব্রেকআপ হয়েছে। 3-4 মাস বা 5 মাস আগে আমি ব্রেকআপ করছি। আপনি করেছেন? কেন করেছেন? আমি এর ভিতরে একটা কথা বলি যে এর ভিতরে আমাদের আংটি বদল হয়ে গেছিল। তখন আমাকে চাপ দিছিল যে আমি বিয়ে করবো, তোমাকে পালাই। ঠিক আছে, তুমি যখন টুইস্ট চাও কাহিনীতে, আমি টুইস্ট আনবো। তো আমি কি করলাম, এর ভিতরে একটা কথা বলি, আমি কিছু কাজ করেছিলাম, তো ওই কাজের কিছু মানে অগ্রিম টাকা পেয়েছিলাম। ওই টাকাটা আমাকে হ্যাক করেছিল। ওই যে আমি আপনাকে আগে ফার্স্টে বলছিলাম যে আমার একটা ভাই ছিল যার আন্ডারে আমি প্রথম এই ইশারালাম যে আমাকে মোবাইল চুরি করতে বলছিল বা গাড়ি। ওই ভাইটা কিভাবে জানে আমার নাম্বারটা পেয়ে গেছে, পেয়ে যে আমাকে ফোন দিছে, এবং উনি আমার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলছে। আমাকে টাকাও তুলতে দেয় না, চেক দিলে বা করলে, কার্ড দিলে বাউন্স করে। তো আমাকে তারপর পরে বললাম যে ব্যাপারটা কি হইলো, আমাকে কি ধরে ফেললো না কি করলো। পরে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে কি, আরিয়ান তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? যে আমার অমুক একটা লোক আমাদের অনেক লোকের কাছে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মতো খেয়ে দিয়ে বাইরে চলে যাচ্ছে, ওই টাকাটা তোকে আনে দিতে হবে। মানে ভাই আমি কিভাবে করবো বলেন, এটা কি বলতে গেলে তো এমন মার্ডার ছাড়া সম্ভব না। তো আমি বললাম যে উনি আমাকে অনেক চাপাচাপি করলো, এর ভিতরে বিয়েটি এনে ও এটা সুযোগ নিছে। আমি যেহেতু পারতেছি না, আমি বলতেছি হ্যাঁ আমি তো বুঝি,
আমি তো বুঝি যে আমার সময় খালি তোমার হয়, আমি তো মাথা গরম, এদিক দিয়ে বড় ভাইয়ের চাপ, এদিক দিয়ে ওর চাপ, আমি কি করবো। তখন আমি চিন্তা করলাম আমার একদম অনুগত মানে যে যারা কাছের যারা ছেলে ওদেরকে বললাম যে 4টা বাইক নিয়ে কি করবেন বস, বলার দরকার নেই, বোঝার দরকার নেই, প্রত্যেকটা বাইকে যেন 3জন, আমি যে বাইকে উঠবো খালি 2জন থাকবে, প্রত্যেকটা বাইকে যেন 3জন বা 2জন করে থাকে। কি করবো ওগুলোকে এরকম করতে হবে। তো লোকটা যেহেতু এত টাকা মারছে সে সেরকমই লাইফ লিড করে, সে খুব দামি একটা গাড়িতে করে যাচ্ছে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় আমি সেটা খবর পেয়েছি আমার লোকের মাধ্যমে। তো তখন করলাম কি, বাইকটা বাধা দিলাম গাড়িটার সাথে, খুব দামি গাড়ি, বাইকটার সাথে বাধা দিলাম। আমি তো জানি যে কি করলে কি হবে, তারা এত সাদের গাড়ির সাথে বাইক বাধা দিয়েছে, আমার তো বাইক বাঁধলেও কিছু হয় না, আমি তো আরেকটা কিনতে পারবো, কিন্তু আমি কি জন্য করছি সেটাও আমি জানি। ওর বললাম কি, ও জাস্ট দরজাটা খুললো, আমার জাস্ট আমি জানি যে মানে শব্দ করলে যেহেতু সিকিউর একটা এলাকা, পুলিশ চলে আসবে বা অন্য কোনো আইন সংস্থা তো চলে আসবে, তখন করলাম কি জাস্ট একটা ড্যাগার এরকম টাইপের মাঝারি টাইপের একটা ড্যাগারটা জাস্ট ক্লিক করে খুলে জাস্ট গলার ভিতরে পোস্ট চালাই দিলাম, ফাঁক করে ফেললাম। 3rd মার্ডার। This is life. Absolutely impossible life. আমি জানি না খুনের লিস্ট কত লম্বা, আপনি টোটাল কতগুলো খুন করেছেন? এরকম 3টাই খুন করেছেন, স্টিল আপনি এই লাইফে আছেন। প্রায় বলতে গেলে। এবং মেয়েটার বিয়ে হয়ে গেছে। আপনার লাইফে একটা চরম বলা যেতে পারে যে বিধ্বংসী একটা অসুখ ঢুকেছে, এবং একই সাথে ও সবচেয়ে বড় কথা আমার বাবা মা কিন্তু জানে না যে অসুখটা হয়েছে। আপনার বাবা মা অনেক কিছুই জানেন না, আজকে অনুষ্ঠান শুনে হয়তো অনেক কিছু জেনে যাবেন যদি শুনেন। এবং সবচাইতে বিধ্বংসী যেটা, সেটা হচ্ছে আপনার জীবনের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি এই অনুষ্ঠানটি শেষ করে গিয়ে হয়তো যে এরিয়ার কথা আপনি বারবার বলছেন সেখানেই আপনার প্রতিপক্ষের ধারা যে কোনো মুহূর্তে ঘায়েল হতে পারেন। আপনি এই লাইফটা নিয়ে আছেন, আপনি তো সচেতন ভাবে কখনোই এই লাইফে আসতে চান নাই, তাই না? না, কখনো না। আপনি একের পর এক স্টেপ বাই স্টেপ আজকে এই লাইফে চলে এসছেন, এই জায়গাটায় চলে এসছেন। এবং আমি বিশ্বাস করি যে আপনার মতো আরিয়ান বাংলাদেশে অনেক আছে। এবং আপনি সম্ভ্রান্ত ফ্যামিলির একটা সন্তান, আপনার জীবনটা অন্যরকম হতে পারতো। আপনি ব্রিলিয়ান্ট একটা ছেলে, আপনি এসএসসিতে গোল্ডেন A+ পাওয়া, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলেন। আপনার তো এই জায়গাটায় দাঁড়িয়ে থাকার কথা না। শুধুমাত্র রুট কজটা যদি জানতে চাই আপনার কাছ থেকে, যে ওয়ান অ্যান্ড অনলি এই কারণটা যদি আমার লাইফে না থাকতো তাহলে আজকের এই আরিয়ানের জন্ম হতো না। আপনি একটা কারণ স্পেসিফিকলি বলবেন, কোন কারণ সেটা? আমার কাছে যেটা মনে হয় মেন কারণ, সবচেয়ে মেন কারণ, আমার জীবনের সবচেয়ে বড় রিলেশনশিপ। মেয়েটার সাথে যে আমার রিলেশনশিপ ছিল ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তার আগে যে আপনি এক ধরনের উচ্ছন্নে গিয়েছিলেন, সেখান থেকে আপনি নিজেকে ফিরিয়ে নিয়ে হ্যাঁ, এসেছেন। ফিরে নিয়ে এসেছি আমি, কেননা আমার কন্ট্রোল ছিল, আমি মনে করি যে আমার কন্ট্রোল ছিল, কিন্তু পরবর্তীতে আপনি কন্ট্রোললেস হয়ে গিয়েছেন শুধুমাত্র রিলেশনশিপের কারণে। এবং আপনার জীবনে 3টি মার্ডার, সেটাও এই রিলেশনশিপের অসুস্থ একটা সম্পর্কের কারণে। জি। আপনি কি আপনার ফিউচারটা চিন্তা করতে পারেন? আপনি যখন রাতের বেলা ঘুমোতে যান, আপনি যখন একটা ভালো ঘুমাতে পারিনি, তুমি সত্যি কথা, আমি ঘুমাতে পারিনি। আই এম এ নাইটমেয়ার। আপনি কোনো ড্রাগ নেন এখন? না, আমার সবচেয়ে বড় একটা গুণ কি আমি জানি না, আমি সবচেয়ে বড় গুণ কি আমি কখনো ড্রাগ নিইনি, কোনো এডিক্টেড হয়নি কিছু। হ্যাঁ, হয়তোবা ফ্রেন্ড সার্কেলে মিলে হয়তোবা অন্য কিছু খেয়েছি, ফ্রেন্ডস মজা, জাস্ট মজা। আমি আবার একটা কথা বলি, আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে বেড়াতে বা খেতে আমি প্রচন্ড পছন্দ করি। আপনার জীবনে ভালো কাজ করার চেষ্টা আছে? অবশ্যই আছে। কি করতে চান আপনি? আপনি এখন কত টাকার মালিক? 25-30। এবং আপনি এর চেয়েও অনেক বেশি বেশি টাকা আপনি কামিয়েছেন এবং কামাবেন ভবিষ্যতে। চাই না। আপনি কখনো আপনার মতো একটা অসুস্থ, আপনার মতো একটা আরিয়ান যে হতে পারে বা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এরকম কোন মানুষকে কখনো হেল্প করেছেন যে এই পথে এসো না, এই পথে যেও না? আমি আমার সবচেয়ে বড় সমস্যাটা কি, যে আমার গ্যাংয়ে যেগুলো ছিল ওরা অধিকাংশই ছিল কিন্তু লোয়ার এবং মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ছিল খুবই কম। আমি সুযোগটা পাইনি। আরিয়ান, ইউ ডোন্ট হ্যাভ এনি ফিউচার প্ল্যান। আপনার লাইফে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আপনি ডে টু ডে বেঁচে থাকেন, রাইট? আপনি চিন্তা করেন আজ থেকে 2 মাস পরে কি হবে বা 6 মাস পরে কি হবে। কেন আপনি কি চিন্তা করতে পারেন? না, আমি চিন্তা করতে পারি না, কারণ আমার জীবনে একটা কথা বলি ভাই, যে আমি প্রথমে একটা কথা বলি যে আমি এই অনুষ্ঠানটাতে তো এসেছি, আমি হ্যালো 8920 মাধ্যমেই আমি মানে ইন্সপায়ার্ড হয়ে আমি এই অনুষ্ঠানটা JBSP তে এসেছি। হ্যাঁ, আমি একটু বলি। হ্যালো 8920 প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা বলে থাকি সাম মাদার প্রোগ্রাম অফ JBSB, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, যেটা আপনারা শুনছেন। হ্যালো 8920 জন্ম না হলে হয়তো যাহা বলিব সত্য বলিবর জন্মই হতো না। আমরা
হ্যালো ইট 920 আপনাদের ভালোবাসায় রেডিও ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম এই মুহূর্তে। উই আর ভেরি লাকি, থ্যাঙ্কস টু আল্লাহ। এবং এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি। তো ইন্সপায়ার হয়েছি। ইন্সপায়ার হওয়ার পর আমি খালি একটুকু বলতে চাচ্ছিলাম যে আমি আমার পাথরটা নামাতে চাই। আমার অনেক স্বপ্ন ছিল, সত্যি কথা আমি বলি যে আমি এতটুকুই আছে যে আমাকে যদি সুযোগ দিত বা কেউ যদি কোনো ভালো কাজ করতে দিত, আমি অনেক শাইন করতে পারতাম। আমি এতটুকু বলতে পারি। আমি সমাজকে দোষ দিই, আমার ফ্যামিলিও দোষী আছে, আমার সমাজও দোষী আছে। আমার অনেকে না অনেক বড় বড় কথা বলে, হ্যান করবো ত্যান করবো, কিন্তু কেউ না সমাজের জন্য কিচ্ছু করে না। এই যে আমি যদি সমাজের জন্য কেউ কিছু করতো, বা আমাদের পার্ট টাইম একটা জব, মানে কোন ছাত্রকে যদি পার্ট টাইম একটা জবের ব্যবস্থা করে দিত, এই মানে আমাদের এই দেশটা অনেক আরিয়ান বেঁচে যেত। প্রিয় শ্রোতা, হয়তো কোনো একদিন সকালবেলা ঘুম থেকে পত্রপত্রিকা খুললে আপনি জানবেন না, যারা জেপিএসবি টিমে কাজ করেছে তারা জানবে যে আরিয়ানকে আমরা আজকে আপনাদের সামনে লাখো মানুষের সামনে হাজির করেছি, হয়তো সেই আরিয়ান সেদিন পত্রিকার পাতায় কোনো ঝাপসা একটা ছবি, হয়তো সেদিন আরিয়ান নেই, তার প্রতিপক্ষকে সে যেভাবে খুন করেছে একইভাবে হয়তোবা সে মিশে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এরকম কত আরিয়ানের জন্ম হবে? আজকের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব শোনার পরে একজন আরিয়ানের জন্ম যদি ঠেকানো যেয়ে থাকে, তাহলে এটাই যাহা বলিব সত্য বলিবর সাকসেস। আমরা একটা থ্রিল, আমরা হলিউডের মুভি দেখি, আমরা বলিউডের মুভি দেখি, সেখানে দেখি দুর্ধর্ষ থ্রিল থাকে। আমরা কোনো থ্রিল প্রচার করিনি, কিন্তু বহুবার গায়ের লোম শিউরে উঠেছে ওর জীবনের অপ্রিয় সত্যগুলো শুনে। আমার নিজেরই বারবার গায়ের লোম শিউরে উঠেছে। কিন্তু শেষ পরিণতি, প্রকৃতি তাকে ক্ষমা করেনি, নিজে সে ক্ষমা করেনি নিজেকে, সমাজ তাকে ক্ষমা করেনি, পরিবার তাকে ক্ষমা করেনি। এবং এই ছেলেটি রাতের বেলা ঘুমোতে পারে না। এই এখনো পাওয়ারফুল, এর কাছে এখনো অস্ত্র আছে, এর কাছে এখনো টাকা আছে, কিন্তু এর কোনো ভবিষ্যৎ নেই। এই আরিয়ান যারা হতে যাচ্ছেন বা যারা হবেন, তাদের কাছে চিন্তার খোরাক হিসেবে থাকলো আজকের যাহা বলিব সত্য বলিব।